কাল শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের উদ্যোগে 7 দিন ব্যাপী এই ক্র্যাশ কোর্সের আজ অন্তিম দিন। এই শুভ উদ্যোগকে কি ভাষায় সাধুবাদ জানাবো তা জানা নেই। এই ডিপার্টমেন্টের 3 জন অধ্যাপক অধ্যাপিকাগণকে, বিশেষত পিনাকিকে এই কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। এই প্রসঙ্গে আর একজনের কথা না বললেই নয়, যিনি অন্তরালে থেকে এই সাধু উদ্যোগকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের অতি প্রিয়জন এই কলেজের প্রিন্সিপাল ডক্টর সুহাস রায় মহাশয়। তার অকুণ্ঠ সহযোগিতা ও অনুপ্রেরণা ছাড়া আমার মনে হয় এত বড় একটা কর্মকাণ্ড হয়তো সম্ভবই হতো না। সুহাস বাবুকে জানাই আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। পরিবেশ কি মিষ্টি একটা শব্দ। ভাবলেই মনে হয় যে সেখানে থাকবে প্রচুর গাছপালা, পাখির ডাক, নদ নদী, মিষ্টি হাওয়া, পাহাড় পর্বত, মানুষ পশু পাখির স্বচ্ছন্দ সাবলী বিচরণ। কিন্তু না, এই পরিবেশ আজ আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আমরা তাকে হত্যা করেছি, বিষিয়ে তুলেছি। দীর্ঘ 7 দিনের আলোচনায় আমরা নত মস্তকে শুনেছি যে আমরা কতটা অপরাধী। বিদগ্ধ অধ্যাপক অধ্যাপিকাগণ এই কদিন এবং আজকেও বলবেন পরিবেশের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। তাদের জানাই এই কলেজের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এই কদিন আমরা নানা বিষয় শুনেছি। ই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা, রিভার নিয়ে অর্থাৎ নদী নিয়ে আলোচনা, সাপ নিয়ে, জলাভূমি ওয়েটল্যান্ড, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, গ্রাউন্ড ওয়াটার। তারপরে আমরা পাচ্ছি যে পলিউশন ইন্ডিকেটর, ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার, সোশিও রিলিজিয়াস প্র্যাকটিস অফ এনভায়রনমেন্ট ইত্যাদি আরো অন্যান্য অজস্র বিষয় আমরা শুনেছি। সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণের কাছ থেকে আমরা সমৃদ্ধ হয়েছি। এই জন্য তাদেরকে জানাই শ্রদ্ধা এবং অভিনন্দন, আর একই সঙ্গে পিনাকিকে আবারও ধন্যবাদ জানাই। কিন্তু তারপর একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যায়, এই আলোচনা থেকে আমরা কতটা শিখলাম, কতটা গ্রহণ করলাম, আমরা কতটা যত্নবান হব এই প্রকৃতি মাকে রক্ষার জন্য। কথায় বলে পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু আমরা কি তার থেকেও অধম? আমি হয়তো ভাবতে পারি যে আমি আর কদিন বাঁচবো, যেহেতু আমি অনেক সিনিয়র, মানে পিনাকি আমার সন্তান তুল্য কলিগ। যাই হোক, তো আমি হয়তো ভাবতে পারি যে আমি আর কদিন বাঁচবো, কাজেই যথেচ্ছ জল ব্যবহার করি, অপচয় করি, আমার জীবদ্দশায় জলের অভাব হবে না। আচ্ছা, আমরা কেন ভুলে যাই? কেন এতটা স্বার্থপর হই? কেন ভাববো না যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কেন তাদের আমরা দুর্দশাগ্রস্ত করে যাব? পৃথিবীর চারদিকে তাকালে আমরা একটা অশুভ সংকেত যেন শুনতে পাই। দূষণ আর দূষণ। আলো, হাওয়া, জল, পাহাড়, পর্বত, সর্বত্র দূষণ। মানুষের কত রকমের অসুখ এখন, কিন্তু এর থেকে মুক্তি কি সম্ভব? আসলে এখানেই প্রয়োজন সদিচ্ছার, সচেতনতা। মানুষ চাইলে কি না করতে পারে, এই বাক্যেরও প্রচুর উদাহরণ আছে। পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখতে কত মানুষের কত প্রচেষ্টা, কত আন্দোলনের কথাও আমরা জানি। আমরা অনেক সময় এগুলো সবাই জানি, আমরা গাড়োয়াল হিমালয়ে চিপকো আন্দোলনের কথা,
সেখানে সুন্দরলাল বসুনা ও চাঁদিনী প্রসাদ ভাটের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, নর্মদা বাঁচাও আন্দোলনের কথা আমরা জানি মেধা পাটকারের নেতৃত্বে, জঙ্গল বাঁচাও আন্দোলনের কথা জানি স্থানীয় জনসাধারণের নেতৃত্বে বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে। কৈলাস মালহোত্রার নেতৃত্বে 1988-তে আমরা দেখতে পাই ওয়েস্টার্ন ঘাট রক্ষার জন্য আন্দোলন, উদ্যোগ। এদের কথা বলছি কারণ এরা সকলেই তো মানুষ। এদের প্রাণ কেঁদেছে পরিবেশের জন্য, প্রকৃতির জন্য, মানুষের জন্য। তাহলে আমরা কেন একটু কাঁদতে পারি না? বেশি নয়, প্রত্যেকে যদি একটু একটু করেও কিছু করি, তাহলেও কিন্তু অনেক কিছু করা যায়। একটু সদিচ্ছার এবং একটু সচেতনতার দরকার। আসুন আমরা সবাই মিলে আজ অঙ্গীকার করি, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করা যাবে শুধু তাহলেই যদি আমরা এই অঙ্গীকার করি যে এই পৃথিবীকে আমরা নষ্ট হতে দেব না। এই পৃথিবীকে আমরা শিশুর বাসযোগ্য করে যাব। কবির ভাষায় বলি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কি আমরা পারি না চেষ্টা করলে? তো আমি সবাইকে অনুরোধ করব যে আজ থেকে আমরা নিশ্চয়ই একটু সচেতন হব, তাহলে এখানেই এই অনুষ্ঠানের সাফল্য নির্ভর করবে। সবাইকে আবার অজস্র ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সচেতন হন। নমস্কার। আচ্ছা, এবার আমি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর সুহাস রায় মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য এই অনুষ্ঠানের। ধন্যবাদ সোনালী ম্যাডাম। এতক্ষণ আপনার অসাধারণ বক্তব্য শুনছিলাম, মানে আবেগতাড়িত হয়ে পড়ছিলাম। আজকে দেখতে 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 7টা দিন আমরা অতিক্রম করে ফেললাম, একটা লং জার্নি। ওই ম্যাডাম যে প্রশ্নটা তুললেন, সত্যি কি আমরা কিছুটা দাগ রেখে যেতে পারলাম? আমরা কি আমাদের যে মাইন্ড সেট আপ তাতে কিছুটা হলেও কি চেঞ্জ আনতে পারলাম? সময়ের কাছে এর বললেন মানুষ চাইলে কি না করতে পারে। উনি পরিবেশ আন্দোলনকারীদের কথা বললেন, তাদের নেতাদের কথা বললেন। আমাদের নেতা হওয়ার দরকার নেই, কিন্তু মানুষের অন্তরে যদি এই বীজটা বপন করে দিতে পারি যে এই পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে হবে, আরো শস্য শ্যামল করে তুলতে হবে, একটা নিরাপদ আশ্রয় শুধু মানুষের জন্য নয়, সমস্ত জীবকুলের জন্য যদি একটা নিরাপদ আশ্রয় তৈরি করতে পারি আমরা, তাহলেই এই ধরনের একটা ক্র্যাশ কোর্সের সাফল্য সত্যিকারের বলে মনে হবে। আজকের দিনটা আমি বেশি কিছু বলতে চাইছি না, আজকে শুধু ধন্যবাদ জানানোর পালা। কারণ হচ্ছে আমাদের ডাকে সাড়া দিয়ে অনেক পার্টিসিপেন্টস যারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন কলেজ থেকে অধ্যাপক অধ্যাপিকারা এসছেন, গবেষকরা এসছেন, যারা বিভিন্ন অফিসার লেভেলের লোকেরা, আধিকারিকরা এসেছেন, আমাদেরকে এই কদিন ধরে সমৃদ্ধ করলেন। আজকেও 3 জন আমাদেরকে আরো সমৃদ্ধতর করে তুলবেন। এছাড়াও আজকে একজন ভূতপূর্ব উপাচার্য রয়েছেন যিনি দীক্ষান্ত ভাষণ দেবেন। We want to acknowledge our deep gratitude to Dr. K.C. Sharma for sparing his valuable time for us by giving his hereditary lecture, and to all others from other side of West Bengal, outside of West Bengal, those who have contributed their lectures, deliberations and presentations,
and all the students participants and the teachers participants and librarian participants also, all are heartily welcomed and thanked from grateful. We are very much grateful to all of you, because for you only, you are the only inspiration. For you only we have organized such a program, we have designed such a program, and probably we have gathered a success. Grand, I cannot say it a grand success, but it has achieved its tentative and estimated success at least. আমি মনে করছি যে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের হবে, যে এই কারণে যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত পার্টিসিপেন্টসরা আমাদের এখানে আজকে অংশ নিয়েছেন, নেওয়ার পরে তারা সমৃদ্ধ হয়েছেন, পরিবেশ সচেতন হয়েছেন, এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে এই সেমিনারটা বা এই কর্মসূচিটা নিয়েছিলাম সেটা আজকে সফলকাম হতে চলেছে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজের তরফ থেকে, ব্যক্তিগত সুহাস রায়ের পক্ষ থেকে, এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। এইরকম একটা প্রোগ্রামকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলেছেন, এই জন্য আজকে সবাইকে শুভ সকালের প্রাতকালীন সম্বর্ধনা জানিয়ে, অভ্যর্থনা জানিয়ে আপনাদেরকে আমি মাইক ফিরিয়ে দিচ্ছি সোনালী ম্যাডামের কাছে। সোনালী ম্যাডামের কাছে মাইক ফিরে যাচ্ছে। সোনালী ম্যাডাম, পরবর্তী যিনি অংশ নেবেন তাকে আপনি ডেকে নিতে পারেন। ডেকে নিচ্ছি। আর অসংখ্য ধন্যবাদ ডক্টর সুহাস রায় মহাশয়কেও। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি এই সেশন কোঅর্ডিনেটর, মানে যিনি অনুষ্ঠান সঞ্চালনা করবেন এখন, প্রফেসর ডক্টর মধুরিমা বক্সি, ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এস জালান গার্লস কলেজ, কলকাতা। মধুরিমা, প্লিজ তুমি শুরু করতে পারো। হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রফেসর ভট্টাচার্য। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্রিন্সিপাল স্যারকে, ধন্যবাদ প্রফেসর ভট্টাচার্যকে। আমি প্রথমেই উদ্যোক্তাদের, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, এসআর ফতেপুরিয়া কলেজ এবং কলেজের আইকিউএসি সেল, তাদের এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন, যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রশংসনীয় উদ্যোগে আমাকে যুক্ত করে নিয়েছেন শেষ দিনের যে শেষ সেশনটি আছে তাতে কোঅর্ডিনেট করার জন্য। সবাইকে আমার ধন্যবাদ। আমি সবাইকে ওয়েলকাম জানাই, সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, গবেষক গবেষিকা, সমস্ত অতিথি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যারা ছাত্রছাত্রী, যারা এই 7 দিন ব্যাপী যে ক্র্যাশ কোর্স, অনলাইন ক্র্যাশ কোর্স অন আন্ডারস্ট্যান্ডিং এনভায়রনমেন্ট, তাতে যোগদান করেছেন গত 7 দিন ধরে, এবং 7 দিন ধরে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে যে পরিবেশ সংকটের মুখে আমরা দাঁড়িয়ে আছি, তার সামনে বোধহয় সব থেকে বিপদের মুখে দাঁড়িয়ে আছেন আমাদের নবীন প্রজন্ম, তরুণ প্রজন্ম। সেই ছাত্রছাত্রীরা যারা অংশ নিয়েছেন 7 দিন ধরে এই ক্র্যাশ কোর্সে, তাদের সবাইকে আমার অভিনন্দন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই যে অনলাইন ক্র্যাশ কোর্স, তা গুগল মিটের পাশাপাশি ইউটিউবেও প্যারালালি চলছে। ফলে যদি কারোর এই গুগল মিট প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে কোনো সমস্যা হয়, তারা ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমেও যুক্ত হতে পারেন এই অনুষ্ঠানে। ইউটিউব সেশনটিতে কোঅর্ডিনেট করার জন্য আমাদের সঙ্গে আছেন এসআরএফ কলেজের ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্সের হেড প্রফেসর ডক্টর সরফরাজ নওয়াজ। আমি তাকেও ওয়েলকাম জানাই। প্রথমেই আমি সবাইকে একটু অনুরোধ করব যে যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে, সবাই একটু নিজেদের মাইক্রোফোনটা মিউট রাখবেন, এবং বক্তাদের বক্তব্যের শেষে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশনেরও সুযোগ থাকবে খুবই স্বল্প সময়ের জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই চ্যাট বক্সে সেটা লিখতে পারেন। আমরা নিশ্চয়ই বক্তাদের কাছে, আমাদের যে প্রফেসরেরা আছেন তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তাদের কাছে সেই প্রশ্ন পৌঁছে দেব, তারা নিশ্চয়ই তার উত্তর দেবেন।
আহ সবাইকে তাদের স্ক্রিন শেয়ার না করার জন্য আমি অনুরোধ করব, যাতে সুচারুভাবে এই সেশনটি আমরা চালাতে পারি। যদি কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা বা কোনো রকম অসুবিধা হয়, আপনারা চ্যাট বক্সে লিখে জানাতে পারেন। আমরা নিশ্চয়ই সাহায্য করব। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হলো এই 7 দিন ব্যাপী যে কোর্সটি চলছে তার শেষে, সেটা যখন শেষ হবে, তার ভ্যালিডিক্টরি সেশন শেষ হয়ে যাবে, একটি ফিডব্যাক ফর্ম দেওয়া হবে সমস্ত পার্টিসিপেন্টসদের জন্য। সেই ফিডব্যাক ফর্মে কিছু প্রশ্ন থাকবে। এই ফিডব্যাক ফর্মটি ফিল আপ করে সময়ের মধ্যে জমা দেওয়াটা খুবই জরুরি। সবাইকে অনুরোধ করব 1 নভেম্বর রাত 12টার মধ্যে এই ফিডব্যাক ফর্মটি আপনারা অবশ্যই জমা করবেন। এই ফিডব্যাক ফর্মে যে প্রশ্নগুলি আছে সেগুলি যথাযথভাবে উত্তর দিয়ে আপনারা জমা করলে সমস্ত এলিজিবল কোয়ালিফাইড পার্টিসিপেন্টস যারা থাকবেন তাদের কাছে তাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে, সেখানে 7 দিনের মধ্যে আপনারা এই ক্র্যাশ কোর্সের যে সার্টিফিকেটটি, যেটি আপনাদের প্রাপ্য, সেটি পেয়ে যাবেন সময়ের মধ্যেই। আর কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে আপনারা নিশ্চয়ই এই উদ্যোক্তা প্রফেসর, অধ্যাপক, অধ্যাপিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আশা করছি আমি গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলি একবার করে বলে দিতে পেরেছি। তাহলে আমরা চলে যাব আজকের যে মূল এই সেশনের যে পর্ব, যেখানে আমাদের সঙ্গে আছেন 3 জন খুবই গুরুত্বপূর্ণ বক্তা আমরা পেয়েছি আমাদের মাঝখানে, যারা অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ দিক, পরিবেশ সংকট এবং সংকটের কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তাদের বিস্তারিত বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর মৌমিতা সিনহা, যিনি বক্তব্য রাখবেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশনের উপরে। আমাদের সঙ্গে আছেন ডক্টর পিয়াল ভট্টাচার্য, যিনি বক্তব্য রাখবেন ফ্লুরাইড পলিউশনের বিষয়। আমাদের সঙ্গে আছেন ডক্টর সুকল্যাণ চক্রবর্তী, যিনি বক্তব্য রাখবেন মাইক্রোপ্লাস্টিক ইন দ্য এনভায়রনমেন্ট আ নিউ এজ পলিউটেন্ট, এই বিষয়ের উপরে। এই 3 জন অত্যন্ত বিশেষজ্ঞকে আমরা পেয়েছি। আমরা এই 3 জনকেই ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। আমরা একে একে তাদের বক্তব্য শুনে নেব। আমাদের এই সেশন শুরু হবে প্রথম বক্তা প্রফেসর ডক্টর মৌমিতা সিনহাকে দিয়ে। ডক্টর সিনহা বর্তমানে পুরুলিয়ার নিস্তারিণী কলেজের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডক্টর সিনহা দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন, অধ্যাপনা করছেন। বিভিন্ন জার্নালে, বিভিন্ন বইয়ে তার গবেষণার কাজ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতেও অতিথি অধ্যাপক হিসেবে সার্ভ করছেন। আমি ডেকে নেব ডক্টর মৌমিতা সিনহাকে। তার বক্তব্যের বিষয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন। আমরা সকলেই শুনেছি, জানি, কবি সুকান্ত ভট্টাচার্য বলে গেছিলেন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। আর আজকে মানব সভ্যতা যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে বোধহয় এক অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ওয়েস্ট। এবং এই সভ্যতার বিবর্তনের সাথে সাথে এই ওয়েস্ট জেনারেশন, তার ডিসপোজাল, তার ম্যানেজমেন্ট, এক এক সমস্যার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। এই ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ে আমাদের আলোকপাত করার জন্য আজ আমাদের মধ্যে আছেন ডক্টর সিনহা। আমি ডক্টর সিনহাকে ডেকে নেব। ধন্যবাদ। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং। আর এখানে উপস্থিত এসআর ফতেকুড়িয়া কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর সুভাষ রায়, আইপিএসসি কোঅর্ডিনেটর স্যার, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্সের যারা রয়েছেন সে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, এসআর ফতেকুড়িয়া কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং যে সমস্ত গুণীজন এখানে উপস্থিত আছেন তারা, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অর্থাৎ আমার ছেলে মেয়েরা, সেটা বলতে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি। তো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটি সুন্দর একটি যে ক্র্যাশ কোর্স চলছে, এখানে শুধুমাত্র যে স্টুডেন্ট তারা নয়, যে কোনো কমন পিপল আর কি, প্রত্যেকেরই আমাদের যে সচেতনতা, এটা আমাদের ভীষণ দরকার।
তো সেই দিক থেকে দেখতে গেলে এই কোর্সটি সব দিক থেকেই সার্থক বলাই যেতে পারে, বা যারা উদ্যোক্তা রয়েছেন প্রত্যেককেই আমি জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। এবং প্রথমে শুরুতেই এখানে উপস্থিত ডক্টর ভট্টাচার্য ম্যাডাম অর্থাৎ সোনালী ম্যাডাম, তিনি এত সুন্দর বলছিলেন যে আমিও খানিকটা মানে শুনতে শুনতে খুব ভালো লাগছিল। যে ওনার একটা বক্তব্য আমার খুব ভালো লাগলো, যে আমরা বোধহয় নিজেদের ছাড়া আমরা ভালো আছি তাহলে ভালো, আর কি ব্যাপারটা এখানেই যেন এন্ড হয়ে যাচ্ছে, একটা সবকিছুর এখানেই ইতি আর কি, যে আমরা তো ভালো আছি, আমাদের তো আর কিছু ক্ষতি নেই, আমরা তো জলও পাচ্ছি, ল্যান্ডও পাচ্ছি, হাওয়াও পাচ্ছি, সবই ঠিক আছে। কিন্তু আমাদের পরের প্রজন্ম বা আমাদের বাইরেও যারা রয়েছে তারা কিভাবে থাকবে সেটা যেন কোথাও আমরা হয়তো অনেকেই ভুলে যাচ্ছি। কিন্তু সবাই ভুলছি না, সবাই যদি ভুলে যেতাম তাহলে এই কোর্সটার আয়োজন করাই হতো না। এবং আমিও এখানে হয়তো এই মানে খুব সামান্য আমি তো কিছু বলার সুযোগও পেতাম না। ওকে, তো সবাই হয়তো আমরা ভুলছি না, কিন্তু ওনার বক্তব্য আমার খুব ভালো লাগলো, যে সত্যি তো আমরা বিশেষ করে যারা মায়েরা আর কি, তারা আবার আমাদের সন্তানদের কথা ভীষণ ভাবি, আমার ছেলে কি করবে, আমার মেয়ে কি করবে। তো এই পরিসর থেকে বেরিয়ে যদি আমরা আমাদের মনটাকে আরেকটু বড় করি, তো যেমন ঠিক আমরা নিজেদের বাড়িতে ভাবি যে আমাদের ফিউচার যারা আর কি, পরবর্তী প্রজন্ম তারা কেমন ভাবে থাকবে, সেই জায়গা থেকে বেরিয়ে আমি যদি ভাবি, যেমন এখানে পিনাকি আমার ডাইরেক্ট স্টুডেন্ট ছিল ইউজি লেভেলে, তো কলেজে ওকে পড়াবার সুযোগ হয়েছিল। তো সেরকম যে পিনাকি কি করবে, পিনাকি কি ভাবে থাকবে, আবার এই যে ডাইরেক্ট স্টুডেন্ট তার থেকেও বাইরে বেরিয়ে আরেকটু যদি ভাবি, তো এরকম করে যদি ভাবনার পরিসরটাকে আমরা চিন্তা ভাবনার পরিসরটাকে বাড়াই, তাহলেই বোধহয় আজকের মতন এইরকম মনোজ্ঞ মানে অনুষ্ঠান বা পরিবেশনা বা আমাদের একটা যে উদ্যোগ, এইরকম সম্মুখীন আমরা হতে পারি এবং তার ফলে সবাই কম বেশি আমরা উপকৃত হব। তো যাই হোক, আমি খুব বেশি আর মানে ইন্ট্রোডাকশনের দিকে যাচ্ছি না, আমি একদম ডাইরেক্ট চলে যাচ্ছি, যেহেতু একটা সময়েরও ব্যাপার আছে এবং আমি একা তো নই, আরো দুজন আছেন স্পিকার বা এখানে ধন্যবাদ জ্ঞাপনেরও ব্যাপার রয়েছে। তো সেজন্য আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার প্রেজেন্টেশনে। যদি দেখতে অসুবিধা হয় আমাকে বা শুনতে অসুবিধা হয়, একটু মাঝে মাঝে আমাকে একটু বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, যদি কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হ্যাঁ, হয় আমি জানিয়ে বলবেন। দেবো, একদম। হ্যাঁ হ্যাঁ, আমি একটু চেষ্টা করছি, হ্যাঁ। অনেক বড় টপিক হয় মানে কিন্তু সময়ের মধ্যে করতে হবে। হ্যাঁ, তো আমি যতটা সম্ভব হয় আমি চেষ্টা করছি, এবং প্রায় সবাই কম বেশি এই সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য সম্পর্কে সবারই মোটামুটি জানা আছে বা জ্ঞান আছে। সেক্ষেত্রে এটা একটা ইন্টারেক্টিভ সেশন বা এটা কি বলবো, এটা টু ওয়ে মেথড আর কি, যে আমিও কিছু বলবো, আমিও আশা করবো যে এখান থেকে আমিও কিছু জ্ঞান লাভ করবো। কেন অনেকেই হয়তো আমার থেকেও অনেক বেশি এখানে তাদের কাছে তথ্য আছে বা জানা আছে, তারা জানেন। তো যাই হোক, আমরা আজকে দেখবো যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন, অর্থাৎ কঠিন বর্জ্য পদার্থ, অর্থাৎ আমরা বর্জ্য কোনটাকে বলি, যেটা দ্যাট ইজ অফ নো ইউজ আর কি, যেটার আর কোনো ব্যবহার নেই। কিন্তু এই কনসেপ্ট একটা ওল্ড কনসেপ্ট হয়ে যাচ্ছে। এই কনসেপ্ট কিন্তু মানে পাল্টাচ্ছে বা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ওয়েস্টকে যদি আমরা আবার ইউজ করতে পারি, তাহলে কিন্তু ওয়েস্টের যে নেগেটিভ দিকগুলো থাকে, নেগেটিভ অ্যাসপেক্ট গুলো থাকে, সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। অর্থাৎ এই যে গার্বেজ, রিফিউজ, স্লাজ, সলিড ওয়েস্ট বলতেই আমাদের চোখের সামনে যেগুলো ভেসে ওঠে, আমি ছবিগুলো দেখাবো যতটা পেরেছি, আমি চেষ্টা করেছি, যে বিভিন্ন ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এয়ার পলিউশন কন্ট্রোল ফ্যাসিলিটি, বা বিভিন্ন জায়গা থেকে, যেমন ইন্ডাস্ট্রি হতে পারে, কমার্শিয়াল প্লেস হতে পারে, মাইনিং এরিয়া বা এগ্রিকালচারাল যে ফিল্ড, অ্যাগ্রো ফিল্ডস আর কি, সেখান থেকে আমাদের যে ডোমেস্টিক এরিয়া, হাউস হোল্ডস থেকে, অফিস, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ আসছে এবং সলিড বা সেমি সলিড যে অবস্থায় রয়েছে, সেটাকে আমরা বলছি সলিড ওয়েস্ট। তো আমরা আস্তে আস্তে দেখতে পাবো, যতটা আমরা আগাতে থাকবো, আমরা একটু চেষ্টা করবো বোঝার যে কিভাবে এই ওয়েস্টকেও আমরা ম্যানেজ করতে পারি, বা কিভাবে এই ওয়েস্টকেও আমরা কাজে লাগিয়ে সেই ওয়েস্টকে আমরা কাজে লাগাতে পারি এবং ওয়েস্টের বোঝা বা বার্ডেনটাকে আমাদের এনভায়রনমেন্টের উপরে কমাতে পারি। যেমন একটা ছোট্ট আমি প্রথমেই একটু বলি, যেমন ধরো ফ্লাই অ্যাশ। হ্যাঁ, আমি হয়তো একটু তুমি বলে ফেলছি, কিছু মনে করো না, আমার অনেক স্টুডেন্ট আছে এখানে।
তুমি হয়তো বেরিয়ে যাচ্ছে। তো যেমন যে কি না ফ্লাই অ্যাশ, অর্থাৎ ফ্লাই অ্যাশ যারা গেছো দুর্গাপুর বা ওয়ারিয়া এরকম সাইডে বা সাঁওতালি বা মেজিয়া এইসব সাইডে যারা গেছে তারা বুঝতে পারবে যে ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই, এই যে ছাই পড়া ব্যাপারটা কিরকম। কিন্তু এই ফ্লাই অ্যাশ তাহলে এখানে আমাদের কাছে একটা পলিউট্যান্ট হিসেবে কাজ করছে বা ক্ষতিকারক দিকে রয়েছে, কিন্তু একেই যদি আমরা আবার কাজে লাগাবার চেষ্টা করি তাহলে এই ওয়েস্টকে আমরা কিন্তু ইউজ করতে পারবো এবং এর নেগেটিভ বোঝাটাকে আমরা পৃথিবী থেকে কমাতে পারবো, পরিবেশ থেকে কমাতে পারবো। এই যে ছবি আমাদের একটা ভেসে উঠছে চারিদিকে, একটা অ্যাস্থেটিক ভ্যালু বলেও ব্যাপার আছে, অ্যাস্থেটিক ভিউ, সেটাও কিন্তু নষ্ট হয়। যে দেখতেও ভালো লাগবে, একটা ভালো কিছু দেখলে, পরিবেশ ভালো দেখলে আমাদের যেমন মনটা প্রশান্তিতে ভরে যায়, হ্যাঁ, সেরকম যদি আমরা দেখি সকালে উঠেই দেখি আমাদের চারিপাশে এরকম একটা ডাম্পিং হয়ে আছে, সেটা দেখলেও আমাদের কিন্তু মনটা ততটাই দুঃখিত বা বেদনায় ভরে ওঠে। আচ্ছা, এই যে বর্জ্য পদার্থ, কঠিন বর্জ্য, এগুলোকে আমরা মোটামুটি জানি যে দুরকম ভাবে আমরা ভাগ করতে পারি যদি তাদের যে ডিকম্পোজিশনের হিসেবে মানে তাদের ভাগ করা হয়, শ্রেণীবিভাগ করা হয় বা ক্লাসিফিকেশন করা হয়। ডিগ্রেডেবল অর্থাৎ যেটা ডিগ্রেডেশন হয়, পচনশীল আর পচনশীল নয়। ফুড ওয়েস্ট, পেপার ওয়েস্ট, এগুলো ডিগ্রেডেবল। আর প্লাস্টিক, মেটাল, গ্লাস এগুলো নন ডিগ্রেডেবল এর মধ্যে পড়ছে, আমরা বুঝতেই পারছি। এছাড়া এদের সোর্স বা কোনখান থেকে আসছে, উৎসস্থল, সেই হিসাবে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমরা দেখতে পাবো যে ডোমেস্টিক ওয়েস্ট অর্থাৎ আমাদের গৃহ পরিসর থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আসছে। কমার্শিয়াল ওয়েস্ট, অ্যাশ অর্থাৎ কোল, উড, কোক, এগুলো হচ্ছে কি ওপেন বার্নিং হচ্ছে যখন ওয়েস্ট, তখন মেনলি কি তৈরি করছে, অ্যাশ তৈরি করছে বা ছাই বা ভস্য। অ্যানিমাল ওয়েস্ট, এরপরেও আমরা দেখবো বায়োমেডিক্যাল ওয়েস্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট বলতেই আমাদের বুঝতে পারি যে আমরা যে হসপিটাল, বিভিন্ন নার্সিং হোম বা মাইক্রোবায়োলজি ল্যাব, এই সমস্ত হেলথ কেয়ার ফেসিলিটিস থেকে যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল আসছে। কনস্ট্রাকশন ওয়েস্ট অর্থাৎ কোথাও কনস্ট্রাকশন চলছে, তাহলে সেই সমস্ত জায়গা থেকে কিরকম ওয়েস্ট আসতে পারে, যে মেটাল রডস, ব্রিক্স, সিমেন্ট, কনক্রিট, এরকম বিভিন্ন রকমের কনস্ট্রাকশন ওয়েস্ট আসতে পারে। ইন্ডাস্ট্রিয়াল সলিড ওয়েস্ট অর্থাৎ ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, বিভিন্ন জায়গা থেকে যখন বর্জ্য পদার্থ আসছে সেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলে আলাদা করে বলছি। সিওয়ার এবং হ্যাজার্ডাস ওয়েস্ট রয়েছে যেগুলো পোটেনশিয়ালি ডেঞ্জারাস, এক্সপ্লোসিভও হতে পারে। তো এইগুলো আমরা বলছি কি হ্যাজার্ডাস ওয়েস্ট। এছাড়া অ্যাগ্রোফিল্ড থেকে যখন ওয়েস্ট তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি এগ্রিকালচারাল ওয়েস্ট। ই ওয়েস্ট তো রয়েছে, তাহলে আমরা অনেক সময়ই দেখেছি যে আমাদের যে ব্যাটারি বা আমরা যে মোবাইল ফোন ইউজ করছি, একটা টাইম পরে সেটা কিন্তু একটা কি হয়, মোবাইল মানে আমি তো অন্তত 5-6 মোবাইল আমার কেনা হয়ে গেছে, কিন্তু সত্যিই তো সেগুলো সেই রাখাই আছে, পড়েই থাকে, কিন্তু একটা টাইম পরে তো কি হবে, ওগুলো আমরা থ্রো করে দেবো, ডাম্পিং করে দেবো। এইগুলোর কি ফিউচার? সেরকম টেলিভিশন সেট অর্থাৎ যে ইলেকট্রনিক্স যে সমস্ত ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে সেগুলোর কি ফিউচার হতে পারে? সেগুলো তো ওয়েস্টের বোঝা বাড়াচ্ছে। এছাড়া নিউক্লিয়ার ওয়েস্ট, বিভিন্ন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল, সেইটা একটা ওয়েস্টের বোঝা তৈরি করছে। এবারে আমরা যদি দেখি, আমি 2015 ফেব্রুয়ারি মাসে 2015-তে একটা এস্টিমেট করা হয়েছিল, এক্সপেক্টেড একটা রাখা হয়েছিল যে তখন দেখা যাচ্ছে কি ইন্ডিয়াতে 0.14 মিলিয়ন টন, এবং এখনকার ডাটাগুলো আমরা পরে পরে দেখতে পাবো, কারেন্ট ডাটাও আছে, যে 0.14 মিলিয়ন টন গার্বেজ মানে ডেলি তৈরি হচ্ছে, এবং ওয়ার্ল্ড এর রেসপেক্টে দেখতে গেলে 4.7 মিলিয়ন টন গার্বেজ জেনারেট হচ্ছে ডেলি, যেটা বলা হচ্ছে যে 2025 এটা 6 মিলিয়ন টন হতে পারে, একটা হওয়ার সম্ভাবনা আছে যদি এই ট্রেন্ডে বাড়তে থাকে। আচ্ছা, আমরা যদি ওয়েস্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো বা বৈশিষ্ট্যগুলো দেখে নিই একটুখানি, কিরকম হতে পারে, যে করোসিভ হতে পারে, অর্থাৎ যদি অ্যাসিড বা বেস কিরকম কিছু থাকে, প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে এটা করোশন করতে পারে। তাহলে করোসিভ মানে মেটাল কন্টেনারকে করোড করতে পারে, অর্থাৎ যে ক্ষয় করা, করোসিভ হতে পারে। ইগনাইটেবিলিটি, এটা কি হতে পারে না, ক্রিয়েট ফায়ারস আন্ডার সার্টেন কন্ডিশন। ওকে, রিঅ্যাক্টিভ হতে পারে, এক্সপ্লোশনস হতে পারে, এছাড়া টক্সিক হতে পারে, যেটাকে আমরা টক্সিক ওয়েস্ট বলে গণ্য করি। এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্য পদার্থের হতে পারে। এবারে এই যে সলিড ওয়েস্ট বা বর্জ্য পদার্থ দিনে দিনে বেড়ে যাচ্ছে কেন? তা বাড়ার পিছনের একটা কারণ কি, আমাদের যে লিভিং স্ট্যান্ডার্ড সেটা চেঞ্জ হচ্ছে, পপুলেশন বেড়ে যাচ্ছে, পপুলেশন গ্রোথ হয়েছে অনেক। এছাড়া আমাদের নিজেদের যে প্রতিদিনকার ডিমান্ড, অর্থাৎ বেঁচে থাকার জন্য একটা লিভিং স্ট্যান্ডার্ডকে
স্ট্যান্ডার্ডকে রাখার জন্য যে সমস্ত ডিমান্ড আমাদের আছে সেগুলো ফুলফিল করতে গেলে আমাদের কি করতে হবে, প্রচুর যে মেটেরিয়াল সাপ্লাই, অর্থাৎ তার জন্য ইন্ডাস্ট্রি বাড়ছে, আরবানাইজেশন হচ্ছে, মডার্নাইজেশন হচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ঘটছে আমাদের, যার সাথে সাথে দেখা যাচ্ছে কি আমাদের আস্তে আস্তে ওয়েস্টের বোঝা, এবং বিশেষ করে এই যে সলিড ওয়েস্ট, যেটা আমি আজকে যেটা মেন ফোকাস করেছি, সেই সলিড ওয়েস্টের বোঝাটাও কিন্তু বেড়ে যাচ্ছে, বা সলিড ওয়েস্ট আমরা প্রচুর পরিমাণে ডাম্প করছি। এবং এই যে সলিড ওয়েস্ট এর যত্রতত্র ফেলা বা রেখে দেয়া, বা রাস্তার ধারে, বা অনেক সময় দেখছি ড্রেনেজ সিস্টেমকে ব্লক করে দিচ্ছে, যে জন্য যে সমস্ত জায়গাতে বন্যা বা ফ্লাডের কন্ডিশন হওয়ার কথা নয়, সে সমস্ত জায়গাতেও ফ্লাড হয়ে যাচ্ছে। কেন? নিকাশি নালা পরিষ্কার নেই। তো এগুলো কিছু সাইড এফেক্ট হচ্ছে। তো এই সমস্ত মানে কি বলবো প্রভাব, তার জন্য কারা সব থেকে বেশি রিস্ক জোনে রয়েছে? দেখা যাচ্ছে কি পপুলেশনস ইন এরিয়াস ওয়্যার দেয়ার ইজ নো প্রপার ওয়েস্ট ট্রিটমেন্ট মেথড, অর্থাৎ কোনো একটা এরিয়াতে যদি প্রপার ওয়েস্ট ট্রিটমেন্ট মেথডের পলিসি বা প্ল্যানিং না থাকে, সেই সমস্ত এলাকার পপুলেশনস যারা রয়েছে, যারা কমন পিপল যারা, তারা ভীষণভাবে সাফারার হয়ে থাকেন। চিলড্রেন, যারা বাচ্চারা, শিশুরা, ওয়েস্ট ওয়ার্কার্স, অর্থাৎ ওয়েস্ট ম্যাটার নিয়ে যারা কাজ করেন, বা যারা আমরা কি বলি, যারা ওই কাবাড়িওয়ালা, বা যারা মানে কালেক্ট করেন ওয়েস্ট আর কি, বা র্যাগ পিকার্স যারা, এবং ওয়েস্ট ডাম্পিং এর কাছাকাছি যারা থাকেন, অ্যানিমালস এত ক্ষতিগ্রস্ত হয়। এটা খুব কমন একটা ঘটনা, এবং আজকাল তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ে, পেপারে, টিভিতে আমরা দেখি যে কি হয়, আমরা এমন ভাবে ডাম্পিং করি, সেখানে ভাঙা কাঁচ এবং শার্প, যে সমস্ত শার্প মেটেরিয়ালস গুলো, অর্থাৎ সূচ বা ব্লেড, কাঁচ ভাঙা, এরকম সবকিছু পড়ে আছে। হয়তো অ্যানিমালস এর তো অত বাদ বিচার করে খাওয়ার বুদ্ধি ওদের হয়তো সেই লেভেলে নেই, সেই জন্য ওরা কি হচ্ছে, ওইটাও খেয়ে নিচ্ছে। প্লাস্টিকও আমরা থ্রো করে দিচ্ছি। এবারে ওরা যখন খোসা খাচ্ছে, বা আনাজ সবজির যে রেসিডুয়াল পার্ট, সেটা যখন খাচ্ছে, তার সাথে হয়তো প্লাস্টিকও খেয়ে ফেলছে। এটা একটা ব্যাপার, কিন্তু বুঝতে হবে যে অ্যানিমালসরা ভীষণ ভাবে সাফারার হচ্ছে, এবং এটা সব জায়গায় হতে পারে। কারণ এটা ওয়াটার বডিতেও এরকম ডাম্পিং আমরা করে থাকি, ল্যান্ড পার্টে তো করছি, ওশেন বা মেরিন এনভায়রনমেন্টকেও আমরা এইভাবে কনজেস্টেড করে দিচ্ছি, বা পলিউট করছি, বা ডাম্পিং ল্যান্ড হিসেবে ইউজ করছি। তো এই জায়গাটা থেকে আমাদের খানিকটা সরে আসতে হবে, যে অ্যাওয়ারনেসটা আমাদের দরকার, সেটা আমাদের তৈরি করতে হবে। কেন? এই যে ইস্যুর মধ্যে পড়েই যাচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, অর্থাৎ এটা যে আমরা জানি না তা কিন্তু নয়, আমরা প্রত্যেকেই জানি। এবং আজকাল টিভি, পেপার বা মিডিয়ার দৌলতেই হোক, বা সোশ্যাল মিডিয়ার দৌলতেই হোক, বিভিন্ন পত্র পত্রিকা পড়েই হোক, মানুষের কিন্তু যথেষ্ট নলেজ রয়েছে, কিন্তু সেই নলেজটাকে আমাদের এক্সিকিউট করতে হবে, পারফর্ম করতে হবে। যে জন্য আমরা বলছি কি ল্যাক অফ অ্যাওয়ারনেসটা কিন্তু সবার মানে কোথাও যেন একটা কোঅর্ডিনেশনের অভাব হয়ে যাচ্ছে, যে আমরা জানছি অনেক কিছু, কিন্তু বাস্তবে সেটা করে উঠছি না, বা করে উঠতে পারছি না, বা ইচ্ছেটাই হচ্ছে না। আনপ্ল্যান্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সিটিজ, অর্থাৎ বহু সিটি আছে, বহু আরবান এরিয়া আছে, যেগুলো আনপ্ল্যান্ড ওয়েতে তৈরি হয়ে গিয়েছে, এবং ড্রেনেজ সিস্টেম ঠিক নেই, অর্থাৎ নোংরা ডাম্পিং করার মতন জায়গা সেটা পরিকল্পনার মধ্যে হয়তো ছিল না। তো এইভাবে কিন্তু এটাও একটা কারণ হতে পারে। আনসর্টেড ওয়েস্ট মিক্সচার অফ বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ আমরা যেগুলো প্রথমেই দেখলাম যে কিছু পচনশীল, কিছু পচনশীল নয়। তো এগুলোকে গোড়াতেই যদি আমরা আলাদা করে দিতাম, কিন্তু এটা আমাদের অনেক সময় আমরা করে উঠছি না। সবসময় আমরা এটা করার দরকার, কিন্তু সেটা আমরা করে উঠছি না। অর্থাৎ যেগুলো পচনশীল সেটা যদি একটা আলাদা বিন, এবং যেগুলো পচনশীল নয় সেগুলো যদি একটা আলাদা অন্য আর একটা বিনের মধ্যে আমরা কালেক্ট করি বা রাখি, তাহলে সেখান থেকে আমাদের পরবর্তী যে স্টেপ গুলো সেগুলো অনেকটা ইজি হয়ে যাবে। অর্থাৎ আলাদা করার কাজটা যদি আমরা গোড়াতেই করে রাখি। সাম ওয়েস্ট ক্যানট বি রিসাইকেল, সব ওয়েস্ট তো রিসাইকেল করা সম্ভব নয়। এছাড়া ওয়েস্ট ডাম্পিং করলে কি হবে না, যে এরিয়াতে করা হচ্ছে একটা লার্জ স্কেলের পপুলেশন, তো বুঝতেই পারছো দিনে দিনে বেড়ে যাচ্ছে। তো সেখানে একটা সিটি বা টাউন এরিয়া, সেখানে আমরা ডাম্পিং করছি, দেখা যাচ্ছে কিছু ফাঁকা নেই, আশেপাশে তো আজকাল ফাঁকা ল্যান্ড পাওয়াই যায় না। তো সেক্ষেত্রে ঘর বাড়িতে থাকবেই, লোকালয় থাকবেই, হিউম্যান হ্যাবিটেট থাকবেই। তো সেখানে কি হচ্ছে, ব্যাড স্মেল ছড়িয়ে পড়ছে, একটা আস্থেটিক ভিউটাও নষ্ট হচ্ছে, এবং সব থেকে বড় কথা আরো কিছু এর এফেক্ট রয়েছে। আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে সেখান থেকে ডিজিজ ছড়িয়ে পড়া, দুর্গন্ধের সাথে সাথে ডিজিজ ছড়িয়ে পড়া, এবং যে ওয়াটার টেবিল যদি নিচে থাকে সেখান থেকে নিচে যাচ্ছে, গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করছে। তো এইভাবে কি হচ্ছে না, পুরো এনভায়রনমেন্টটাই একটা পলিউটেড অবস্থায় চলে আসছে। তো এই এক্সপোজার আবার আমাদের কিভাবে হিউম্যানের মধ্যে চলে আসছে,
না বলছে ইনজেকশন অফ কন্টামিনেটেড ওয়াটার অর ফুড। এই কন্টামিনেটেড ওয়াটার বা কন্টামিনেটেড খাবার আমরা ইনজেস্ট করছি, আমরা খাচ্ছি, ফুড ইনটেক করছি, বা ভেক্টরস যে সমস্ত রয়েছে, ডিজিজ ক্যারিং ভেক্টরস যারা রয়েছে তাদের কন্ট্যাক্টে কোনো না কোনো ভাবে আমরা আসছি, ইনহেলেশন করতে পারি, অথবা আমাদের স্কিনের থ্রু দিয়ে অর্থাৎ ডার্মাল, এইভাবে আমাদের শরীরে ঢুকতে পারে। তো এবারে ইম্প্যাক্টস অফ সলিড ওয়েস্ট অন হেলথ আরেকটু আমরা দেখে নিই। কি বলছি না, কেমিক্যাল, কোনো কেমিক্যাল সেটা যখন আমরা ইনহেল করছি তো সেই কেমিক্যাল পয়জনিং হতে পারে। এছাড়া প্রথমে আমি যেটা বললাম যে আনকালেক্টেড ওয়েস্ট ক্যান অবস্ট্রাক্ট দ্য স্টর্ম ওয়াটার রান অফ রেজাল্টিং ইন ফ্লাড, অর্থাৎ ফ্লাডেড কন্ডিশন হতে পারে, যে ফ্লাড হওয়ার মতন কোনো ব্যাপারই নেই, কিন্তু হয়ে যাচ্ছে। কেন না, ড্রেনেজ সিস্টেম গুলো যেখান দিয়ে ওয়াটার পাস করবে, ওয়াটারের তো কাজ এগিয়ে চলা, ও তো এগিয়ে যাবে, ও যদি ড্রেনেজ সিস্টেমকে খালি না পায় ও রাস্তার উপর দিয়ে যাবে। তো সেখান থেকে আমাদের কি করতে হবে, এই ড্রেনেজ সিস্টেম গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে অনেক সময় আমি যেখানে থাকি সেখানে আমি আশেপাশে দেখেছি কি বড় বড় ড্রেনেজ সিস্টেমের উপরে কি হচ্ছে না, যে সমস্ত রাস্তায় হয়তো স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, তারপরে কি হয় সন্ধ্যেবেলা বা রাতের বেলা দিকে যখন বন্ধ করে দেওয়া হচ্ছে তারপর সেখানে মানে ঝেঁটিয়ে ওই ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তো তার মানে কি হলো, ব্লক করে দেওয়া হলো। তো এই জায়গাগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, চেক করতে হবে, বলতে হবে। যে বলি আমরা অনেক সময় বলি, কিন্তু সবাই তো বলে না, তো বলতে হবে এই ব্যাপারগুলোকে। বললে পরে বারবার হ্যামারিং করলে পরে তবেই খানিকটা চেঞ্জ হতে পারে। লো বার্থ ওয়েট, ক্যান্সার, মার্কারি টক্সিসিটি, কনজেনিটাল যে ম্যালফরমেশনস বা বিভিন্ন যে নিউরোলজিক্যাল ডিজিজ, নজিয়া, ভমিটিং, এগুলো তো হয়েইছে। তো যে জন্য আমাদের সলিড ওয়েস্টের জানতে হবে যে কিভাবে আমাদের হাউ টু ম্যানেজ দিস অর হাউ টু ডিসপোজ দিস। তো এইখান থেকে আমাদের দেখতে হবে যে আমরা কিছু করতে পারি। এই যে একটা ছবির মাধ্যমে যে নেগেটিভ ইম্প্যাক্ট অফ সলিড ওয়েস্ট, সলিড ওয়েস্ট থাকলে সেটা কোন একটা জায়গায় যদি ওপেন ডাম্পিং, যেটা আমাদের একটা বহুল প্রচলিত এবং অনেক পুরানো প্রচলিত একটা পদ্ধতি, যে কোনো একটা জায়গায় লো লাইং এরিয়া বা সেখানে গিয়ে আমরা ডাম্পিং করে দিচ্ছি বা ফাঁকা জায়গায় ডাম্পিং করছি। এবারে অসুবিধাটা কি হয় যে সেখান থেকে বিভিন্ন এয়ার পলিউটেন্টস আসতে পারে, ডিজিজ ছড়িয়ে পড়তে পারে, ব্যাড স্মেল তো আসবেই, লিটার্স বিভিন্ন জায়গায় যত্রতত্র ছড়ানো থাকছে। এছাড়া পাবলিক সেফটির একটা ব্যাপার আসছে, এবং যে লিচেট সেটা যখন নিচের দিকে নামছে এবং গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করার একটা ভীষণ টেন্ডেন্সি থাকে। তো এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে যে কিভাবে ওয়েস্টকে ডিসপোজ করলে বা ম্যানেজ করলে আমরা এই ব্যাপারগুলোকে মানে নেগেটিভ সাইড গুলোকে আমরা কিছুটা মিনিমাইজ করতে পারবো। পুরোটা হয়তো পারবো না, কিন্তু কিছুটা মিনিমাইজ করতে পারবো। যেমন এই আমি একটা দেখলাম যে বিভিন্ন তথ্য আমি যতটা পেরেছি স্টুডেন্টদের জন্য কালেক্ট করার চেষ্টা করেছি। যেমন এই যে স্টেট অফ ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট 2020, এটা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এটা রিলিজ করে। এখান থেকে দেখা যাচ্ছে, বলছে কি যে দিল্লি জেনারেটস 680 মানে অলমোস্ট 690 টন প্লাস্টিক ওয়েস্ট ডেলি জেনারেট করছে। কে করছে? দিল্লি। এবং এটা বলছে ইন্ডিয়ার যে সমস্ত মেট্রোপলিটন সিটিস গুলো রয়েছে তার মধ্যে হাইয়েস্ট র্যাঙ্ক রয়েছে। এবং আরো কি দেখা যাচ্ছে যে কান্ট্রি আমাদের ইন্ডিয়া জেনারেট করছে 25,940 টন, মানে অলমোস্ট 26,000 টন মতন প্লাস্টিক ওয়েস্ট পার ডে। কলকাতা এবং চেন্নাই যথাক্রমে এখানে সেকেন্ড এবং থার্ড র্যাঙ্ক হোল্ড করছে মেট্রোপলিটন সিটিগুলোর মধ্যে, যাদের ডেলি প্লাস্টিক ওয়েস্ট জেনারেশন হচ্ছে মোটামুটি ওই 429 লেখাই আছে কিন্তু টন পার ডে, এবং 429.4 টন পার ডে রেসপেক্টিভলি। এই হচ্ছে আমাদের প্রতিদিনকার যে গার্বেজ বা আমরা সলিড ওয়েস্ট তৈরি করছি সেটা। এবং 2018-19 একটা ডাটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া প্রডিউসড 17 মিলিয়ন টনস অফ প্লাস্টিক and consumed 18.5 million tons in the same period as per industry estimates. এই একটা ব্যাপার কিন্তু রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা যে আমাদের আবার মাঝখানে যে প্যান্ডেমিক পিরিয়ড গেছে তখনও কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা অনেক সময় প্লাস্টিক প্রোডাক্ট ইউজ করেছি, তার ফলে কনজাম্পশনটা কিন্তু পার ক্যাপিটা কনজাম্পশন কিন্তু বেড়েছিল। এবারে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড 19 সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমস ফ্রম July 1st। কি কি মানে মোটামুটি কি কি সেগুলো দেখি, অনেক বড় লিস্টটা, তার মধ্যে কয়েকটা খানি চেষ্টা করেছি। যে প্লাস্টিক স্টিক্স ইউজড ইন বেলুনস, ফ্ল্যাগস, ক্যান্ডিজ, আইসক্রিম, ইয়ারবাডস, এগুলো। এছাড়া থার্মোকলের যে ইউজ ডেকোরেশনের জন্য বা বিভিন্ন ম্যাটেরিয়াল হিসেবে যখন ইউজ করা হয়, বা প্লেট, কাপ, গ্লাস, কাটলারি, র্যাপিং, প্যাকিং ফিল্মস,
সুইট বক্স, ইনভিটেশন কার্ড, সিগারেট প্যাকেট, স্টারার্স এবং যে থিন প্লাস্টিক ব্যানার্স গুলো হয় সেগুলো যাতে আর ইউজ না করা হয় সেই জন্য আমাদের স্টেপ নেওয়া হয়েছে। এবং আমি এখানে পুরুলিয়াতেও দেখেছি, এখানে কিন্তু প্রচন্ড ভাবে মাইকিং করা হয়েছে, প্রচার চালানো হয়েছে এবং সবাই ইউজ মানে যাতে না ইউজ হয়, অর্থাৎ 75 মাইক্রনস এর নিচে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলছে সেটা যাতে আর ইউজ না করা হয় সেই জন্য যাতে যে বারে বারে বলা হচ্ছে, প্রচার চালানো হচ্ছে কি ব্যাগ নিয়ে আসুন বা ওই পাতলা প্লাস্টিক। আর অ্যাকচুয়ালি কি হয়, আমরা যে মোটা প্লাস্টিক গুলো ইউজ করি সেগুলো আমরা বারবার ইউজ করতে পারি। আমরা হয়তো নিয়ে এলাম, কোনো জিনিস কিনে আনলাম বা তারপরে সেটাকে আবার ওয়াশ করে আমরা আবার পরে ওটাকে ইউজ করতে পারি। কিন্তু যখন এটা থিন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ওই সিঙ্গেল ইউজ একবার ইউজ করে আমাদের ফেলে দিতে হয়, কেন ওটার ইউজের যোগ্য থাকে না অনেক সময়। সেই জন্য এই ব্যাপারগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে যেমন সুবিধা রয়েছে, যেমন শাল পাতা ঠোঙা বা ফুচকা স্টল গুলোতেও এখন দেখছি শাল পাতার যে বাটি বা প্লেট এগুলো ইউজ করা হচ্ছে, এইটা একটা ভালো দিক। আর কাগজের যে ঠোঙা সেইটা ইউজ করার কথা বারবার বলা হচ্ছে এবং দোকানে গেলে ওরা নিজেরাই বলছে যে না আপনারা ব্যাগ আনুন। এই যে জোর করে হলেও নিয়ম করে হলেও মানুষের মধ্যে যে চেতনাটা আসছে এবং আসছে কিন্তু একটু হলেও আসছে, মানে ব্যাপারটা পজিটিভ দিকেই এগোচ্ছে। এই জন্য আমরা দেখেওছি যে এবারে যে বাজি পোড়ানোর ব্যাপারটা অনেকটাই কিন্তু মানে পুরুলিয়ার রেসপেক্ট আমি এখানে থেকে এটা বলতে পারবো অনেকটাই কম। আগেকার পরিস্থিতি থেকে এখন পরিস্থিতি অনেকটাই চেঞ্জ। তো সেখানে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। যে গভর্নমেন্টের একটা এস্টিমেট আমরা এই 2022 এর ডাটা যখন আমরা নিচ্ছিলাম দেখলাম যে বলছে ইন্ডিয়াতে অ্যাবাউট মানে 65 মিলিয়ন টনস ওয়েস্ট এটা আমাদের রেগুলার জেনারেট করছি আমরা। এবং এই হারে চলতে গেলে বাই 2031 বলছে এই যে মিউনিসিপ্যালিটির যে সলিড ওয়েস্ট সেটা মিউনিসিপাল সলিড ওয়েস্ট এটা জেনারেটেড ইজ প্রজেক্টেড টু ইনক্রিজ টু 165 মিলিয়ন টন হতে পারে। এবং 165 মিলিয়ন টন করে এবং ফার্দার আপ টু 436 মিলিয়ন টন এই জায়গা অব্দি এটা অ্যাচিভ করতে পারে। তো যে হারে আমরা তৈরি করছি এবং ওয়েস্ট বেঙ্গলের একটা ডাটা আমরা দেখছি কি বলছে 40 থেকে 55% মিউনিসিপাল সলিড ওয়েস্ট হচ্ছে অর্গানিক এবং 15 থেকে 25% হচ্ছে ইনার্ট অর অ্যাশ। বাকি যে 25 থেকে 30% সেটা বিভিন্ন মিসলেনিয়াস মানে পেপার, প্লাস্টিক, ক্লোথস, গ্লাস এই সবকিছু উড, মেটাল, স্যানিটারি ওয়েস্ট বা রাবার এই সমস্ত কিছু রয়েছে। এবং 50% মতন এই মিসলেনিয়াস ওয়েস্টের 50% মতন হচ্ছে রিসাইক্লেবল, অর্থাৎ রিসাইকেল করা যাবে বা সম্ভব। ওকে, নেক্সট আমি এটাকে স্কিপ করে গেলাম। অর্থাৎ বলছে কি এখানে যে মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড রুলস 2000 ছিল, পরে 2000 এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল SWM 2016 যেটা হয়, তো সেখানে মানে ওই 2000-এর পরে ওটা করা হয়েছিল। তো এটা বলছে কি প্রত্যেকটা মিউনিসিপাল অথরিটি তাদের এটা একটা রেসপন্সিবিলিটি কি যে সেরকম ইনফ্রাস্ট্রাকচার সেরকম পলিসি বা প্ল্যানিং হবে যাতে সলিড ওয়েস্টকে সেগ্রিগেট করা যায় এবং কালেক্ট করা যায় প্রপারলি এবং সেটাকে সঠিকভাবে ডিসপোজ করা যায়। নেক্সট, তাহলে মেজর হাইলাইটস অফ দ্য নিউ SWM রুল কি 2016 না সেগ্রিগেশন অ্যাট সোর্স, অর্থাৎ সোর্সেই সেগ্রিগেট করে দেয়। মানে কি আলাদা যদি করার হয় তাহলে সোর্সেই করে দিতে হবে। কালেকশন এন্ড ডিসপোজাল অফ স্যানিটারি ওয়েস্ট, ওয়েস্ট প্রসেসিং এন্ড ট্রিটমেন্ট, কম্পোস্ট ইউজ করার কথা বলা হচ্ছে। এটা করলে দুদিক থেকে আমাদের উপকার হবে, এক হচ্ছে ওয়েস্টকে আমরা কাজে লাগাতে পারবো আর আমরা যে কেমিক্যালস এর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি সেটা খানিকটা আমরা কমাতে পারবো। প্রমোশন অফ ওয়েস্ট টু এনার্জি, অর্থাৎ এনার্জি তৈরি করা, ওয়েস্ট ম্যাটার থেকে এনার্জি তৈরি করা, সেটা আমরা করতে পারবো, সেটা আর একটা পজিটিভ দিক হলো। আর হিল এরিয়াতেও এই ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর জোর দিতে বলা হচ্ছে এবং এটা একটা সেন্ট্রাল মনিটরিং কমিটি তৈরি করা যেটা আমাদের মনিটর করবে যে কতটা কাজটা সাকসেসফুলি হচ্ছে। এবার ওয়েস্ট মিনিমাইজেশন আমরা জানি যে আমরা কি কি করতে হবে, মোটামুটি 4R এর কথা আমরা আগেই পড়েছি, অনেকেই হয়তো এই ব্যাপারটা আমাদের জানা আছে যে রিডাকশন, অর্থাৎ রিডাকশন, রিইউজ, রিকভারি, রিসাইক্লিং। যেমন রিডাকশন মানে রিডিউস করা, এটা সব থেকে আগে দরকার, যেটা হচ্ছে রিডিউস, আমরা ব্যবহারটাকেই কমিয়ে দেবো। রিইউজ অর্থাৎ বারে বারে ব্যবহার করা, এই যেমন বললাম যে প্লাস্টিক ব্যবহার আমরা কমিয়ে দিলে সেটা একটা কাজের কাজ হবে, তাহলে রিডিউস করা বা রিডাকশন। আবার সেই ব্যাগকেই যদি আমরা বারে বারে ব্যবহার করি তাহলে রিইউজ করা। আচ্ছা, রিকভারি মানে কি কোনো ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল বা এনার্জি যদি রিকভার করা সম্ভব হয় ওয়েস্ট ম্যাটার থেকে, সেটা আমরা সেই দিকটাতে জোর দেবো।
রিসাইক্লিং করা, অর্থাৎ যে ওয়েস্ট ম্যাটারের রিসাইক্লিং করা, সেই ব্যাপারটাতে আমরা জোর দেব। এখানে একটা ওয়েস্ট মিনিমাইজেশন যে হায়ারার্কি সেটা রয়েছে, যে উপরের দিকগুলো যেটা গ্রিন কালার ইন্ডিকেট করছে একদম পিরামিডের যেটা চূড়ার দিক, সেটাকে বলছে কি মোস্ট ফেভার্ড অপশন, এবং নিচের দিকটা হচ্ছে লিস্ট ফেভার্ড অপশন। তো সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রিভেনশন যেটাকে বলছি সেটা সব থেকে ফেভার্ড হবেই, কারণ আমরা এমনি কথাতেই বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা প্রিভেনশন আগে প্রিভেন্টিভ মোডে আমাকে যেতে হবে, অর্থাৎ আমি ইউজটাকে কমিয়ে দিতে হবে, মিনিমাইজ করতে হবে, তারপরে আমরা রিইউজের দিকে যাবো, যে বারে বারে রিইউজ করা, রিসাইক্লিং করা, এনার্জি রিকভারি, এবং লাস্ট যেটা আর কোনোভাবেই কিছু করা যাচ্ছে না সেটাকে আমরা ডিসপোজালের দিকে নিয়ে যাব, ডিসপোজ করব। তো ওয়েস্ট কালেকশন যেমন রয়েছে, অর্থাৎ কি না ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাড়ি থেকে ওয়েস্টকে কালেক্ট, তো এটা অনেক সময় সম্ভব না হয়ে উঠতে পারে। তো আমরা কি করতে পারি, একটা পার্টিকুলার কোনো এরিয়াতে সেখানে গিয়ে আমরা জমা করে রাখতে পারি পার্টিকুলার এরিয়াতে, সেখান থেকে কি হবে না ভেহিকেলস এর মাধ্যমে ওই ওয়েস্ট ক্যারি করা, যেটা নর্মালি আমাদের হয়ে থাকে। তবে ওই ডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল এই সেগ্রিগেশনটা যদি করে দিতে পারি তাহলে আমাদের কাজটা অনেক বেটার হয়, অনেক মানে সুবিধা হবে আর কি। আচ্ছা, আমি অনেকটাই এগুলো বলেছি যে নন ডিগ্রেডেবল ডিগ্রেডেবল ওয়েস্ট ক্যান বি রিসাইকেলড ভেরি ইকোনমিক্যালি ইন দ্য রিসাইক্লিং প্ল্যান্টস। আর ফ্লাই অ্যাশ, তারপর অর্গানিক ওয়েস্ট, এইগুলো যেমন রিসাইক্লিং করা খুব দরকার। স্ল্যাগ অ্যান্ড স্ক্র্যাপ, ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস, ওয়েস্ট ওয়াটার, রিকভারি অফ সিলভার ফ্রম ফটোগ্রাফিক ফিল্মস। এইখান থেকে কি হচ্ছে, আমরা ভ্যালুয়েবল যে মেটেরিয়াল গুলো সেগুলোকে আমরা হারাচ্ছি না বা ফেলে দিচ্ছি না, সেখান থেকে আমরা সরিয়ে নিয়ে আসছি। শ্রেডিং অর পালভারাইজিং, অর্থাৎ এটা কি হচ্ছে বলছি কি, দিস প্রসেস ইনভলভস ইন সাইজ রিডাকশন অফ অর্গানিক ওয়েস্ট বিফোর ইট গোজ ফর কম্পোস্টিং। বলছি কি সাইজটাকে রিডিউস করে দাও এবং এটা শ্রেডেড করা বা পালভারাইজ করা, অর্থাৎ একদম চূর্ণ বিচূর্ণ বা গুঁড়ো করা বা এরকম, মানে কি হতে এতে কি হবে না ওর সারফেস এরিয়াটা বাড়বে। দিস প্রসেস রিডিউস দ্য ওভারঅল ভলিউম, বলছে ওভারঅল ভলিউম মোটামুটি 40% রিডিউস করা যাবে, এবং অ্যাডভান্টেজটা কি না সারফেস এরিয়াটা বেশি হয়ে যাবে, এবং সারফেস এরিয়া বেশি হয়ে গেলে ডিকম্পোজিশন মানে কি ব্যাকটেরিয়াল যে অ্যাক্টিভিটি সেটা অনেক বেশি হবে, তার ফলে ডিকম্পোজিশনটাও খুব তাড়াতাড়ি হতে পারে, কুইক ডিকম্পোজিশন যেটা আমরা বলছি সেটা। এবং এটা আমরা যেমন একটা গোটা চক, আমরা ক্লাসে চকে লিখি যখন একটা গোটা চক, সেই গোটা চক তার যে সারফেস এরিয়া, চকটাকে যখন আমরা ডাস্ট ফর্মে নিয়ে আসি যদি, তাহলে তার সারফেস এরিয়া তো অনেক বেশি হয়ে যাবে না, কেন সমস্ত তার যে সারফেস গুলো সেগুলো এক্সপোজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এইরকম ভাবে আমরা কি করি, এই কনসেপ্টের মতো করে ভাবলে আমরা বুঝতে পারবো যে আমরা এর ভলিউমটাকে মানে ওয়েস্টের ভলিউমটাকে আমরা কমাতে পারবো, এবং ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা এই শ্রেডিং বা পালভারাইজিং এই প্রসেসটা আমরা ফলো করতে পারবো। এছাড়া আমরা দেখি যে সলিড ওয়েস্টের ডিসপোজাল এবং ট্রিটমেন্টের কি কি আমরা জেনারেলি করে থাকি না, ওপেন ডাম্পিং, ল্যান্ডফিল, স্যানিটারি ল্যান্ডফিল, অ্যানারোবিক ডাইজেশন, কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং, ইনসিনারেশন, সলিডিফিকেশন, কেমিক্যাল ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট। ওকে, তো তো সলিড ওয়েস্ট ডিসপোজাল যে সলিডিফিকেশন, আর একটা হয় কি সলিডিফিকেশন, যে সলিড ওয়েস্ট সেগুলো কি করা হচ্ছে না, সেটা একটা স্যান্ড লাইক রেসিডিউ তৈরি করা হচ্ছে, কেন মেল্ট করা ইভাপোরেট করে এটা সলিডিফাই করা হয়, হিট ট্রিটমেন্ট করা হয়, অথবা কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেতে পারে। নেক্সট আমরা দেখছি কি সলিড ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড ট্রিটমেন্ট, ওপেন ডাম্পিং। অর্থাৎ ওপেন ডাম্পিং কি না, এটা একটা আনকভার্ড এরিয়াতে কি করা হচ্ছে, ডাম্পিং আনকভার্ড ওয়েতে ডাম্পিং ল্যান্ডে আমরা ডাম্প করছি। তো এখানে ওয়েস্টের কোনো মানে কি বলছি কি, ওয়েস্ট ইজ আনট্রিটেড, ট্রিটমেন্ট হচ্ছে না এবং সেগ্রিগেটও হচ্ছে না, এবং এইটা কি হচ্ছে না একটা ব্রিডিং গ্রাউন্ড ফর ফ্লাইজ, র‍্যাটস এবং অন্যান্য ইনসেক্টের জন্য এটা একটা ব্রিডিং গ্রাউন্ড, অর্থাৎ এরা এখান থেকে রোগ ছড়াবে, ডিজিজ স্প্রেড করবে। এছাড়া রেন ওয়াটার যখন আসছে, সেই রেন ওয়াটার যখন এই ওয়েস্টের উপরে পড়ছে, তখন সেখান থেকে রান অফ হয়েই হোক বা আন্ডারগ্রাউন্ডে গিয়েই হোক, তো আশেপাশে যে সমস্ত জলাশয় থাকবে সেই জায়গাগুলোকে তো কন্টামিনেট করবেই, আন্ডারগ্রাউন্ড ওয়াটারকেও কন্টামিনেট করতে পারবে। ল্যান্ডফিল, এটাও বলছে কি না কোনো এরিয়াটা একটা লো লাইং এরিয়া ডাম্পিং সাইট হিসেবে যখন আমরা ইউজ করছি, তো সেই জায়গাটাকে আমরা ফিল আপ করছি কি না ওয়েস্ট সয়েল এবং রক্স ইনস্টেড অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস, তো সেই জায়গাটা আমরা ওয়েস্ট ম্যাটার দিয়ে ল্যান্ড ফিলিং করছি।
এই একটা ব্যাপার। তারপরে বলছি কি স্যানিটারি ল্যান্ডফিল। স্যানিটারি ল্যান্ডফিল মানে কি না, ল্যান্ডফিল যখন স্যানিটারি ওয়েতে করা হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে যখন করা হবে, অর্থাৎ হেলথ যে রিস্ক, সেই রিস্কটাকে যখন কমিয়ে এলিমিনেট করে বা রিডিউস করে যখন আমরা ডিসপোজ করব, এতে কি করা হয়, লিচেরটাকে কালেক্ট করা বা যাতে আশেপাশে গিয়ে ছড়িয়ে না পড়ে এবং নিচে যাতে গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট না করে, এইরকম ফেসিলিটি। এবং অনেক সময় দেখা যায় এই জায়গাগুলো যে একটি লো পারমিয়াবিলিটি এরিয়া হয়, অর্থাৎ সয়েল টাইপটা যদি লো পারমিয়াবিলিটি থাকে তাহলে কি হবে, নিচের দিকে নামতে পারবে না। এইরকম এরিয়াকে যদি চুজ করা হয় বা এরকম এটেরিয়াল দিয়ে যদি তার বর্ডার লাইন বা লাইনিং তৈরি করে নেওয়া হয়, সেক্ষেত্রে এই স্যানিটারি ল্যান্ডফিল এরকম ভাবে করা হচ্ছে, তাতে ওই যে ওপেন ডাম্পিং বা ল্যান্ডফিলের মতো যে ব্যাপারগুলো থাকছে তার যে নেগেটিভ অ্যাসপেক্ট, সেটা আমরা অনেকটাই রিডিউস করতে পারবো। নেক্সট, কম্পোস্টিং, অর্থাৎ বলছি কি বায়োলজিক্যাল ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট আন্ডার কন্ট্রোল অ্যারোবিক কন্ডিশন। তো এই কম্পোস্টিং, আমরা কম্পোস্ট সার যেটাকে বলি, কম্পোস্টিং করে সেখান থেকে আমরা ওর আরেকটা পজিটিভ দিক কি, এটা আমরা জমিতে বা গার্ডেনে ইউজ করতে পারি এবং ওয়েস্ট ম্যাটারের বার্ডেনটাকে আমরা কমাতে পারবো, ভলিউমটাকে আমরা রিডিউস করতে পারছি। এছাড়াও অ্যানারোবিক যে ডাইজেশন রয়েছে, এটা বলছে কি অ্যানারোবিক ডাইজেশন ইজ রেগুলেটেড ভার্সন অফ দ্য ন্যাচারাল ইভেন্টস অফ ল্যান্ডফিল ইন দ্যাট ইট রেজাল্টস ইন দ্য কন্ট্রোলড রিলিজ অফ মিথেন রিচ বায়োগ্যাস। এটা ঘটছে। এবং অ্যানারোবিক ডাইজেশনে, অর্থাৎ অ্যানঅ্যারোবিক তার মানে কি না, at one of three distinct temperature। তো এখানে কি হচ্ছে, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি করছে না, লার্জ অর্গানিক মলিকিউলসকে তারা মিথেন এবং CO2, মিথেনে তারা কনভার্ট করছে। অর্থাৎ কি না, ক্রায়োফিলিক যেগুলো বলছি লেস দ্যান 20 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে, মেসোফিলিক 20 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার রেঞ্জ, আর থার্মোফিলিক যেটা যখন গ্রেটার দ্যান 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এই হচ্ছে এদের রেঞ্জ। আচ্ছা, এই যে হাইড্রোলাইটিক যে ফার্মেন্টিং ব্যাকটেরিয়া বা অ্যাসিডোজেনিক, তারপরে অ্যাসিডোজেনিক, মিথানোজেনিক যে রয়েছে, মিথানোব্যাকটেরিয়াম, তারপরে ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, এইগুলো যে রয়েছে, এই কয়েকটা স্পিসিসের এখানে কথা বলা হয়েছে যারা এই অ্যানারোবিক ডাইজেশনে যারা পার্টিসিপেট করে। নেক্সট, ভার্মি কম্পোস্ট, অর্থাৎ আমরা ভার্মি কম্পোস্টের নাম জানি, সেই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরিতেও আমরা এই ওয়েস্ট ম্যাটারকে ইউজ করে আমরা কেঁচো সার তৈরির দিকেও যেতে পারি। তাতেও কি হবে, আমাদের এই ওয়েস্ট রিডাকশন বা ওয়েস্ট যে ম্যানেজমেন্ট সেটা আমরা করতে পারবো। নেক্সট, এরপরে হচ্ছে ইনসিনারেশন, অর্থাৎ কন্ট্রোল কন্ডিশনে বার্নিং হচ্ছে, ওপেন বার্নিং নয়। ওপেন বার্নিং না করে আমরা কোনো পার্টিকুলার একটা স্পেসিফিক ফার্নেসের মধ্যে যখন কন্ট্রোল কন্ডিশনে বার্নিং করছি, সেটাকে আমরা বলছি ইনসিনারেশন। এবং এই যে চিমনি একটা যে ফ্যাসিলিটি রয়েছে এবং মাস বার্নিং যে ফ্যাসিলিটি রয়েছে, সেখানে আমরা কি চারিদিকে মানে কি হয়, ওপেন বার্নিং আমরা অনেক সময় করে থাকি, প্লাস্টিকও বার্নিং করে দেওয়া হচ্ছে। এবং যেহেতু একটা সময় মানে কি হয়, এক সময় আমরা দেখেছি, আমি নিজেই দেখেছি কি, যে গ্রামের দিকে উনুনে প্লাস্টিক যেমন কি হয়, যেমন শস্য মানে রেসিডুয়াল পার্ট অফ দ্য ক্রপস আর কি, সেটাই জ্বালানি হিসেবে ফুয়েল হিসেবে ইউজ করছে। তার সাথে কি হচ্ছে না, যেমন কাগজ দিয়ে দিল উনুনের মধ্যে, এবারে প্লাস্টিকের দেখলাম ঠোঙা বা খাপ বা বিস্কিট এনেছে হয়তো, সেগুলোতেও দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা কমন প্র্যাকটিস ছিল। এবং কদিন বছর কয়েক আগে আমি একটু বলে ফেলছি কি জানি, আমার সময় হয়ে, আচ্ছা আমার কি আর টাইম আছে কি নেই, আমি তাহলে, হ্যালো, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আর কতক্ষণ পাবো? 5 মিনিটস। 5 মিনিটস, আচ্ছা আমি চেষ্টা করছি তার মধ্যেই করার। তো কি হয়, আমি নিজেই এখানে একটা কাজ করিয়েছিলাম এই পুরুলিয়াতে বছর 4-5 আগে। তো তখন দেখা যাচ্ছে একটা আমাদের পাশে একটা গ্রামে সার্ভে করা হয়েছিল, প্রায় 400-450টা বাড়ির মধ্যে সার্ভে করা হয়েছিল। তো ওখানে দেখা যাচ্ছিল কি এখনো ওপেন ডিফিকেশন, এবং তারপরে যে অর্থাৎ যত্র মলমূত্র ত্যাগ করা বা ল্যাট্রিন হয় নেই বা থাকলেও তারা ইউজ করছে না, জলের অভাবেই হোক বা তখন ছিল, আমি এখনকার কথা বলছি না, এখন করা হয়নি, তখন বছর কয়েক আগে 2017-18 এরকম সময় করেছিলাম এই সেশনটাতে। এবং সার্ভে করে আরো দেখা গেল যে এরা প্লাস্টিক যে কি ক্ষতি করতে পারে বা পোড়ালে যে কি মানে বিষাক্ত গ্যাস তৈরি হয়, এত কিছু জানা সম্ভব নয় এদের, কিন্তু ওরা র্যান্ডাম পুড়িয়েছে। অর্থাৎ প্লাস্টিক জড়ো করে সেটাকে মাঝে মাঝেই পোড়ানো বা উনুনে ইউজ করা, এটা প্রায় হতো আর কি, একটা খুব কমন ঘটনা ছিল। তো আমাদের NSS এর মেয়েরা যখন গিয়েছিল এই কাজগুলো করতে, ওরা যেরকম ভাবে সার্ভেও করেছে একাধারে, আবার ওদেরকে যতটা পেরেছে এই ইন্টারাকশনের মাধ্যমে বোঝাবারও চেষ্টা করেছিল।
তো এই হচ্ছে ঘটনা। যে পাইরোলিসিস, পাইরোলিসিস অর্থাৎ বলছে কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এন্ড কেমিক্যাল এনার্জি অফ সাম অর্গানিক ওয়েস্ট ক্যান বি রিকভার্ড বাই ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অর পাইরোলিসিস অফ সলিড ওয়েস্ট। অর্থাৎ এটা কি হচ্ছে না, একটা হাই টেম্পারেচারে একটা ইনার্ট এনভায়রনমেন্টে কি হয় না, একে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টসকে ডিগ্রেড করা হচ্ছে, বিশেষত অর্গানিক যে ওয়েস্ট গুলো সেগুলো পাইরোলিসিস করা হচ্ছে এরকম ভাবে। এইভাবে আমরা দেখতে পাই। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি আরেকটু মুভ করতে হবে আমাকে তাড়াতাড়ি। তো এরপর আমরা এখানটায়, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল স্যানিটেশন। এবারে স্যানিটেশনের পার্টটায় আমরা একটু আসি। যে স্যানিটেশন বলতে কি বলছে কি, হাইজিনিক মিনস অফ প্রিভেন্টিং হিউম্যান কন্ট্যাক্ট ফ্রম দ্য হ্যাজার্ডস অফ ওয়েস্ট টু প্রমোট হেলথ। অর্থাৎ আমরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা হেলদি থাকবো, আমাদের যে হেলথ কন্ডিশন সেটাকে আমরা একটু বাড়াবো আর কি, তো বা ইমপ্রুভ করবো। স্যানিটেশন জেনারেলি রেফার্স টু দ্য প্রভিশন অফ ফ্যাসিলিটিস এন্ড সার্ভিসেস ফর দ্য safe disposal of human urine and feces. Sanitation also refers to the maintenance of hygienic condition through services such as garbage collection and wastewater disposal. অর্থাৎ হিউম্যান যে ইউরিন এবং যে বর্জ্য পদার্থ, অর্থাৎ মানুষের যে বর্জ্য পদার্থ সেটাকে সঠিকভাবে এবং সেফলি ডিসপোজাল করা। তার সাথে স্যানিটেশন মানে এটাও আমাদের বুঝতে হবে যে গার্বেজ আমরা যেখানে সেখানে ফেলবো না, গার্বেজকে সঠিকভাবে কালেক্ট করা এবং সেটাকে ডিসপোজ করা বা ম্যানেজ করা, এবং ওয়েস্ট ওয়াটার যে বর্জ্য জল অর্থাৎ সেই নর্দমা বা নালা নর্দমার যে জল সেটাকে সঠিকভাবে ডিসপোজ করা, যেটা আমি আগের পাঠে একটুখানি বললাম। অনেকটাই আমাদের বলা হয়েছে যে এই যে বেসিক স্যানিটেশন এর মূল উদ্দেশ্য কি, রেফার্স টু দ্য ম্যানেজমেন্ট অফ হিউম্যান এক্সক্রিটা এট দ্য হাউসহোল্ড লেভেল। এবং স্যানিটেশনের দিকে আমরা কেন ফোকাস করব না, বিভিন্ন হেলথ অ্যাসপেক্ট আমাদের এখানে জড়িয়ে রয়েছে। অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটারকে পলিউট করা, বা এই যে আমাদের রুট অফ এন্ট্রি কি আমরা দেখলাম খাবারের মাধ্যমে, ইনহেলেশনের মাধ্যমে, ত্বকের বা স্কিনের মাধ্যমে, এইভাবে। তো আমরা যখন খাচ্ছি, তো আমরা যদি সঠিক জায়গায় মানে এই যে ডিফিকেশন অর্থাৎ কি ওপেন ডিফিকেশন বলছি, তো আমরা আবার আমাদের একটা ন্যাচারাল হ্যাবিটও রয়েছে অনেকের ক্ষেত্রেই, যেটা আমরা ব্যাড হ্যাবিট বলতে পারি, কি খাবার দাবার ঢাকা রয়ে গেল অর্থাৎ কাভার করা বা ঢাকা দেওয়া, এটা আমরা অনেক সময় ফলো করি না। তার ফলে কি হচ্ছে, ওই ব্রিডিং ল্যাম্প থেকে ফ্লাই বা মাছি আসছে, সেখান থেকে আরশোলা আসতে পারে বা অন্যান্য কিছু যে ভেক্টরস তারা নিয়ে আসতে পারে। তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে তখন ক্ষতিকারক ভাবে ঢুকছে। তো এই জায়গাগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই কন্ট্যাক্টটাকে ব্রেক করা যায়। অর্থাৎ যেমন সাবস্ট্যান্ডার্ড হাউজিং বলতে আমাদের কি মনে হয়, যে ইনঅ্যাডিকুয়েট স্যানিটেশন, ল্যাক অফ ওয়াটার, ওয়াটার না থাকলে, যে বললাম আমি একটা জায়গায় করিয়েছিলাম এখানে, তো সেখানে বলছে কি তাদের অনেকেরই ল্যাট্রিন নেই, আর যদি বা আছে মানে টয়লেট তারা ইউজ করতে পারছে না, কেন না প্রপার ওয়াটার কানেকশন নেই বা জল নেই, জলের অসুবিধা রয়েছে। পুরুলিয়াতে জলের অসুবিধা একটা সময় খুবই ছিল, এখন হয়তো অনেকটাই মানে কি বলবো বিভিন্ন রকম ভাবে কমানোর চেষ্টা করা হয়েছে। তো সেই জন্য তারা ওটা ইউজ করতে পারছিল না। তার পক্ষে তাদের পক্ষে কোনটা সুবিধাজনক না, ওপেন ডিফিকেশন বেছে নেওয়া, অর্থাৎ যেখানে খোলা মাঠে যাওয়া এবং সেখান থেকে বাঁধের জলে তারা শৌচকর্ম করছে, এই ব্যাপারটা তাদের অনেক ইজি মনে হয়। তো এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভেন্টিলেশন, অর্থাৎ বাড়িতে যে হাওয়া বাতাস চলাচল করা সেটা যদি প্রপার না হয়, তখন মানুষ এমনি অসুস্থ হয়ে পড়বে। এছাড়া ঘরের মধ্যে যে ইনসেক্ট থাকা, ভার্মিং থাকা বা মশা মাছি এগুলো থাকা স্ট্রাকচারাল হ্যাজার্ড হতে পারে। ওয়েদার প্রোটেকশন নেই, হয়তো জল পড়ছে, হ্যাঁ ফায়ার হ্যাজার্ড এগুলো। আচ্ছা, নেক্সট আমরা কি করতে পারি, অনসাইট স্যানিটেশন, কালেকশন এন্ড ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ইজ ডান ওয়্যার ইট ইজ ডিপোজিটেড। আরেকটা হচ্ছে না হাইজেনিক মেজার ফর ইনশিওরিং ফুড সেফটি। ফুড সেফটি অর্থাৎ আমরা কি খাচ্ছি, কি ফুড ইনটেক করছি, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট তাহলে স্যানিটেশন একটা বিগ আইডিয়া। এটা কি বলছে, সেফ কালেকশন, স্টোরেজ, ট্রিটমেন্ট এন্ড ডিসপোজাল, রিইউজ, রিসাইক্লিং অফ হিউম্যান এক্সক্রিটা, ফিসেস এন্ড ইউরিন। ওকে, এছাড়াও সলিড ওয়েস্ট ম্যানেজ করা বা ট্রাশ বা রাবিশ, যেটাকে আমরা গার্বেজ বা ফেলে দেওয়া যে অংশ সেটাকে ম্যানেজ করা, ড্রেনেজ সিস্টেমকে ক্লিয়ার রাখা, ডিসপোজাল ফ্যাসিলিটি ট্রিটমেন্টকে আমাদের ট্রিটমেন্টের উপর ফোকাস করতে হবে, এবং ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট প্রোডাক্টস গুলোকে সেটাকে সঠিকভাবে কালেকশন করা, তাদের কিরকম ট্রিটমেন্ট দিতে হবে, একটা মানে কি বলবো, একটা ডোমেস্টিক বা মিউনিসিপ্যালিটি এরিয়ার যে ওয়েস্ট তার সাথে তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট একরকম হবে না, ক্যারেক্টারিস্টিক্স আলাদা হবে। তো সবার জন্য তো একই রকমের ট্রিটমেন্ট চলতে পারে না। তো সেই ব্যাপারগুলোকে নিয়ে আমাদের দেখতে হবে বা মাথা ঘামাতে হবে। আর এই হিউম্যান এক্সক্রিটার সঙ্গে তাদের যাতে কন্ট্যাক্ট কোনোভাবেই, অর্থাৎ মাছি দ্বারা বা অন্য কোনো ভেক্টরের দ্বারা যাতে চলে না আসে মানুষের মধ্যে ডিজিজ গুলো, সেইটা আমাদের সেই হেলথ অ্যাসপেক্ট আমাদের খেয়াল রাখতে হবে।
এবং এই ব্যাপারে আমাদের প্রায় সবাই কম বেশি আমরা জানি, তাও আর একবার একটু আমরা আলোচনা করে নিই যে 1999 1 এপ্রিল থেকেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে ছিল কম্প্রিহেন্সিভ রুরাল স্যানিটেশন প্রোগ্রাম, এবং কি লঞ্চ করা হয়েছিল, এটা একটা রিস্ট্রাকচার করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল কি টোটাল স্যানিটেশন ক্যাম্পেইন PSC। পরবর্তীকালে 2012 1 এপ্রিল থেকে এটাকে নির্মল ভারত অভিযান হিসেবে নাম দেয়া হয়, এবং 2014 2 অক্টোবরে আরেকটি প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, সেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন, যেটা আমরা NSS করতে গিয়ে অনেক সময় এই কাজ আমাদের করাতে হয়েছে, এখনো চলছে, কাজ করানো হয়। এটার একটা এম ছিল কি, তখন এটা একটা এম নেওয়া হয়েছিল কি টু ইরাডিকেট ওপেন ডিফিকেশন বাই 2019। তো আমি বললাম না কাজটা হয়েছিল 2017-18 2019 এর পরে কিন্তু ওটা করা হয়নি। যাই হোক, তো এদের একটা এই ক্যাম্পেইনের একটা লক্ষ্য কি ছিল না, কাভারিং 4041 statutory cities and towns to clean the streets, roads and infrastructure of the country। এবং পরবর্তীকালে আচ্ছা এটা তো বললাম, হ্যাঁ, by constructing toilets in rural India the nation is moving towards the next phase 2 of SDG। তো এই যে চলছে দ্যাট ইজ ODF ওপেন ডিফিকেশন, স্বচ্ছ ভারত, যে মহাত্মা গান্ধী যে স্বচ্ছ ভারত অভিযান সেটা চলছে, ODF প্লাস, অর্থাৎ কি যাতে প্রত্যেকের এই মানে এই কি বলবো স্যানিটেশন যাতে ফলো করা হয়, অর্থাৎ টয়লেট সবার বাড়িতে থাকবে এবং ওপেন ডিফিকেশন একেবারেই বন্ধ হয়ে যাবে, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমরা তাহলেই অনেক ডিজিজ থেকে মুক্তি পাবো। এবং একটা ক্লিনলিনেস বা লিস্ট অফ ক্লিন সিটির একটা র্যাঙ্কিং করা হয়েছিল 2016, আমাদের 2021 একটা ডাটা আমি কালেক্ট করেছি এই বিভিন্ন গুগল বা নেট বা এইসব ঘেটে আমি দেখাচ্ছি, সেখানে এই যে র্যাঙ্ক এগুলো মোটামুটি বলা হয়েছে যে মাইসোর, চণ্ডীগড়, তিরুচিরাপল্লী, এরকম ভাবে এই র্যাঙ্ক গুলো একটু দেখালাম। এছাড়াও 2021 এর যে ডাটা রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে এই যে ইন্দোর, সুরাট, 1st 2nd 3rd 4th এরকম ভাবে, বিজয়ওয়াড়া এরকম ভাবে করা হয়েছে যে কতটা ক্লিন এই জায়গাগুলো, সেই হিসেবে একটা র্যাঙ্কিং করা হয়েছে। আর এই প্লাস্টিকের ব্যাপারে তো আমরা বলতেই পারি যে আমি শুনলাম যে প্লাস্টিকের ক্ষেত্রে আর একটা মানে এই প্লাস্টিক ওয়েস্টের উপর আর একটা কেউ একজন বলবেন, কোন একজন বক্তা বলবেন, তিনি তো নিশ্চয়ই খুব ভালো বলবেনই, এবং তখন তো জানা যাবে। এছাড়াও এই যে ওয়েস্ট ম্যাটারকে ইউজ করে আমরা যে রোড তৈরি করছি, অর্থাৎ ডক্টর রাজা গোপালন বাসুদেবন নাম শুনেছেন নিশ্চয়ই, প্লাস্টিক ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তো এই যে প্রথম কনসেপ্ট, অর্থাৎ প্লাস্টিক ওয়েস্টকে ইউজ করে যে আমরা রোড কনস্ট্রাক্ট করতে পারি এবং সেটা বেশ স্টেবল, যেমন ফ্লাই অ্যাশকে ইউজ করে আমরা যেমন ব্রিক্স বা সিমেন্ট তৈরি করা, সেরকম প্লাস্টিক ওয়েস্টকে ইউজ করে রোড কনস্ট্রাক্ট করা যেতে পারে। এই দিকগুলো যদি আমরা ভাবি, কেন এটা ভাবতেই হবে, না হলে কি হবে, আমরা যখন সলিড ওয়েস্ট করছি তখন এই ব্যাপারগুলো আমাদের ভাবতে হবে, সলিড ওয়েস্টের মধ্যে এই সমস্ত কিছু মিশে থাকে এবং সেখানে প্লাস্টিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, একটা অবদানও রয়েছে আর কি, মানে একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকাকে আমাদের কমাতে হবে এবং ওকে যাতে ওর গুড রোলটাকে বেশি করে বাড়ানো যায় সেটা আমাদের দেখতে হবে। তো এই একটা, না হলে ওই যে কি হয় মাইক্রোপ্লাস্টিক, ন্যানো প্লাস্টিক, এইগুলো বিভিন্নভাবে আমাদের ফুড চেনের মাধ্যমে আমাদের শরীরে, এবং এই রকমও রিসার্চ ওয়ার্কে দেখা গেছে যে মানুষের শরীরে যে অর্থাৎ যে হিউম্যান যে ফিটাস অর্থাৎ ভ্রূণের মধ্যেও দেখা গেছে, অর্থাৎ বাচ্চা মা যে বাচ্চা ক্যারি করছে, সন্তান ক্যারি করছে, সেই সন্তানের মধ্যেও পাওয়া যাচ্ছে যে প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক, অর্থাৎ ফুড চেনে ঢুকে পড়ছে। তো এই জায়গাগুলোকে আমাদেরই কমাতে হবে বা রেজিস্ট করতে হবে যে আমরা কি করব না, আমাদেরকে এগুলো স্টপ করতে হবে। তাহলে এই সেইটার জন্য আমাদের কি দরকার, মেন দরকার অ্যাওয়ারনেস, প্রপার প্ল্যানিং, পলিসি, যারা পলিসি মেকার্স রয়েছেন, যারা সেই পোস্টে রয়েছেন, পোস্ট হোল্ড করছেন, তারা তো এটা করবেনই, কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউশন কিন্তু করতে হবে আমাদের মতন কমন পিপলদেরকে। তো আমাদের সেই অ্যাওয়ারনেসটাই যদি না আসে তাহলে আমরা কিন্তু এটা করতে পারবো না, এবং তখন এই যেখানে সেখানে ড্রেনেজে বা বাড়ির পাশে এখানে ওখানে চারিদিকে স্ট্রিটের মধ্যে এই ব্যাপারটা চলে আসে যে যেখানে সেখানে আমরা ছুঁড়ে ফেলবো, ওয়েস্ট ম্যাটারকে ডাম্পিং করবো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ওভারকাম করতে হবে। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ডক্টর সিনহা। ডক্টর সিনহা একটি খুব আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে কঠিন বর্জ্যের বিভিন্ন প্রকার, তাদের যে তাৎক্ষণিক এবং সুদূরপ্রসারী প্রভাব মানুষের ওপর এবং পরিবেশের ওপর, তাদের ব্যবস্থাপনা সম্পর্কে একটি খুব সুন্দর আকর্ষণীয় বক্তব্য রাখলেন। নিঃসন্দেহে আমাদের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য এটি খুবই আকর্ষণীয় ছিল। আমি অনুরোধ করব যদি কারোর এই বক্তব্যের ওপরে কোনো প্রশ্ন থেকে থাকে
তাহলে তারা আমাদের কমেন্ট বক্সে তাদের প্রশ্ন পোস্ট করতে পারেন। একই সাথে আমি ডক্টর নওয়াজকে অনুরোধ করব, যদি ইউটিউব স্ট্রিমিং এ কোনো প্রশ্ন এসে থাকে তাহলে একটু আমাদের কাছে রাখতে এই সেশনে। এখনো অবধি আমি গুগল মিটে কোনো প্রশ্ন পাইনি এই সম্পর্কিত। যদি ইউটিউবের কোনো প্রশ্ন থেকে থাকে আমি ডক্টর নওয়াজকে বলবো একটু প্রশ্নটা রাখতে। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যাঁ ম্যাম, হ্যাঁ আমার একটা হ্যাঁ বলুন। কোশ্চেন ছিল, আমি বলতে হ্যাঁ পারি? বলুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। ম্যাম, আমরা যেই ডেইলি লাইফে আমাদের প্লাস্টিক, থার্মোকল জাতীয় জিনিস ইউজ করছি, সেগুলো তো হ্যাঁ একটা ওয়ান টাইপ অফ ওয়েস্ট, সলিড ওয়েস্ট। অবশ্যই। তো সেগুলো যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদের অল্টারনেটিভ হিসেবে কি ইউজ করবো আমরা? বন্ধ বলতে অলরেডি বন্ধ কিন্তু হয়ে গেছে, এবং আগামী 1 জানুয়ারি থেকে দেখা যাবে যে 120 মাইক্রন, যেটা এটা একটা আমি দেখলাম। আমি এটা নিয়ে মানে কি হয়, আমাদের সত্যি কথা বলতে কি একটু পড়াশোনা করতেই হয়, যখন একটা টপিকের উপর বলবো একটু তো করতেই হবে। তো সে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে 120 মাইক্রনের নিচে আর বোধহয় আমরা পরবর্তী ফেজে আর ইউজ করতেই হয়তো পারবো না। এখন তো 75 মাইক্রন আছেই। তো এর উপরে যেগুলো হবে সেগুলো আমরা ইউজ এখন আপাতত করতে পারি, কিন্তু আমাদের সবসময় মানে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা রিডিউস করবো। আমি প্রথমেই বললাম কিন্তু রিডিউস, প্রিভেনশনের মধ্যে এটাই পড়ে যাচ্ছে যে আমরা ব্যবহার কমাবো। হ্যাঁ, সেক্ষেত্রে এই প্লাস্টিকের ব্যবহার যেমন ছিল না আগে, সেই ফেজটায় আমাদের খানিকটা যেতে হবে। সেটা খুব একটা খারাপ ফেজ কিন্তু ছিল না, তাই না? এই যে চটের ব্যাগ ইউজ করা, জুট ব্যাগ যেগুলো, কাপড়ের ব্যাগ ইউজ করা, বা ঠোঙা। আমি বর্ধমানে কিন্তু আমি 2014 সাল লাস্ট 2014 এর কথা বলছি, বর্ধমানে আমাকে একটু ওই যারা এখানে অধ্যাপক যারা রয়েছেন বা অধ্যাপিকা যারা রয়েছেন, যে রিফ্রেশার কোর্স করতে হয় আমাদের। তো ওখানে কোনো দোকানে কিন্তু প্লাস্টিক তখন দিত না বা দিচ্ছিল না। আমি এখন বহুদিন যাইনি, এখনকার কি অবস্থা আমি জানি না, কিন্তু 2014 সালের ঘটনা বলছি। কোনো প্লাস্টিক দিত না, সব ওই ঠোঙা, মানে কাগজের ঠোঙা। আমি জানি এটারও আর একটা কোশ্চেন আসবে যে কাগজের ঠোঙা মানে আবার তো সেই গাছের উপরে প্রেসার পড়বে। হ্যাঁ নিশ্চয়ই। তো সে দেখুন, কারুর না কারোর উপরে তো প্রেসার পড়বেই, তবে আপাতত যেটা আমাদের সব থেকে বেশি ক্ষতি করছে সেটাকে আমাদের কমাতে হবে। তারপরেরটা আবার আমরা পরে ডেভেলপ করব এইভাবে। এছাড়া বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এখানে একটা শালপাতা, বললাম না পুরুলিয়া, যে আমি যে জেলায় এখন আছি আর কি চাকরি সূত্রে, তো এখানে কিন্তু শালপাতা ইউজ করা একটা খুব এরা ঠোঙা তৈরি করে ইউজ করে, সেটা আমরা একটা দেখতে পাবো যে এরকম আর কি কি অল্টারনেটিভ সোর্স রয়েছে। তো এইগুলো আমরা কিন্তু ব্যবহার করতেই পারি। তো ম্যাম, এই অল্টারনেটিভ যে জিনিসগুলো আপনি বললেন, তো এইগুলো মানে কার, আমাদের কাছে সহজলভ্য করার জন্য ওটা কার দায়িত্ব? দায়িত্ব কিন্তু দুদিকেরই, তাই না? আমি বুঝতে পেরেছি, মানে আপনি মানে তুমি কি স্টুডেন্ট না কি, মানে আমি তুমি বলতে পারি বা আপনি বলতে পারি? ম্যাম স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তুমি বলতেই পারি তোমাকে। দেখো, এটা দুপক্ষেরই দায়িত্ব, এটা আমার মনে হয়, তাই না? যারা পলিসি মেকার তারা যেমন আমাদের কাছে সহজলভ্য করে দেবেন, সেরকম আমাদের একটা আর্জ থাকবে, ডিমান্ড থাকবে, তাই না? তবে না আমরা সেই ব্যাপারটাকে আমাদের কাছে আরো অ্যাভেলেবিলিটির মধ্যে ফেলতে পারবো, এবং আমরা নিজেরাই কিছু এরকম ভাবতে পারবো যে আমরা এর অল্টারনেটিভ কি করতে পারি। যেমন তুমি ধরো স্টুডেন্ট, তুমি তো নিশ্চয়ই এনভায়রনমেন্টের স্টুডেন্ট। হ্যাঁ ম্যাম। অবশ্যই, তাহলে তোমার এই পারসেপশন একটা থাকবেই, বা একটা তোমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু অন্য কারোর সব থেকে আলাদা হবে, অনেকের থেকে আলাদা হবে, তাই না? যেমন আমি তোমাকে বলছি কি, আমি যখন ইভিএস মানে ধারে কাছেও আসিনি, ধরো স্টুডেন্ট লাইফে, এটা আমাদেরও মধ্যে ছিল, আমারও ছিল, চকলেট খেয়েছি, ঠোঙা ফেলে দিয়েছি এখানে ওখানে সেখানে। কিন্তু সত্যি বলছি তোমাকে, যখন পড়াশোনা করার পর, মানে আফটার মাস্টার ডিগ্রি এমএসসির পর থেকে, এবং বিশেষ করে এখন, আমি ধরো কোথাও গেলাম, সেখানে চায়ের কাপ চা সার্ভ করা হলো, চাটা আমি নিজে খেয়ে নিলাম, নিয়ে হয়তো ফেলার জায়গা পাচ্ছি না, আমি কিন্তু আর যেখানে সেখানে ফেলতে পারছি না। আমি কি করি, ওটাকে মুড়ে একদম ছোট করে নিয়ে নিজের ব্যাগেই ঢুকিয়ে নিই, যে কখন একটা ডাস্টবিন পাবো তারপরে ফেলবো। এটা কিন্তু আমি করি, এবং আমার অনেক স্টুডেন্টরাও করে। এটা খুব ছোট ছোট প্র্যাকটিস। তো সেই অল্টারনেটিভ জায়গাটা কিন্তু আমাদের খুঁজতে হবে, এবং আমাদের সঠিকভাবে ব্যবহারও করতে হবে। এবং আমাদের মধ্যে যদি আর্জ তৈরি হয়, তখন যারা পলিসি মেকার, তখন তারা মানে চেষ্টাও করবেন যে কিভাবে সেটা সাধারণ মানুষের কাছে নিয়ে আসা যায়।
কিন্তু আমাদেরই যদি না ইচ্ছা থাকে, তাই না, সেই ব্যাপারটা কি করে সম্ভব হবে? অনেক ধন্যবাদ ডক্টর সিনহা তার এই অনবদ্য উপস্থাপনার জন্য। আমরা জানি বর্তমানে ভারতবর্ষের শুধুমাত্র শহরগুলো থেকেই প্রতি বছর 42 মিলিয়ন টনেরও বেশি কঠিন বর্জ্য মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট উৎপন্ন হচ্ছে। তার এই বক্তব্য নিঃসন্দেহে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এক দিশা আমাদের ছাত্রছাত্রীদের কাছে ধরেছে। আর কোনো প্রশ্ন এই মুহূর্তে আমাদের কাছে নেই, আমরা পরবর্তী অংশে চলে যাব। আমাদের দ্বিতীয় বক্তা আছেন ডক্টর পিয়াল ভট্টাচার্য। তার আগে আমি আরো একবার মনে করিয়ে দেব যে আজকের এই অনুষ্ঠানের শেষে যে সমাপ্তি অনুষ্ঠান, তারপরে একটি ফিডব্যাক ফর্ম দিয়ে দেওয়া হবে। সেই ফিডব্যাক ফর্মের মধ্যেই সম্পূর্ণ যে কোর্স তা সেই সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকবে। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা অবশ্যই 1 নভেম্বর রাত 12টার মধ্যে সেই ফিডব্যাক ফর্মটি জমা করবেন। সফল যে পার্টিসিপেন্টসরা থাকবেন, যারা উত্তর ঠিকভাবে দেবেন, তাদের কাছে আগামী 7 দিনের মধ্যে তাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেখানে সার্টিফিকেট পৌঁছে যাবে। পরবর্তী বক্তার বক্তব্য শোনার আগে আমরা একটি ঘটনা উল্লেখ করতে চাই। গতকালই আপনারা জানেন ভারতবর্ষের বুকে একটি খুব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। গুজরাটের একটি ব্রিজ দুর্ঘটনায় প্রায় 140 জন নিহত হয়েছেন। আমরা আজকে আমাদের এই প্ল্যাটফর্মে থেকে সেই সমস্ত নিহত মানুষদের পরিবারের প্রতি আমাদের শোক জানাচ্ছি, তাদের প্রতি আমাদের সমবেদনা ব্যক্ত করছি। আমাদের পরবর্তী বক্তা হিসেবে আছেন ডক্টর পিয়াল ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য কাঁচরাপাড়া কলেজের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। বিগত 16 বছর ধরে তিনি আর্সেনিক ও ফ্লুরাইড পলিউশনের বিষয়ে বিস্তারিত গবেষণা করছেন। সেই সম্পর্কিত বিভিন্ন গবেষণাপত্র আন্তর্জাতিক স্তরে প্রকাশিত হয়েছে। আজকে আমরা ডক্টর পিয়াল ভট্টাচার্যর কাছ থেকে শুনে নেব ফ্লুরাইড পলিউশনের বিষয়, কিভাবে সেই ফ্লুরাইড পলিউশন বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে ঢুকে মানুষের স্বাস্থ্যে প্রভাব ফেলছে। তার বক্তব্যের বিষয় ফ্লুরাইড পলিউশন ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্টস অন হিউম্যান হেলথ। ডক্টর ভট্টাচার্য। Thank you, Dr. Bokshi. Madam, am I audible? Yes, absolutely. স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একদম দেখা যাচ্ছে। Thank you, madam. I'm grateful to Principal, IQAC team and Sri Pinaki Bose of the Department of Environmental Science, SR Fatehpuria College. একটা খুব ভালো উদ্যোগ এটা নেওয়া হয়েছে। সময়ের একটু অভাব আছে, তো আমি ডিরেক্টলি শুরু করে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের একটা বড় সমস্যা হচ্ছে আর্সেনিক পলিউশন, এবং সে নিয়ে দীর্ঘ গবেষণা হয়েছে, অনেক কাজ হয়েছে, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাড়িতে বাড়িতে রিভার ওয়াটার, আমাদের এখানে তো গঙ্গা রয়েছে, খুব সহজেই সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করে ফেলেছে। কিন্তু আর্সেনিকের সঙ্গে সঙ্গেই আরো একটা টক্সিক্যান ওয়েস্ট বেঙ্গলে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, ফ্লোরাইড। সেদিকটা নিয়ে আজকে আমি আলোকপাত করব। দ্য টপিক ইজ ফ্লোরাইড পলিউশন ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন হিউম্যান হেলথ। ইন্ডিয়ার মেইনলি ওয়েস্টার্ন পার্টটা পরে ম্যাপে আমরা দেখাবো, ইট ইজ ভেরি মাচ কন্টামিনেটেড উইথ ফ্লোরাইড। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এই একই সমস্যা দেখতে পাচ্ছি আমরা। ওয়েস্টার্ন পার্ট যে জেলাগুলো আমাদের রয়েছে সেখানে ফ্লোরাইডের একটা সমস্যা রয়েছে। এখন এই ফ্লোরাইডটা কোত্থেকে আসছে? ক্লোরিন ইজ দ্য ভেরি মাচ রিঅ্যাক্টিভ এলিমেন্ট। ক্লোরিনের মতন, ব্রোমিনের মতন, এটা থাকলে এই রিয়াকশন করে ফেলে। তাই ইন দিস নেটিভ স্টেজ অর এলিমেন্টাল স্টেজ, ক্লোরিন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য এনভায়রনমেন্ট। ভায়া ডিফারেন্ট জিওকেমিক্যাল সাইকেলস ফ্লোরাইড ফর্মে এটা অ্যাভেলেবল হয়। কোথায় থাকবে? ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস, যেমন ফ্লোরাইড, অ্যাপাটাইট, টোপাস বা ক্রায়োলাইট, যদি এইগুলো সয়েলে থাকে ইন দ্য ফর্ম অফ মিনারেলস, সেখান থেকে লিচিং হয়ে ফ্লোরাইড সয়েলে ঢুকবে। আর তারপর যখন সেটা গ্রাউন্ড ওয়াটারে মিশবে, তাকে আমরা যখন খাবার জলের জন্য ডিপ টিউবওয়েল দিয়ে পাম্প করে তুলছি,
যখন জমিতে শ্যালো পাম্প ইউজ করে তাকে চাষের কাজে ইউজ করছি, তখন এই ফ্লোরাইড মিশে যাচ্ছে সয়েলে বা গ্রাউন্ড ওয়াটারে বা আমাদের ইরিগেশন ওয়াটার। দেন থ্রু বায়োঅ্যাকুমুলেশন বাই ডিফারেন্ট প্ল্যান্টস, আমি ক্রপস এর কথা বলছি, যাকে আমরা কাল্টিভেট করি, সেগুলো ঢুকে পড়ছে শস্যের বীজে বা যে পাতা আমরা খাচ্ছি, কাণ্ড খাচ্ছি, যে অংশে খাই সেখান থেকে ঢুকে পড়ছে হিউম্যান হেলথ। এখন পুরোটাই কি জিওজনিক সারা বিশ্বে ফ্লোরাইড পলিউশন? তো দেখা যাচ্ছে বিভিন্ন রিপোর্ট বলছে যে না, পুরোটাই জিওজেনিক নয়। ডিফারেন্ট ম্যানমেড অ্যাক্টিভিটিস আর অলসো রেসপন্সিবল ফর দিস ফ্লোরাইড পলিউশন। পরে আমরা দেখাবো বিভিন্ন যে ফসফেট ফার্টিলাইজার আমরা জমিতে ইউজ করছি টু সাপ্লাই দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট ফসফরাস, তার মধ্যে বিভিন্ন পেস্টিসাইড যে আমরা ইউজ করছি চাষের জমিতে, সেখানে এই ফ্লোরাইড থাকছে অ্যাজ এ কন্টামিনেন্ট, এবং তার ফলে শুধুমাত্র জিওজনিক নয়, ডিউ টু ডিফারেন্ট অ্যান্থ্রোপোজেনিক সোর্সেস ফ্লোরাইড সয়েলে মিশছে। আচ্ছা, কোর্টের ম্যাডামকে একটু অনুরোধ করছি 35 মিনিটস হলে আমাকে রিমাইন্ডার দেবেন, আমি ঘড়ি দেখছি। হ্যাঁ, শিওর। দিস ইজ দ্য গ্লোবাল সিনারিও, এবং ম্যাপটা দেখলেই বোঝা যাচ্ছে প্রবলভাবে ওয়েস্টার্ন এশিয়া, নর্দার্ন পার্ট অফ দ্য আফ্রিকান কন্টিনেন্ট, সাউথ আমেরিকা এবং সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে ফ্লোরাইড is a major issue or is a burning issue in the groundwater contamination. More than 200 million people, 20 crores are affected. দেশগুলোর নাম তলায় দেওয়া রয়েছে through this, এবং এখানে ইন্ডিয়ার ছবিও রয়েছে। If we concentrate on India, যেটা বলছিলাম, মেইনলি দ্য ওয়েস্টার্ন পার্টস, এদিকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আছে, কিন্তু মেইনলি দ্য ওয়েস্টার্ন পার্ট, রাজস্থান, গুজরাট প্রবলভাবে ফ্লোরাইড দ্বারা কন্টামিনেটেড। ইউনিসেফ স্টাডি করে বলল যে ভারতবর্ষের মোর দেন 65% অফ দ্য রুরাল হ্যাবিটেশন, যারা গ্রামের দিকে থাকে, সিভিয়ার কেস হয়, ইফ দেয়ার ইজ মোর কন্টেন্ট অফ ফ্লোরাইড ইন ওয়াটার, দেন ইট মে রেজাল্ট ইনটু কার্সিনোজেনেসিস। সেটা যেহেতু কিডনি থেকেই কথাটা বলছিলাম, তাই কিডনি ক্যান্সার বা কোলন ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে। এই পুরোটাই গেল হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড কথা। বাট ফ্লোরাইড আমাদের শরীরে আরো অন্যান্য অ্যাভিনিউ দিয়ে ঢুকতে পারে, সেটাই এখন আমাদের নতুন যে রিসার্চ গুলো হচ্ছে তার জটিলতার জায়গা। যে যখন দেখা গেল ফ্লোরাইড কোন একটা এরিয়াতে রয়েছে, সেখানে গভর্নমেন্ট সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই দেওয়া শুরু করলো, তো দেখা যাচ্ছে তাতেও পুরোটা সমাধান হচ্ছে না, ফ্লোরাইড পলিউশন পুরোটা কমছে না। তখন বিভিন্ন আলাদা রুট গুলো নিয়ে কাজ করা শুরু হলো, এবং দেখা গেল শুধুমাত্র ড্রিঙ্কিং ওয়াটার নয়, দ্য ফুড উই আর কনজিউমিং, তার থেকেও ফ্লোরাইড আমাদের শরীরে ঢুকতে পারে। সেইখানটা নিয়ে আমরা অনেক কাজ করেছি, এবং বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেখানে ইরিগেশন প্যাটার্নটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন গ্রাউন্ড ওয়াটার, সেখানে এই পসিবিলিটি আরো বেশি। যেসব এলাকা বৃষ্টির জল নিয়ে কাজ করছে, যে সময় বেশি জল নেই, চাষবাস করছে না, তাদের সমস্যা অতটা নয়। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, ওড়িশা, উই আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য গ্রাউন্ড ওয়াটার ইরিগেশন। তো সেখান থেকে ইরিগেশন ওয়াটার থেকে ক্রপে ফ্লোরাইড যাবার যে রুটটা আরো বেশি প্রোটেক্ট। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সমস্যাটা আর একটু বেশি। ওয়াই? আমরা খুব ভাত খেতে ভালোবাসি, ভাত না হলে আমাদের চলে না। এবং গ্রামের দিকে আবার যেহেতু ওখানে সকালবেলা ব্রেড বাটার খাবার কালচার নেই, রাতের বেলা রুটি খাবার কালচার নেই, তারা কিন্তু দিনে 3 বেলাই ভাত খায়। এখন ছোটবেলা থেকে আমরা জানি দ্য রাইস কাল্টিভেশন রিকোয়ার্স স্ট্যাগনেশন অফ ওয়াটার, জল জমিয়ে রাখতে হয় জমিতে। তার মানে আমার একটা জায়গাতে ব্যথা লেগেছে, আমি ক্রমাগত সেখানে আরো খোঁচা দিচ্ছি, ব্যথাটা বাড়বে। আমি জানি আমাদের ওয়াটারে, গ্রাউন্ড ওয়াটারে ফ্লোরাইড রয়েছে, আমি আবার সেইখানেই জল স্ট্যাগনেশন করে ক্রপিং করছি। অর্থাৎ আমি আরো বেশি একটা সিচুয়েশন তৈরি করছি where the crop will be able to accumulate
fluoride from the groundwater or irrigation water. আর এই রাইস কাল্টিভেশনের সমস্যাটা তাই, যারা আমরা ভাত প্রিয় বাঙালি আমাদের ক্ষেত্রে তো রয়েছে, আর যেহেতু আমাদের এলাকার যে রাইস কাল্টিভেশন হচ্ছে সেটা ছড়িয়ে পড়ছে অন্যান্য অনেক এলাকাতে, যেমন একটা স্টেট উত্তরপ্রদেশ, যেখানে কোনো ফ্লডের সমস্যা নেই, কিন্তু তারা আমাদের এখান থেকে চাল আমদানি করছে। ওখানে প্রচুর বাঙালি হোটেল আছে, প্রচুর বাঙালি তীর্থস্থান আছে, লোকজন ভাত খেতে ভালোবাসে, বাসমতি চাল খেতে ভালোবাসে। So this is the way the fluoride can move away. যেখানে ফ্লোরাইড সমস্যা রয়েছে সেখানে তো হচ্ছেই, যেখানে সমস্যা নেই সেখানে ছড়িয়ে পড়ছে। ফ্লোরাইডকে মাপার জন্য আমরা এই ধরনের টেকনিক ইউজ করি, এটার নাম হচ্ছে আইসি বেঞ্চটপ মিটার। আমাদের কলেজের ল্যাবরেটরিতে রয়েছে বা ইউনিভার্সিটিতেও রয়েছে, মাপা হয়। মাপার জন্য এই TSAP-3 ইউজ করা হয়। TSAP ফুল ফর্ম ইজ টোটাল আয়নিক স্ট্রেংথ অ্যাডজাস্টমেন্ট বাফার। ফ্লোরাইডকে কোনো ওয়াটার স্যাম্পেল বা কোনো ক্রপ স্যাম্পেল বা সয়েল স্যাম্পেল হায়ার পিএইচে নিয়ে গিয়ে তার ফ্লোরাইডটাকে এক্সট্রাকশন করে মেপে ফেলা হয়। যদি আপনার এলাকাতে মনে হয় ফ্লোরাইড সমস্যা আছে, যদি আপনার মনে নাও হয় যে থাকতে নাও পারে, আমি যে জেলাগুলোর কথা বললাম তার মধ্যে আমার জেলা পড়ে না, যদি আপনার মনে হয় যে ফ্লোরাইড আছে কিনা আমি মাপতে চাই, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আওয়ার ডিপার্টমেন্ট। আমরা বিনা পয়সায় আপনার এলাকার ফ্লোরাইড জলে আছে কিনা মেপে দেব। এরপর আসছে হেলথিক অ্যানালাইসিস, অর্থাৎ এই যে ইডিআই লেখা রয়েছে এস্টিমেটেড ডেইলি ইনটেক, সারাদিন যে বিভিন্ন এভিনিউ থেকে ফ্লোরাইড আমাদের শরীরে ঢুকছে, পানীয় জল, খাবার, যদি টুথপেস্ট হয়, দুধ থাকে, মাংস থাকে, ইপিএ অর্থাৎ এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, ইউএস গভর্নমেন্টের সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তারা একটা ফর্মুলা দিয়ে রেখেছে, এবং এই ফর্মুলা দিয়ে উই ক্যান ক্যালকুলেট হোয়াট ইজ দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ ফ্লোরাইড ইজ এন্টারিং আওয়ার সিস্টেম। এটা গেল হচ্ছে কতটা ইনপুট, অ্যান্ড একইভাবে দ্য অ্যামাউন্ট অফ ফ্লোরাইড রিমুভিং থ্রু আওয়ার বডি কোথা দিয়ে বেরোবে। দ্য ন্যাচারাল বায়োমার্কারস আর আমাদের চুল, নখ, ইউরিন। থ্রু দিস পাথওয়ে সাধারণত হিউম্যান বডি শরীর থেকে টক্সিক্যান্ট গুলোকে বের করে দেয়। তাহলে আমরা কি করছি, আমরা এস্টিমেট করছি কত ফ্লোরাইড ঢুকছে থ্রু দ্যাট ফর্মুলা, ইডিআই ফর্মুলা, আর থ্রু হেয়ার অর ইউরিন বা নেলকে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে কত ফ্লোরাইড আমরা শরীর থেকে বার করে দিচ্ছি। কি করে করছি শরীর, আমাদের থ্রু ডাইনামিক ফেজ আমরা এগুলো শরীর থেকে বার করে দিচ্ছি। দিস আর দ্য সাম কোরিলেশন গ্রাফস। আমরা যখন কাজ করেছি তখন দেখেছি যে কোনো একটা এলাকার গ্রাউন্ড ওয়াটার ফ্লোরাইড সেই এলাকার পিএইচ তার সঙ্গে হাইলি রিলেটেড। পিএইচ যত বাড়ছে ফ্লোরাইড তত বেশি রিলিজ করছে। এদিকে যদি ক্যালসিয়াম অর হার্ডনেস অফ ওয়াটার থাকে ওই এলাকাতে বেশি, তাহলে কিন্তু ফ্লোরাইড থাকলেও রিলিজ করতে পারছে না। গ্রাউন্ড ওয়াটার ফ্লোরাইড অ্যান্ড সয়েল ফ্লোরাইড আর হাইলি ইন্টাররিলেটেড। ওয়াটারের মতন সয়েল ফ্লোরাইডও যদি সয়েল পিএইচ হায়ার দিকে হয় তাহলে সয়েল ফ্লোরাইড রিলিজও বেশি হচ্ছে। একইভাবে টোটাল হার্ডনেস অফ সয়েল থাকলে সয়েল ফ্লোরাইড বাড়ছে, আর ফসফেট থাকলেও সয়েল ফ্লোরাইড বাড়ছে। এখন এই ফসফেট থাকলে যে বাড়ছে, তো আমরা একটা কাজ করলাম যে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টার্ন পার্টে বাঁকুড়া, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমরা কাজ করেছি, এবং সেখানে আমরা কতগুলো চাষিদের কাছ থেকে কমন ফার্টিলাইজার যা তারা জমিতে ইউজ করছে তাকে কালেক্ট করেছে, র্যান্ডম স্যাম্পলিং করে কালেক্ট করেছি, করে দেখলাম যে তাতে কতটা ফ্লোরাইড থাকছে। থাকার কথা নয় কিন্তু, কতগুলোতে একেবারেই নেই, কিন্তু কতগুলোতে আমরা আপ টু 4 মিলিগ্রাম পার কেজি ফ্লোরাইড পেলাম। অর্থাৎ যেটা প্রথম দিকে বলছিলাম, নট অনলি জিওজেনিক, থ্রু অ্যানথ্রোপোজেনিক সোর্সেস আমরাই ইচ্ছা। এগুলো আমাদের পাবলিশ কাজ। এবং সয়েলে ফ্লোরাইড থাকে
তাহলে প্ল্যান্টসরা কি একইভাবে অ্যাকুমুলেট করে? আমরা পুরুলিয়া এবং বাঁকুড়াতে যত রকম সবজি হয় সব কালেক্ট করলাম, পালসেস কালেক্ট করলাম এবং করে মেপে দেখেছি যে না, ব্যাপারটা অ্যাকুমুলেশন ফ্যাক্টরটা একই রকম নয়। অর্থাৎ if same amount of fluoride is available in irrigation water and in soil, the accumulation of fluoride by different plants are different. এটাকে আমরা BCF বা থ্রু বায়োকনসেন্ট্রেশন ফ্যাক্টর আমরা অ্যানালাইজ করে দেখলাম। এরপরে আমরা নজর দিলাম হচ্ছে চালের দিকে, ধান। এটা বাঁকুড়ার বিভিন্ন জায়গায় আমরা কাজ করলাম, কেননা ওই যে যেটা বলছিলাম যে ব্যথা জায়গায় বারবার ব্যথা দিচ্ছি, যেহেতু রাইস কাল্টিভেশনে স্ট্যাগনেশন অফ ওয়াটার দরকার, তাই যেখানে আমরা দেখছি বাঁকুড়াতে ফ্লুইডের সমস্যা রয়েছে এবং বাঁকুড়া আগে যেমন ছিল এখন একেবারেই সেরকম নয়। ছোটবেলায় আমরা বাঁকুড়ার সময় যা ধারণা ছিল জল নেই বা বৃষ্টি কম হয়, একেবারে তা নেই। বাঁকুড়া পুরুলিয়াতে এখন যথেষ্ট জলাধার হয়েছে, প্রচুর পরিমাণে জল আছে, জলের সমস্যা অনেক মিটে গেছে, চাষিরা ভালোভাবে 3 বার চাষ করতে পারছে। তো সেক্ষেত্রে আমরা যখন অ্যানালাইসিস করলাম তখন দেখলাম বেশ কতগুলো জায়গাতে অনেকগুলো ভ্যারাইটি অফ রাইস, যদিও ডিফারেন্স ছিল, ভ্যারাইটি ডিফারেন্স ছিল, কিন্তু অ্যাকুমুলেশন অফ ফ্লোরাইড ইন রাইস সেটাও আমরা ভালো মাত্রাতেই পেলাম। তাহলে হোয়াট উইল বি আওয়ার সলিউশন? কোন দিকে আমরা যাব, কি করতে পারি? প্রথম যে কথাটা সেটা হচ্ছে, ইফ ফ্লোরাইড ইজ প্রেজেন্ট ইন ড্রিঙ্কিং ওয়াটার অর ইরিগেশন ওয়াটার, the first priority of us should be to avoid that source of water. কেন কথাটা বললাম? ফ্লুরাইডকে জল থেকে রিমুভ করা যেমন এক্সপেন্সিভ, আর যে টেকনোলজি রয়েছে সেটা কিন্তু ইট ইজ নট ভেরি ইজি। যদি কোনো গ্রামে সেই ট্রিটমেন্ট প্ল্যান চালাতে হয়, তাহলে সেটা একটা ওই ক্লাস 4 পাস একটা ছেলেকে রেখে দিলাম, পাম্পের সুইচ অন করলো অফ করলো, দ্যাট উইল নট সার্ভ পারপাস। ট্রেইনড ম্যান পাওয়ার ইজ রিকোয়ার্ড। তার কারণ ফ্লোরাইড যেহেতু একটা রেঞ্জ রয়েছে, বিলো 1.2 মিলিগ্রাম পার লিটার ইট ইজ রিকোয়ার্ড, অ্যাভাব 1.5 মিলিলিটার ইট বিকামস টক্সিক। তাই কন্টিনিউয়াস মনিটরিং এর জায়গা রয়েছে এবং সেটাকে করার জন্য দরকার ট্রেইনড ম্যান পাওয়ার। দ্যাট ইজ নট অলওয়েজ অ্যাভেলেবেল, বা থাকলেও তার জন্য টাকা স্পেন্ড করতে হবে, সেটা কিন্তু সবসময় মিউনিসিপ্যালিটি গুলো বা পঞ্চায়েতগুলোর কাছে নেই। তাই সব থেকে সহজ উপায়, যদি কোথাও ফ্লোরাইড দেখা যায় রয়েছে, তাকে অ্যাভয়েড করতে হবে। এবার যদি অ্যাভয়েড করার সুযোগ না থাকে তাহলে কি করবে? দেন দ্য টেকনিক ইজ কল্ড ডিফ্লোরিডেশন, অর্থাৎ ওয়াটার থেকে ফ্লোরাইডকে রিমুভ করা। আগে বলেছি ইট ইজ অ্যান এক্সপেন্সিভ টেকনিক এবং ট্রেন ম্যান পাওয়ার লাগে, টাইম কনজিউমিং। অন্ধ্রপ্রদেশের নালগোন্ডা শহরে অ্যাক্টিভেটেড অ্যালুমিনা অর্থাৎ Al2O3 তাকে দিয়ে ফ্লোরাইডকে সেপারেট করার একটা টেকনিক ওখানকার কিছু ইঞ্জিনিয়াররা খুব সাকসেসফুলি করেন এবং ইট ইজ ওয়ান অফ দ্য চিপেস্ট টেকনিক টু রিমুভ ফ্লোরাইড ফ্রম দ্য গ্রাউন্ড ওয়াটার। সেই থেকে সারা বিশ্বেই এই টেকনিকের নামটি ওই জায়গার নাম অনুসারে হয়ে রয়েছে নালগোন্ডা টেকনিক। আর কি করতে পারি আমরা? যেহেতু এখন দেখছি শুধুমাত্র গ্রাউন্ড ওয়াটারকে বা ড্রিঙ্কিং ওয়াটারকে অ্যাভয়েড করলেই ফ্লোরাইড শরীরে ঢোকা কমাতে পারছি না, তাই আমরা এখন যে সমস্ত দেখেছি রাইস ভ্যারাইটি যারা বেশি পরিমাণে ফ্লোরাইডকে ইনটেক করছে, সেই রাইস ভ্যারাইটিগুলো যাতে চাষিরা চাষ না করে, দ্য গভর্নমেন্ট হ্যাভস টু টেক দ্যাট ভায়াবল স্ট্র্যাটেজি। যেমন আমরা দেখেছি MTU 1010, CNHR3, রত্না, IR50, IET 4094, যেগুলো ওয়াইডলি পপুলার ইন ইন্ডিয়ান মার্কেট। এই সমস্ত ভ্যারাইটি গুলো খুব বেশি পরিমাণে ফ্লোরাইডকে আপটেক করছে না কারা? যে ভ্যারাইটি গুলো চাষবাস করা প্রায় আমরা বন্ধ করে দিয়েছি, নয়নমণি বা অন্যান্য যেগুলো লোকাল ভ্যারাইটি যেগুলো আমরা আগে চাষ করতাম, এখন প্রোডাকশন কমার জন্য কমিয়ে ফেলছি, তারা কিন্তু অনেক বেশি রেজিস্ট্যান্স দেখাচ্ছে টুয়ার্ডস ফ্লোরাইড ইনটেক।
যেগুলো স্যার একটু ইন্টারাপ্ট করছি আর হুম, কি, একটু যেহেতু আমরা একটু সময়ের পিছনে যাচ্ছি, একটু 5 মিনিটস এর শেষ করে দেবো। মধ্যে হ্যাঁ, যদি একটু হয়ে কাইন্ডলি, গেছে, আমার হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর যদি আমরা ছোটবেলা থেকেই নিউট্রিশনাল ফুড খেতে পারি, সিজনাল ফুড খেতে পারি, তাহলে পরবর্তীকালে এই ধরনের সমস্যাগুলো হওয়া থেকে আমরা কমাতে পারি। আর রেন ওয়াটার হারভেস্টিং যদি আমরা আরো বেশি বেশি ইউজ করি, এখন তো করছি, যদি আরো বেশি ইউজ করি তাহলেও ফ্লুইড পলিউশন আমরা কমাতে পারবো। আমার হয়ে গেছে ম্যাডাম, যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর ভট্টাচার্য। যদি এই এই খুব ইন্টারেস্টিং টকের ওপরে আমাদের স্টুডেন্টদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা প্রশ্ন নিয়ে নেব। একটার বেশি প্রশ্ন আমরা নিতে পারবো না সময়ের অভাবে। যদি ইউটিউব স্ট্রিমিং এ কোনো প্রশ্ন থেকে থাকে, ডক্টর নওয়াজ একটু দেখে আমাদের জানাবেন। ডক্টর ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই গবেষণা থেকে প্রাপ্ত এই খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস, বিশেষত শিশুদের স্বাস্থ্যের উপর যে এই ফ্লুরাইড পলিউশনের যে কি প্রভাব, সেই সম্পর্কে আমাদের সম্যক অবহিত করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এখন অব্দি কোনো প্রশ্ন আমরা পাইনি। কারোর কোনো ছাত্রছাত্রী পার্টিসিপেন্টের যদি কোনো প্রশ্ন থেকে থাকে থ্যাংক ইউ ম্যাডাম। আমরা নিয়ে নেব, না হলে আমরা পরবর্তী সেশনের দিকে এগিয়ে যাব। স্যার বলছিলাম আছে হ্যাঁ হ্যাঁ, স্যার, বলছি যে আর্সেনিকের তো বিভিন্ন রকমের স্টেট আছে, তো তার মধ্যে তো কিছু স্টেট খুবই ক্ষতিকারক, আবার কিছু স্টেট তার তুলনায় কম ক্ষতিকারক। তো সেরকম কি ফ্লুরাইডের কোনো স্টেট আছে যে যেখান থেকে বেশি ক্ষতিকারক ও এটা এটা কম ক্ষতিকারক, এরকম কি কোনো কিছু আছে? ভেরি ইন্টারেস্টিং। আর্সেনিক হ্যাজ স্পেসিয়েশন স্টেটস, যেটা তুমি বললে এক্স্যাক্টলি। আর্সেনিক 3 মোস্ট টক্সিক, ফলোড বাই আর্সেনিক 5। আর যদি অর্গানিকের দিকে ঢুকি, প্রায় কিছুই টক্সিসিটি নেই। কিন্তু এখানে শুধুমাত্র ফ্লোরিন এলিমেন্টাল স্টেট আর ফ্লোরাইড, এর বাদে কিছু নেই। ফ্লোরিন রিঅ্যাক্টিভ, অ্যাভেলেবেল নয়, বাট ফ্লোরাইড অ্যাভেলেবেল এবং টক্স। আর কিছু স্পেসিয়েশন এখানে হয় না। ওকে স্যার। আর Very স্যার interesting. বলছি যে স্মার্টফোন যেগুলো, সেগুলোতে তো ফ্লোরাইড, স্মার্টফোন হ্যাঁ, ফ্লোরাইড বেসড ব্যাটারি যেগুলোর, সেগুলো কি কিরকম ক্ষতি করে সেটাই আজ করছি। স্মার্টফোনের ব্যাটারি ফ্লোরাইড বেসড? এখন তো মোস্টলি সব লিথিয়াম আয়ন বেসড ইউজ করা হচ্ছে। আর ইউ শিওর? তুমি কি দেখেছো তোমার ফোনের পিছনে লেখা রয়েছে যে ফ্লোরাইড বেসড? না স্যার, সেরকম তো দেখিনি, বাট ফ্লোরাইড বেসড যে ব্যাটারি গুলো সেইগুলো কিরকম ক্ষতি করে সেটাই বলছিলাম। মেইনলি এখন যা চলছে সমস্ত লিথিয়াম আয়ন বেসড। আগে মার্কেট ইউজ করা হতো নিকেল, ক্যাডমিয়াম, এগুলো সমস্ত অবসলিট হয়ে গেছে। যদি প্রপার ওয়েতে ডিসপোজাল না হয়, সেফ ডিসপোজাল না হয়, সলিড ওয়েস্ট ডিসপোজাল নিয়ে অনেক কথা প্রিভিয়াস লেকচারার বলেছেন, তার মানে তো সে রিলিজ হয়ে যাবে, সুতরাং সেখান থেকে তো সমস্যা হবে। আনটিল এন্ড আনলেস ইট ইজ বায়োঅ্যাভেলেবল আমার সমস্যা নেই। when it become available তখনই ফুড চেইনে ঢুকে পড়ছে গন্ডগোল পাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ সুছন্দা। ডক্টর ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই উপস্থাপনার বক্তব্যের জন্য। এরপরে আমরা আমাদের পরবর্তী বক্তব্যের দিকে চলে যাব। আমরা Thank you. আমরা এই সেশন শুরু করেছিলাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই বক্তব্যের, ডক্টর সিনহার এই বক্তব্যের মধ্যে দিয়ে। সেখানে আমরা প্লাস্টিক পলিউশনের কথা শুনেছি। আমাদের পরবর্তী বক্তা আমাদের মধ্যে আমরা পেয়েছি আজকে ডক্টর সুকল্যাণ চক্রবর্তীকে। ডক্টর চক্রবর্তী বিআইটি মিশ্রার ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাসোসিয়েট প্রফেসর। তার থেকে তিনি আজকে বক্তব্য রাখবেন মাইক্রোপ্লাস্টিক্স ইন দ্য এনভায়রনমেন্ট, আ নিউ এজ পলিউটেন্ট। সেই প্লাস্টিকের এক নতুন রূপ আজকে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। মাইক্রোপ্লাস্টিক হিসেবে প্লাস্টিকের এক অতি ক্ষুদ্র সংস্করণ। গবেষণা বলছে এখন ইকোসিস্টেমের, বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে আজ এর উপস্থিতি এমনকি আর্কটিক এবং অ্যান্টার্কটিকেও পাওয়া যাচ্ছে। তো এই মাইক্রোপ্লাস্টিক পলিউশন সম্পর্কে আজকে আমাদের কাছে তার গবেষণা নিয়ে বক্তব্য রাখবেন ডক্টর সুকল্যাণ চক্রবর্তী। ডক্টর সুকল্যাণ চক্রবর্তী তার বিভিন্ন গবেষণাপত্র আন্তর্জাতিক স্তরের বিভিন্ন খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ডক্টর চক্রবর্তী প্রেস্টিজিয়াস অস্ট্রেলিয়া এন্ডেভার ফেলোশিপ, গভর্নমেন্ট অফ তাইওয়ানের টপ 100 অ্যাডভান্সমেন্ট ফেলোশিপ, ইউএস এর ফুলব্রাইট স্পেশালিস্ট গ্রান্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গ্রান্ট এবং ফেলোশিপ পেয়েছেন। আমাদের পরবর্তী বক্তা ডক্টর সুকল্যাণ চক্রবর্তী। তার আগে আমি আরো একবার সমস্ত পার্টিসিপেন্টদের মনে করিয়ে দেব
যে ফিডব্যাক ফর্মটি এই ভ্যালিডিক্টরি সেশনের শেষে সবাইকে দেওয়া হবে। অবশ্যই নভেম্বর 1 12 AM রাত 12টার মধ্যে সেটি জমা করবেন এবং একমাত্র কোয়ালিফাইড যারা হবেন সেই প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিয়ে যারা কোয়ালিফাইড হবেন তাদের কাছে আগামী 7 দিনের মধ্যে তাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি সেখানে যে সার্টিফিকেট সেটি পৌঁছে যাবে। আমাদের পরবর্তী বক্তা ডক্টর চক্রবর্তী। Thank you, Dr. Madhurima Bakshi. Am I audible? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে ঠিক করে? একটু আস্তে আছে ভলিউমটা। এবার ঠিক আছে? হ্যাঁ, বেটার। আচ্ছা, গুড মর্নিং, নমস্কার সবাইকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই ডক্টর মধুরিমা বক্সি, যিনি আমাকে ইন্ট্রোডিউস করলেন, যারা কন্ট্যাক্ট করেছিলেন আমাকে আজকের এই প্রোগ্রামে কিছু বলার জন্য। তো আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর পার্টিসিপেন্ট আছে এবং তাছাড়াও শুনছি ইউটিউবেও প্রচুর পার্টিসিপেন্ট আছে। তাহলে এটা তো খুব ভালো, মানে গ্র্যান্ড সাকসেসফুল প্রোগ্রাম। কিন্তু তোমরা সবাই শুনছো কি? আই হোপ এখানে যত পার্টিসিপেন্টস আছে তারা স্টুডেন্টস। ইয়েস স্যার। তোমরা শুনছো কি? কারণ এর আগের লেকচারটা আমি একটুখানি শুনলাম, ডক্টর ভট্টাচার্য, পিয়াল ভট্টাচার্য, উনি বলছিলেন খুবই খুবই সুন্দর, ওনার ডেলিবারেশন এবং কাজ খুবই ভালো। আমি চিনি আমি ডক্টর পিয়ালকে। তো আমার আজকের প্রেজেন্টেশন অতটা সায়েন্টিফিক নয়। বেসিক্যালি আমি বলতে পারো একটা নতুন জিনিস তোমাদের কাছে ইন্ট্রোডিউস করছি। এমন নয় যে তোমরা শোনোনি, নিশ্চয়ই শুনে থাকবে, বাট এইটার ওপর যে এখন বিশ্বজুড়ে অনেক কাজ হচ্ছে, আমি সেইটার ব্যাপারেই কিছু বলবো। এবং যেমন উনি বললেন মাইক্রোপ্লাস্টিকের ওপর আমি আজকে বলবো। তো এই মাইক্রোপ্লাস্টিকের কি নেচার, কেমন হয়, কি হয়, এইসব ব্যাপারে আমি একটু বলবো। সময়ের রেস্ট্রিকশন আছে আমি জানি, অলরেডি 1:10, আমাকে শেষ করতে হবে 1:45-এ। আমার প্রেজেন্টেশনটা তাহলে আমি শেয়ার করছি। প্রেজেন্টেশনটা ভিজিবল আছে? হ্যাঁ, ভিজিবল আছে স্যার, একদম। আর Okay. স্যার আরেকটা কথা, এখানে স্টুডেন্টরা তো আছেনই, সেরকম বিভিন্ন কলেজের প্রফেসররা এবং আমাদের এই কলেজের অর্গানাইজিং কলেজের প্রিন্সিপাল স্যার এবং বিভিন্ন ফ্যাকাল্টিজরাও আছেন, রিসার্চ স্কলাররাও আছেন এবং স্টুডেন্টসরা তো আছেনই। আচ্ছা আচ্ছা, নমস্কার আপনাদের সবাইকে। আমি জানতাম না, প্রথমেই আমার নমস্কার জানানো উচিত ছিল আপনাদের সবাইকে, যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছেন এই মিটিং এ। আমার প্রণাম নেবেন। তো আজকে আমরা বেসিক্যালি মাইক্রোপ্লাস্টিক পলিউশনের উপর কথা বলবো। এবার মাইক্রোপ্লাস্টিকের ব্যাপারে কিছু বলার আগে আমাদের জানা উচিত প্রথমে যে প্লাস্টিক পলিউশন অলরেডি একটা বড় মেনাস, যেটা আমাদের সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং এই প্লাস্টিক পলিউশনকে রোধ করার জন্য, প্লাস্টিক পলিউশন কমানোর জন্য সারা বিশ্বে প্রচুর ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে। নট অনলি সায়েন্টিফিক ইনিশিয়েটিভস, আমাদের সারা বিশ্বে প্রচুর পলিসি ওয়াইজ রেমেডিয়াল মেজার্স নেওয়া হচ্ছে, যাতে এই প্লাস্টিক পলিউশন আমাদের জন্য কোনো বাধা সৃষ্টি না করে। কারণ অলরেডি আমরা দেখেছি যে প্লাস্টিক পলিউশনের ইম্প্যাক্টস যেগুলো, সেগুলো নানান ক্ষেত্রে খুব বড়ভাবে দেখা দিয়েছে। তা সে সারফেস ওয়াটারেই হোক, বা সে এয়ারে হোক, বা সলিড ওয়েস্টে হোক, ম্যানগ্রোভ হ্যাবিট্যাটে হোক, বা অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটে হোক, সব জায়গায় প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম আ রিয়েলি ড্রেডফুল স্টোরি।
তো এখন প্লাস্টিক পলিউশন আমরা এখনো ট্যাকেল করতে পারিনি। অনেক সলিউশন এসছে, যেমন প্লাস্টিকটাকে আমরা ইউটিলাইজ করে রাস্তা বানিয়ে ফেলতে পারি, তারপরে ওটাকে রিসাইকেল করতে পারি, অন্য জিনিস বানাতে পারি, বাট স্টিল প্লাস্টিক পলিউশন ইজ আ বিগ প্রবলেম। আমার বিশ্বাস যিনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছেন তিনি অবশ্যই প্লাস্টিক পলিউশনের ওপরে নিশ্চয়ই আলোকপাত করেছেন। তো এই প্লাস্টিকস অ্যাকচুয়ালি কি? এগুলো অ্যাকচুয়ালি পলিমার, যেগুলো সিনথেটিক পলিমার বা সেমি সিনথেটিক মেটেরিয়াল, যেগুলো প্রচন্ড পরিমাণে ইউজ হয়। তাদের ইউজ হওয়ার পেছনে কি কি কারণ? এক নম্বর হচ্ছে প্লাস্টিক খুব লাইট ওয়েট মেটেরিয়াল। দু নম্বর হচ্ছে প্লাস্টিক একদিকে যেমন থার্মাল কন্ডাক্টিভিটি আছে, আবার থার্মাল ইনসুলেটিং প্রপার্টিজও আছে। তাছাড়া কিছু প্লাস্টিক হয় যেগুলো ট্রান্সপারেন্ট, সেইগুলো দিয়ে আমরা অপটিক্যাল ডিভাইস বানাতে পারি। আবার প্লাস্টিকের ধরো করোশন রেজিস্ট্যান্ট হয় এরা। এর ফলে তুমি দেখবে ম্যাক্সিমাম জিনিস, তুমি যেখানে বসে আছো এখন, তখন সেখানেও যদি চারদিকে দেখো তাহলে ম্যাক্সিমাম জিনিস দেখবে প্লাস্টিকের তৈরি। তো প্লাস্টিকটা এতটাই লিকুরেটিভ হয়ে গেছে আমাদের কাছে যে আমরা কিছুতেই আমাদের মানে মোড অফ লাইফস্টাইল যেটা আছে প্লাস্টিককে আলাদা করে করতে পারছি না। So that's why plastic has become so popular in our daily life. যদি আমরা প্লাস্টিক গ্লোবাল প্রোডাকশন দেখি তাহলে 1950 এই সময় থেকে শুরু করে 2015 অব্দি ডেটা দেখাচ্ছে এই গ্রাফটাতে, তোমরা দেখতে পারো কিভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই প্লাস্টিকের ইউজ, এবং প্রত্যেক 10 বছরে ওখানে একটা এক্সপোনেনশিয়াল রাইজ হচ্ছে। আজকে আমরা 350 মিলিয়ন টনসেরও বেশি প্লাস্টিক প্রডিউস করছি। আজকে তো আরো বেড়ে গেছে এটা, এটা গত 2015-র ডেটা। তো আজকের দিনে আরো বেড়ে গেছে এটা। তার মধ্যে তুমি যদি দেখো এখানে একটা পাই চার্ট আছে, 16% ইউজ হচ্ছে ইলেকট্রনিক্সে, 4% ট্রান্সপোর্টেশনে, 23% এগ্রিকালচারে। তোমরা একটা জিনিস দেখে থাকবে অনেক সময়, মালচিং যেটাকে বলে, প্লাস্টিক দিয়ে এগ্রিকালচারাল ফিল্ডের যেখানে লাগানো হয় গাছগুলো, সেই জায়গাগুলো ঢেকে দেওয়া হয়। তার কি কারণ বলতে পারো? এনিওয়ান? মানে স্যার ওই যে বাষ্প মোচনের যে জলের বিন্দুগুলো সেগুলো ওখানে কম থাকবে করার সেই জন্য, জন্য। ইভাপোরেশন রেটটাকে কম করার জন্য, যাতে সয়েলের ময়েশ্চারটা রিটেইন করা যায়। দ্বিতীয় হচ্ছে যাতে অন্যান্য পেস্ট ওটাকে ডাইরেক্টলি অ্যাটাক না করতে পারে। তো মালচিং কিন্তু একটা খুবই পপুলার মেজার, যেটা এখন শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে প্রচুর দেশে এই এগ্রিকালচারাল ফিল্ডে মালচিং এ প্লাস্টিক মালচেস ইউজ করা হচ্ছে। কিন্তু তারপরে কি হচ্ছে, এই প্লাস্টিক মালচ গুলো একবার ইউজ হয়ে যাওয়ার পরে সেগুলোকে কি ঠিক করে ডিসপোজ করা হচ্ছে? অনেক সময় সেগুলো কি হচ্ছে, ডিগ্রেড হয়ে সেইখানকার সয়েলে মিশে যাচ্ছে। এবং সয়েলে মিশে গেলে কি হবে, সয়েলের যে একটা নিজস্ব টেক্সচার আছে, একটা যে নিজস্ব আহ, আহ, মানে কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ আছে, সেইগুলো কিন্তু আহ, নষ্ট করে দেয় এই প্লাস্টিক। এবং এই প্লাস্টিক গুলো ডিগ্রেড হয় কি করে? ফোটো ক্যাটালিটিক ডিগ্রেডেশন হয়। এই যে ইউভি রেজ আসছে বা রোদ পড়ছে বা ওয়েদারিং হচ্ছে, এই সমস্ত কারণে ফোটো ক্যাটালিটিক ডিগ্রেডেশন হয়ে বড় প্লাস্টিক গুলো ছোট ছোট প্লাস্টিকে পরিণত হচ্ছে, যেগুলোকেই আমরা বলছি মাইক্রোপ্লাস্টিক। এবং নট অনলি দ্যাট, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্লাস্টিক যে যাচ্ছে শুধু তাই নয়, এই যে প্লাস্টিক পার্টিকেল গুলো, দে বিকাম দ্য সিট ফর ডিফারেন্ট কন্টামিনেন্টস। অন্যান্য কন্টামিনেন্ট কি হচ্ছে, ওই প্লাস্টিক পার্টিকেল গুলোর ওপরে এসে বসে যাচ্ছে, এবং সেইখানে হয় ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে বা অন্যান্য মেটালস বা অন্যান্য অর্গানিক কন্টামিনেন্টস সেইগুলোর ওপরে এসে বসে যাচ্ছে, এবং অ্যাজ এ হোল এই প্লাস্টিক পার্টিকেলস গুলো দে আর ইম্পার্টিং লট অফ টক্সিসিটি টু দ্য সয়েল অ্যান্ড অ্যাকোয়াটিক ফোনা অ্যান্ড ফ্লোরা। তো ইফেক্ট আমি আসবো এরপরে। দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন। 24% ইজ প্যাকেজিং। আজকাল তো তোমরা জানো ইয়ে অনলাইন শপিং এর যুগ। তো সেখানে আমরা ডেইলি কিছু না কিছু অর্ডার করছি, এবং যত জিনিস আসছে আমাদের এখানে বাড়িতে, তুমি দেখবে আজকাল একদম রিসেন্টলি আমি দেখছি এগুলো কিন্তু কাগজ দেওয়া হচ্ছে।
প্লাস্টিক ইউজটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর আগে কিছুদিন আগে অব্দিও দেখা যাচ্ছিল সমস্ত জিনিস প্রচুর প্লাস্টিকে মুড়ে আমাদের বাড়িতে আসছে, এবং সেই প্লাস্টিক গুলো আমরা কি করছি, দু একবার ইউজ করছি তারপর ফেলে দিচ্ছি। ঠিক মতো সলিড ওয়েস্ট ডিসপোজাল না হলে কি হচ্ছে, প্লাস্টিক গুলো এনভায়রনমেন্টের বিভিন্ন ম্যাট্রিক্সে গিয়ে জমা হয়ে যাচ্ছে। টপ 5 প্লাস্টিক ওয়েস্ট প্রডিউসিং স্টেটস কারা আমাদের? কর্ণাটকা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট এন্ড মহারাষ্ট্র। যেই প্লাস্টিক আমাদের দেশে প্রডিউস হচ্ছে, মেইনলি আমাদের ইভলিউশন এইরকম ভাবে হয়েছে। প্রথমে পলিস্টাইরিন দিয়ে শুরু হয়েছিল, তারপরে এলডিপি, পিভিসি, এইচডিপি, হাই ডেন্সিটি পলিইথিলিন, লো ডেন্সিটি পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিপ্রোপাইলিন, এই সমস্ত ক্লাসের প্লাস্টিক্স আমরা প্রডিউস করছি। Today in India, there are about 22,000 plastic processing units and about 150 plastic processing machinery manufacturers. This is the data which has been given by Ministry of Environment and Forest Climate Change, Government of India. So you can well imagine, এই স্ট্যাটিস্টিক্সটা থেকে তোমরা বুঝতে পারছো যে কত প্লাস্টিক আমরা প্রডিউস করছি আমাদের দেশে, এবং আমরা ওয়ান অফ দ্য লিডিং প্রডিউসার্স অফ প্লাস্টিক ইন দ্য ওয়ার্ল্ড। এটাতে গেল প্রোডাকশন। এবার কনজাম্পশন কিরকম হচ্ছে? পার ক্যাপিটা প্লাস্টিক কনজাম্পশন ইন ইন্ডিয়া ইজ 11 কেজি পার ক্যাপিটা পার অ্যানাম। গ্লোবাল এভারেজ কত? 28 কেজিস পার ক্যাপিটা পার অ্যানাম। and per capita consumption in developed countries কত? USA তে 139 কেজিস আর ইউরোপিয়ান ইউনিয়নে 65 কেজিস। যদিও আমরা 11 কেজি করছি পার ক্যাপিটা পার অ্যানাম, কিন্তু ওই প্রত্যেকটা ব্যাপারে যা হয়, আমাদের পার ক্যাপিটাটা এত বেশি, মানে ক্যাপিটাটা এত বেশি যে আলটিমেটলি আমাদের প্রোডাকশন বা কনজাম্পশন দুটোই প্রচুর বেশি হয়ে যাচ্ছে। India's plastic industry's growth rate is one of the highest in the world. And due to rapidly expanding incomes, the per capita consumption of plastic is increasing. তুমি যে দেখো এখানে একটা ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে 1996 থেকে 2017। শুরু করেছিলাম আমরা 61,000 টনস অফ প্লাস্টিক দিয়ে কনজাম্পশন, এটা, আর সেখান থেকে 7,800, সরি আমি ভুল বলছি, 117,80,000, তাই তো? 1,78 lakhs. Yes, that is the figure. তো এত প্লাস্টিক আমরা কনজিউম করছি। এবার কনজিউম তো করছি, কিন্তু তারপরে কি করছি? সেটা কনজিউম করা মানেই হচ্ছে এরপরে আমরা ওটা ডিসপোজ করব, এবং ডিসপোজালে আমরা ভীষণ উইক। তখন কি করছি? আমরা প্লাস্টিক গুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি হলে কি করছি, আমাদের যে ওই সলিড ওয়েস্ট কালেক্টিং ভেহিকেল আসছে সেখানে দিয়ে দিচ্ছি। এবার সেখানে কি সেগ্রিগেশন হচ্ছে? সব জায়গায়। আর সেগ্রিগেশন যেখানে হচ্ছে না, সেখানে এই প্লাস্টিকটা কি হচ্ছে? নিশ্চয়ই কোথাও গিয়ে ডাম্প করা হচ্ছে, হয় জলে ডাম্প করা হচ্ছে, নয় ডাঙায় ডাম্প করা হচ্ছে। এবার যেখানেই ডাম্প করা হোক না কেন, ইট হ্যাজ ইটস ওন ইম্প্যাক্টস। Now, let me tell you some facts about plastics. Half of all plastics ever manufactured have been made in the last 15 years. মানে এত বেশি প্রোডাকশন হয়েছে লাস্ট 15 years এ। Production increased exponentially from 2.3 million tons in 1950 to 448 million tons by 2015. And this is expected to double by 2050. Every year, about 8 million tons of plastic waste escapes into the ocean from coastal nation. তোমরা নিশ্চয়ই একটা কথা শুনে থাকবে, গ্রেট প্যাসিফিক গার্বেজ। প্যাসিফিক ওশানে কি হচ্ছে, সমস্ত জায়গা থেকে যত প্লাস্টিক ডাম্প হচ্ছে, মেইনলি বিশ্বের 10টা নদী সেই প্লাস্টিক গুলো নিয়ে এসে একটা জায়গায়, ডিউ টু আ স্ট্যাটিক ক্রিয়েশন ক্রিয়েটেড বাই দ্য ভর্টেক্স অফ দ্য ওশান কারেন্ট ইন প্যাসিফিক ওশান, ওইখানে কি হচ্ছে, ওই প্লাস্টিক গুলো জমা হচ্ছে। এবং একটা বিশাল এরিয়া সেখানে প্যাসিফিক ওশানে, যেখানে শুধুই প্লাস্টিক দেখা যায়, যেটাকে বলে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। Plastics often contain additives
take at least 400 years to break down. এবার প্লাস্টিক মানে তো শুধুই পলিমার নয়, তার সঙ্গে অ্যাডিটিভস আছে। যেমন একটা খুব টক্সিক অ্যাডিটিভ হচ্ছে বিসফেনল। তো এরকম সব অ্যাডিটিভস দিয়ে আমাদের প্রোডাক্ট গুলো বানানো হয়, তাতে কালার মেশানো হয়, তার স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু কেমিক্যাল মেশানো হয়। এই যে এই সমস্ত জিনিসগুলো, এইগুলো ডিগ্রেড হতে কত সময় লাগে? প্রায় 400 বছর। ইউ ক্যান ওয়েল ইমাজিন, যখন আমরা এগুলো ছড়িয়ে ফেলছি, আমাদের এনভায়রনমেন্টাল ম্যাট্রিক্সে ছড়িয়ে দিচ্ছি, এগুলোর কি অবস্থা হচ্ছে। 1 million plastic bottles are bought around the world every minute. প্রত্যেক মিনিটে এতগুলো প্লাস্টিক বটল ইউজ করা হচ্ছে। অ্যাভারেজ টাইম দ্যাট এ প্লাস্টিক ব্যাগ ইজ ইউজড 12 minutes. 2 million plastic bags are used every minute. 90% of the plastic polluting our oceans is carried by just 10 rivers of the world. 73% of beach litter worldwide is plastic. Average person, this is the most important, eats 70,000 microplastics each year. Average person 70,000 microplastics আমরা খাই বা ইনহেল করি, আমাদের বডির ভেতর যায়। এবং সবগুলোর কিন্তু সোর্স আছে, এগুলো আমি বলছি না, এগুলো সমস্ত অথেন্টিক সোর্স থেকে নেওয়া এই স্যালিয়েন্ট ফিচার্স অ্যাবাউট প্লাস্টিক পলিউশন। সো this is the magnitude of the plastic pollution which is happening throughout the world. এইবার আমি আসি মাইক্রোপ্লাস্টিক। তো এই প্লাস্টিক গুলো দেখো, মাইক্রোপ্লাস্টিক এনভায়রনমেন্টে দু রকম ভাবে আসতে পারে। এক হচ্ছে এই যে আমি প্লাস্টিক পলিউশনের কথা বললাম, এই প্লাস্টিক গুলো ডিগ্রেড হয়ে ছোট ছোট পার্টিকেল ফর্ম করতে পারে, এবং যদি সেই পার্টিকেলের সাইজ 5 মিলিমিটার বা তার কম হয়, তখন সেগুলোকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। আরো ক্লাসিফিকেশন আছে ওর, আমি বলছি। তাহলে এটা হলো সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক। আরেকটা হচ্ছে প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক। প্রাইমারি মাইক্রোপ্লাস্টিকটা কি? ইন্টেনশনালি মাইক্রোপ্লাস্টিক কিছু প্রোডাক্টে ইউজ করা হয়। যেমন ধরো সার্ফ এক্সেল, মানে ব্র্যান্ডের কথা বললাম, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। যেমন ধরো ওয়াশিং পাউডার বা কসমেটিক প্রোডাক্টস বা পেস্ট, টুথপেস্ট, এই সমস্ত জিনিসে প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস ইউজ করা হচ্ছে টু গিভ দ্য স্ক্রাবিং অ্যাকশন। এই মাইক্রোপ্লাস্টিক গুলো যখন আমরা ইউজ করছি, ধরো একটা ফেস ওয়াশ, তাতে মাইক্রোপ্লাস্টিক আছে, আমরা মুখ ধুলাম, মানে মুখে লাগালাম, জল দিয়ে ধুলাম, বেরিয়ে গেল, গেল কোথায়? এই মাইক্রোপ্লাস্টিক গুলো আমাদের বেসিন দিয়ে, ড্রেন দিয়ে সোজা চলে গেল সেই ওয়াটার বডিতে যেখানে আমাদের ডিসচার্জ ওয়াটার গিয়ে জমা হচ্ছে। These are called the primary microplastics. So what are microplastics? They are broadly defined as solid synthetic polymer particles that are less than 5 millimeter in size without any specified lower size limit. Lower size মানে কি? এবার 1 micrometer of the microplastic, তারও কম হতে পারে, তার কম তারও ছোট প্লাস্টিক পার্টিকেলস গুলোকে আমরা বলি ন্যানোপ্লাস্টিক্স। আজকাল শুধু মাইক্রোপ্লাস্টিক্সই নয়, প্রচুর রিসার্চ হচ্ছে ন্যানোপ্লাস্টিক্স এর উপরও। এই যে the air that we are breathing in, the air contains lot of nanoplastics and microplastics. জল আর মাটির কথা তো ছেড়েই দিলাম, হাওয়া যেটা ব্রিথ ইন করছি আমরা, সেখানেও কিন্তু প্রচুর মাইক্রো এন্ড ন্যানোপ্লাস্টিক্স আর দেয়ার। আর তোমরা জানো, যত ছোট পার্টিকেল সাইজ হবে তত কি হবে? আমাদের নাক দিয়ে গিয়ে, গলা দিয়ে গিয়ে সোজা লাংয়ের একদম এক্সট্রিম পয়েন্ট অ্যালভিওলাসে গিয়ে বসে যাবে এবং সেইখানে গিয়ে জমতে থাকবে। বড় পার্টিকেল তো ঠিক আছে, নেজাল প্যাসেজ বের করে দিতে চাইবে, গলা বের করে দিতে চাইবে, ফ্লেম হবে, সেখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু একদম ছোট ন্যানোপ্লাস্টিক পার্টিকেলস সেগুলো গিয়ে বুকে বসে যাবে, and this will cause different types of breathing disorders. সাইজ ক্লাসিফিকেশন মাইক্রোপ্লাস্টিক্স এর কেমন হয়?
ম্যাক্রোপ্লাস্টিক মোর দ্যান 25 মিলিমিটার, মেসোপ্লাস্টিক হচ্ছে 5 মিলিমিটার থেকে 25 মিলিমিটার অব্দি, লার্জ মাইক্রোপ্লাস্টিক্স হচ্ছে 1 মিলিমিটার থেকে 5 মিলিমিটার, আর স্মল মাইক্রোপ্লাস্টিক লেস দেন 1 মিলিমিটার। তো মাইক্রো রেঞ্জে যত প্লাস্টিক পার্টিকেলস পাই আমরা সেগুলো মাইক্রোপ্লাস্টিক্স বলতে পারি, স্মল মাইক্রোপ্লাস্টিক্স। এবং 1 মিলিমিটার থেকে 5 মিলিমিটার সাইজের যে পার্টিকেলস সেগুলো হচ্ছে লার্জ মাইক্রোপ্লাস্টিক্স। টাইপস আমি অলরেডি বলেছি তোমাদের, প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক্স আর সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক্স। তাহলে সোর্স কি হলো মাইক্রোপ্লাস্টিকের? প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক যেগুলো, সেগুলো অলরেডি কোম্পানি দিয়ে দিচ্ছে প্রোডাক্টের মধ্যে। আমাদেরও মনে হচ্ছে বাহ, দাঁত দারুণ পরিষ্কার হবে, বা মুখে লাগালে আমার মুখটা একদম ধবধবে সাদা হয়ে যাবে, বা আমি যদি ওয়াশিং পাউডারে থাকে আমার কাপড়গুলো একদম ধবধবে সাদা হয়ে যাবে। কিন্তু আসলে আমরা কি করছি, এর নামে সমস্ত মাইক্রোপ্লাস্টিক্স গুলো ইউজ করছি এবং আস্তে আস্তে সেগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি আমাদের এনভায়রনমেন্টে। সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক্স, যখন বড় মাইক্রোপ্লাস্টিক্স গুলো ডিগ্রেড হতে 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 ছোট পার্টিকেলস ফর্ম করে, সেগুলো সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক্স। এদের আবার ডিফারেন্ট শেপ হয় মাইক্রোপ্লাস্টিক্স এর। কিছু আছে ফোম, যেমন দেখবে তোমরা শোলা দেখেছো, অনেক সময় দেখেছো সারফেস ওয়াটারে শোলা ভাসছে, সেটা গিয়ে যদি ভাঙো সেখানে দেখবে ছোট ছোট ফোম বেরিয়ে আসছে। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ মাইক্রোপ্লাস্টিক। পেলেটস, ফ্র্যাগমেন্টস, যেগুলো ভাঙা টুকরো, সেগুলো হচ্ছে ফ্র্যাগমেন্টস। ফিল্মস, যেগুলো খুব পাতলা প্লাস্টিক এবং সেখান থেকে ছোট ছোট টুকরো বেরিয়ে আসে যখন, সেগুলোকে বলে ফিল্মস। মাইক্রো বিডস, এই মাইক্রো বিডস অ্যাকচুয়ালি ইউজ হয় প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক হিসেবে। ফাইবার্স, যেমন ধরো নাইলনের নেট ইউজ করা হয় মাছ ধরার জন্য, তো এই নাইলনের নেট থেকে প্রচুর কিন্তু নাইলন বেরিয়ে আসে। দ্যাট ইজ अगेन ওয়ান টাইপ অফ মাইক্রোপ্লাস্টিক্স। তাছাড়াও ধরো রাস্তা দিয়ে গাড়ি চলছে, টায়ার, যেটা টায়ারের ওয়্যার এন্ড টিয়ার হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসছে। তো এই সমস্ত হচ্ছে সোর্সেস অফ মাইক্রোপ্লাস্টিক্স which are of different shapes when they come into the environment. তাদের কালার ক্লাসিফিকেশনও হয়। বেসিক্যালি দেখা গেছে 6 কালার ক্লাসিফিকেশন: ট্রান্সপারেন্ট, ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু, আর অন্য হতে পারে। এইখানে দেখো সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্লু, ব্ল্যাক, গ্রে, রেড, আর এইগুলো অনেক কম দেখা যায়। মানে তুমি যদি স্যাম্পল নিয়ে আসো, সয়েল স্যাম্পল নিয়ে আসো বা ওয়াটার স্যাম্পল নিয়ে আসো, এয়ার স্যাম্পলিংটা একটু টাফ। বাকি এই দুটো ম্যাট্রিক্স থেকে যদি তুমি স্যাম্পল নিয়ে এসে মাইক্রোস্কোপের নিচে দেখো, তাহলে দেখতে পাবে দেয়ার আর ডিফারেন্ট কালার্স অফ প্লাস্টিক্স। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক্স গুলো ডিফারেন্ট পলিমার্স হয়, যেমন পলিভিনাইল ক্লোরাইড, পলিইথিলিন, পলিস্টাইরিন, পলিপ্রোপাইলিন, পলিইথিলিন টেট্রাথ্যালেট, আরো আছে, অনেক আছে। তো এটা হলো বেসিক ডেসক্রিপশন অ্যাবাউট মাইক্রোপ্লাস্টিক্স। এবার নেক্সট স্টেপ, যেটা তোমরা যদি মাইক্রোপ্লাস্টিক নিয়ে কাজ করো, তাহলে কি করতে হবে, তোমাদের এনভায়রনমেন্টাল স্যাম্পল উঠিয়ে আনতে হবে এবং সেটা মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে। স্টিরিও মাইক্রোস্কোপ জেনারেলি ইউজ করা হয় এইগুলো এক্সামিন করার জন্য, কি শেপ, কতটা সাইজ, এবং তারপরে এফটিআইআর করা হয়। এফটিআইআর এ জানতে পারা যায় কি এটা কোন রকম পলিমার আছে এই প্লাস্টিকটা। এইগুলো কিছু নিউজ ক্লিপিংস। Researchers found that Arctic surface waters had the highest microplastic concentration of all the world's oceans. Tiny pieces of plastics found in Arctic snow. Here I should mention that one of my friend, he went for Arctic expedition and from there he has brought some samples, কিছু স্যাম্পল নিয়ে এসেছিল এবং সেই স্যাম্পলটা আমরা সেই স্যাম্পলটা আমরা এক্সামিন করেছিলাম এবং তাতে দেখেছিলাম আমরা প্রচুর মাইক্রোপ্লাস্টিক্স আছে
সে আর্কটিক স্নোতে। ভাবতে পারো মাইক্রোপ্লাস্টিক্স কোথায় কোথায় পৌঁছে গেছে আমাদের পৃথিবীর। Plastic pollution reaches the Antarctic also. So it has been found that in Antarctic sea ice for the first time, marine pollution bulletin এ বেরিয়েছিল এটা, 96 tiny particles of plastics were identified from 14 different types of polymers in 2020. এই স্টাডিটা করা হয়েছিল এবং সেখানে দেখা হয়েছিল যে অ্যান্টার্কটিক স্নো যেটা, সেখানে যে ওয়াটার মানে স্নো মেল্টেড ওয়াটার, সেখানেও প্রচুর মাইক্রোপ্লাস্টিক্স পাওয়া যাচ্ছে। তাছাড়া প্লাস্টিক পলিউশন ইজ অ্যাবান্ডেন্ট ইন দ্য ম্যাংগ্রোভ ভেজিটেশনস। অনেক ম্যাংগ্রোভ ভেজিটেশনস চোখ করে যাচ্ছে, মানে ওর যে ম্যাক্রো অ্যালগি বা মাইক্রো অ্যালগি যেগুলো গ্রো করে ওই হ্যাবিটেটে, তারা গ্রো করতে পারছে না ডিউ টু দিস প্লাস্টিক অ্যান্ড মাইক্রোপ্লাস্টিক পলিউশনস। মেট্রোপলিটন রিজন এ তো আমরা মাঝে মাঝেই দেখে থাকি এরকম ছবি, এবং মেজর সিটিজ যেগুলো আছে আমাদের দেশে সেখানে কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক্স এবং প্লাস্টিক্স উভয়ই প্রচন্ড বেশি পরিমাণে কন্টামিনেশন ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে এবার এর জন্য হয় কি? এই মাইক্রোপ্লাস্টিক্স পার্টিকেলস গুলো, যেমন আমি একটা বলেছি লার্জার প্লাস্টিক পার্টিকেলস, সেখান থেকে আসছে, আরেকটা প্রাইমারি প্লাস্টিক পার্টিকেলস আসছে, সেগুলো আমাদের লেকস, মেরাইন, সয়েল সেডিমেন্ট, রিভার সেখানে ছড়িয়ে পড়ছে। এর ফলে কি হয়, এই যে অ্যাকুয়াটিক অর্গানিজমস, দে অ্যাকচুয়ালি গেট ডিসিভড। তারা কিভাবে এই মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস গুলোকে তারা নিজেদের খাবার ভাবে এবং কি করে, এগুলো এনগালফ করে, খায়। এবার কি হলো, প্লাস্টিক পার্টিকেল যখন তার ট্র্যাক্টের ভেতর ঢুকলো, সেখানে গিয়ে সেগুলো বসে যাবে, সেগুলো তো আর ডিগ্রেড হবে না বা বেরিয়েও যাবে না। আস্তে 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 কি হয়, তার যে খাবার থলি সেটা ভরতে থাকে, এবং অর্গানিজম যেটা, দে ডু নট ফিল দ্য আর্জ অফ ইটিং এনিমোর, তাদের আর খিদে পায় না। তো খিদে না পাওয়ার জন্য তখন আর খায় না, ওরা ওরা ভাবে পেটটা ভর্তি আছে, খায় না, এবং যার ফলে কি হয়, আস্তে আস্তে ওদের এনার্জি লেভেল কমে যায় এবং ওরা মরে যায়। এটা গেল একটা ইম্প্যাক্ট। আরেকটা হচ্ছে অ্যাকোয়াটিক ফ্লোরার মধ্যে এই প্লাস্টিক পার্টিকেলস গুলো এসে বসছে, অ্যাকোয়াটিক ফনা খাচ্ছে, এবং এই অ্যাকোয়াটিক ফনা তুলে কিন্তু আমরা খাচ্ছি। তো ডাইরেক্টলি ইট হ্যাজ এ চান্স টু কাম ইনটু দ্য হিউম্যান বিংস। যদিও এখন অব্দি খুব ক্লিয়ার স্টাডি নেই যে ফুডের থ্রু কতটা মাইক্রোপ্লাস্টিক আমাদের বডির ভেতরে আসছে, কিন্তু এভিডেন্সেস আছে, অনেক জায়গায় দেখা গেছে যে মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস আর এন্টারিং ইনটু দ্য বডি থ্রু ফুড, কিন্তু the kinetics of the particles once it enters into the body, it is yet to be studied. এমনকি ইটালির একটা হাসপাতালে সেখানে দেখা গেছে ফিটাস যেটা, যেখানে বাচ্চা ফর্ম হয়েছে মানুষের, সেইখানে মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস, I don't know how it has crossed all the barriers and finally reached the point of the fetus where the baby is developing and the microplastic particles have settled over there. তো হয়তো এই মুহূর্তে আমরা মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস এর যে কতটা ক্ষতি সেটা বুঝতে পারছি না, বাট ইন কামিং টাইমস দিস ইজ বাউন্ড টু হ্যাভ ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অন হিউম্যান বিংস অ্যান্ড আদার ফ্লোরা অ্যান্ড ফনা। তাই কাজেই আমাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে যাতে আমরা এই মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস বা প্লাস্টিক কন্টামিনেশন যেটা, এর থেকে আমরা রেহাই পাই। তো এরকম কোনো কাজ করতে গেলে প্রথমেই যেটা দরকার হয় সেটা হচ্ছে মনিটরিং। প্রথমে তো আমায় জানতে হবে যে মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস কোথায় আছে, কতটা আছে, কি রকম আছে, কোথা থেকে আসছে। কারণ যদি আমি জানতে পারি যে কি রকম পার্টিকেলস, তার সাইজ কি, তার পলিমার কম্পোজিশন কি, তাহলে আমি বলতে পারবো তার প্রবাবল সোর্সটা কি। তখন আমি ম্যানেজমেন্ট অপশনটা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবো যে দিস শুড বি ব্যান্ড,
ban is not the ultimate answer. There can be management options কি এইগুলো যাতে ওয়াটার বডিতে না আসে। So for that, first thing that we need to do, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক স্যাম্পলিং। এইটা হচ্ছে একটা জিনিস যেটাকে বলে ম্যান্টা নেট। এই ম্যান্টা নেট দিয়ে মাইক্রোপ্লাস্টিক কালেক্ট করা হয় অ্যাকুয়াটিক ইকোসিস্টেমস থেকে। ওশানে করা হয়, পুকুরে করা হয়, এমনকি আমরা মানে আমি পার্সোনালি মাইক্রোপ্লাস্টিক্স এর উপর বছর 2-3 হলো কাজ শুরু করেছি। তার মধ্যে তো তোমরা সবাই জানো যে কোভিড সিচুয়েশন ওয়াজ দেয়ার, সো আই কুডন্ট ওয়ার্ক মাচ। কিন্তু তারপরে আমরা একটা প্রজেক্ট পাই আর কি, গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট, যেখানে আমরা এই কাজটা শুরু করেছি যে রাঁচির যে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইং রিজার্ভয়ার্স আছে সেইখানে মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেশন কতটা হচ্ছে। তো তার জন্য আমিও এরকম ম্যান্টানেট কিনেছি এবং সেটা দিয়ে আমরাও স্যাম্পলিং করছি। এটাকে ফ্লোট করাতে হয় জলের ওপর উইথ দ্য হেল্প অফ এ ট্রলিং ভেসেল, এবং মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস গুলো ভেতরে গিয়ে জমা হয়। একবার যখন জমা হয়ে গেল, আচ্ছা এইটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক কালেকশন ফ্রম সেডিমেন্টস। সি বিচ হতে পারে, রিভার, তোমার কি বলে ওটাকে, রিভার ব্যাংকস হতে পারে, বা যদি ওয়েটল্যান্ড থাকে কোথাও তার যে ফ্রিঞ্জ এরিয়াস সেখানে হতে পারে। তো সেখানেও তো মাইক্রোপ্লাস্টিক গুলো জমা হচ্ছে। তো সেই মাইক্রোপ্লাস্টিক কালেকশনের জন্য এরকম কোয়াড্রেট বানানো হয় এবং সেখান থেকে স্যাম্পল প্রথম 10 to 15 সেন্টিমিটার অফ দি সারফেস সেটাকে তুলে আনা হয়। নিয়ে এসে কি করা হয়, কালেকশনের পরে সেটাকে পিউরিফাই করতে হবে, তার কারণ তার মধ্যে অনেক রকম অর্গানিক কম্পোনেন্টস জুড়ে থাকে। এই অর্গানিক কম্পোনেন্টস গুলোকে আমায় সরাতে হবে। তো সেইগুলো সরানোর জন্য কি করা হয়, বেসিক্যালি ডাইজেস্ট করা হয়, অক্সিডাইজ করা হয়। ফেন্টন রিয়েজেন্ট দিয়ে করা যেতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সিম্পল সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা যেতে পারে। অক্সিডাইজ করে দিলে কি হয়, অর্গানিক মেটেরিয়াল গুলো অক্সিডাইজ হয়ে সেটেল করে যায় বিকারে, আর প্লাস্টিক পার্টিকেলস গুলো জলের ওপর দিকে চলে আসে। তখন সেখান থেকে ওইগুলোকে তুলে নেওয়া হয় এবং বাকি যেগুলো না আসে সেগুলোকে সাবজেক্ট করা হয় ডেনসিটি সেপারেশন। সোডিয়াম ক্লোরাইড লবণ জল তৈরি করা হয় এবং তাতে ডেনসিটি সেপারেশন করা হয়। প্লাস্টিক পার্টিকেলস গুলো তখন উঠে আসে ওপর দিকে। এবং এই যে মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস গুলো পাওয়া গেল এত কাণ্ড করে, কালেকশন করে, অক্সিডেশন করে, ডেনসিটি সেপারেশন করে, সেইগুলো তারপর স্টিরিও মাইক্রোস্কোপে দেখতে হয় এবং এক্সামিন করতে হয় কি কি পার্টিকেল সেখানে আছে। অনেক সময় কি হয়, এত কিছু করার পরেও অনেক অর্গানিক পার্টিকেলস কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের মধ্যে মিশে থাকে। তো আমি আলটিমেটলি মাইক্রোস্কোপে যখন দেখবো তখন কিন্তু বুঝতে পারবো না কোনটা অর্গানিক পার্টিকেল আর কোনটা আমার মাইক্রোপ্লাস্টিক পার্টিকেল। এর জন্য কি করা হয়, একটা পদ্ধতি আছে যেটা আমরাও করছি আমাদের ল্যাবে। এরকম একটা মাইক্রোস্কোপ অ্যাডাপ্টার ইউজ করা হয়। এতে কি হচ্ছে, এখানে একটা ব্লু লাইট বা একটা ইউভি লাইট আমার পেট্রি ডিশটার ওপর আমি ফোকাস করছি, আর এখানে আমার একটা ফিল্টার আছে। এর এইবার যখন এই ফিল্টারটা আর লাইট সোর্সটা অ্যাক্টিভেট করে আমি স্লাইডটা দেখব, তখন আমি সেখানে শুধুমাত্র প্লাস্টিক পার্টিকেলস যেগুলো আছে সেগুলোকে ফ্লোরোসেন্ট পার্টিকেলস দেখতে পাবো। যদি আমি ব্লু লাইট নিই তাহলে আমার নাইল রেড স্টেনিং করার দরকার নেই, কিন্তু যদি আমি ইউভি লাইট ব্যবহার করি তখন আমাকে নাইল রেড স্টেইন করতে হয়, করে দেখতে হয় ফ্লোরোসেন্ট পার্টিকেলস গুলো কেমন দেখতে লাগে। এই দেখো এইরকম দেখতে লাগে ফ্লোরোসেন্ট পার্টিকেলস গুলো। অন্য অর্গানিক পার্টিকেলস গুলো কিন্তু তখন অন্ধকার থাকবে, সেগুলো তুমি বুঝতেই পারবে যে সেগুলো ইয়ে নয়, তোমার প্লাস্টিক পার্টিকেলস নয়। শুধুমাত্র প্লাস্টিক পার্টিকেলস গুলো এইরকম ফ্লোরোসেন্স প্রডিউস করবে এবং তাতে বিভিন্ন কালারও তুমি দেখতে পাবে, রেড, ট্রান্সপারেন্ট, গ্রিন, ব্লু, হোয়াইট, ব্ল্যাক। এই দেখো এইগুলো আমাদের ল্যাবে করা স্যাম্পলস। এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ অফ মানে শেপস, ফ্র্যাগমেন্ট, ফিল্ম, মাইক্রোবিডস, ফোম, ফাইবার, আর এইগুলো হচ্ছে ফ্লোরোসেন্স ইমেজ।
এরপরে যেটা করতে হয়, পলিমার কম্পোজিশন পাওয়ার জন্য আমাকে এফটিআইআর করতে হয়। এখন একটা যন্ত্র এসে গেছে যেটা হচ্ছে এফটিআইআর কাম মাইক্রোস্কোপ। এই এফটিআইআর কাম মাইক্রোস্কোপে একই সঙ্গে স্লাইডে তুমি ওটা দেখতেও পাবে পার্টিকেলটা, এবং ওটাকে যখন তুমি ফোকাস করবে ওর পলিমারিক কম্পোজিশনও চলে আসবে একই সাথে। তো ওটা একটা খুবই হাই এন্ড ইকুইপমেন্ট, সেটা যদি কোথাও পাওয়া যায় সেই দিয়ে মাইক্রোপ্লাস্টিকের কাজ খুব ভালোভাবে করা যায়। সো in general, this is something very preliminary introduction to microplastics. এবং মাইক্রোপ্লাস্টিক্স এর রিসার্চ এর ইম্পর্টেন্স the whole world has understood, and not only that, India has started realizing the importance of microplastic research. এবং ঠিক এই কারণেই অলরেডি আমাদের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিএসটি, ডিবিটি, তারা কিন্তু অলরেডি স্পেশাল কল অন রিসার্চ অন মাইক্রোপ্লাস্টিক্স ওরা বের করেছে। তার মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আমাদের যারা সায়েন্টিফিক অ্যাডভাইসার্স তারাও চাইছে এখন মাইক্রোপ্লাস্টিক্স এর উপর বেশি করে কাজ হোক আমাদের দেশে। তো তোমরা এখন স্টুডেন্টস, এবং কিছুদিন পরেই তোমরা রিসার্চ, অনেকে, হয়তো সবাই নয়, অনেকে একাডেমিয়াতে রিসার্চ ফিল্ডে যাবে। তো ইউ হ্যাভ আ ব্রড স্কোপ, আ ওয়াইড স্কোপ টু ওয়ার্ক অন মাইক্রোপ্লাস্টিক রিসার্চ। Lot of work is going on throughout the world, and you really have a great opportunity to work on microplastics. যেমন এগুলো কিছু স্টাডিজ এখানে আমি দিয়েছি, গ্লোবাল সিনারিও, ইউকে, কানাডা, ব্রাজিল, চায়না, ইউএসএ, এই সমস্ত জায়গায়। এখানে জাস্ট কয়েকটা আমি দিয়েছি যেখানে পলিমার টাইপ, কোয়ান্টিফিকেশন, স্যাম্পল, এগুলো সামারাইজ করা আছে, দেখানো হচ্ছে যে অনেক কাজ হচ্ছে এর উপর। ইন্ডিয়ান সিনারিও, ইন্ডিয়াতেও অনেক কাজ শুরু হয়েছে। গুজরাট, মুম্বাই, কেরালা, তামিলনাড়ু, ধনুষকোডি, ইনফ্যাক্ট আমরা একটা পুরী সি বিচের যে সেডিমেন্ট তার উপর একটা কাজ করেছি, প্লাস রাঁচির যে লেক আছে যেখান থেকে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা হয় সেখানকার কাজও আমরা করেছি। এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমার বন্ধু আছে, তার সঙ্গে আমরা প্ল্যান করছি সুন্দরবনের উপরে কাজ করার। সো ইট হ্যাজ গট গ্রেট স্কোপ, ইউ ক্যান ওয়ার্ক অন ইট। ম্যানেজমেন্ট অপশনস, দেখো বেসিক্যালি মাইক্রোপ্লাস্টিক আটকানোর জন্য আমাদের পলিসিগত মেজার্স বেশি নিতে হবে, legislative measures. Remediation, technological or biotechnological, both has been studied, but feasibility has not been that successful in both technological and biotechnological studies. যেমন বহু স্টাডিজ করা হয়েছে কি করে মাইক্রোবস দিয়ে প্লাস্টিককে ডিগ্রেড করে দেওয়া যায়, কিন্তু ডিগ্রেড তো হয়ে গেল, ডিগ্রেড হয়ে মাইক্রোপ্লাস্টিক হয়ে গেল, এরপরে কি করবে তুমি? তো ফিজিবিলিটি কিছুটা কম আছে, যদিও তোমরা, আমার আশা, এরপরে নিশ্চয়ই রিসার্চ করবে এবং কেউ না কেউ নিশ্চয়ই বের করবে এর রেমেডিয়েশন। বাট বেসিক্যালি এখন আমরা মেইনলি ফোকাস করছি পলিসি ওয়াইজ মেজার্স এর উপর, লেজিসলেটিভ মেজার্স এর উপর। So that's it about the management options. I'm not dealing much into the managements. In India, some initiatives has been taken, like according to the Central Pollution Control Board, 60 major Indian cities produce combined 25,940 tons of plastic waste every day. 60% is recycled, 40% just go as litter. So India has identified this area and they are working on this so that the 100% of the waste can be treated. So India is one of the several countries like France, Mongolia, and others that have initiated a total or partial ban on plastics. Amra jani, our Prime Minister Narendra Modi has made several announcements about completely phasing out single-use plastics in India. So most recently on October 2, Mr. Modi urged India citizens to give up single-use plastics by 2022. So that's it about
microplastics. Hope you have got some insights into the research of microplastics. So thank you. Thank you, Dr. Chakraborty, for this fascinating talk. আমাদের পার্টিসিপেন্ট স্টুডেন্টসদের জন্য উনি ভবিষ্যতের গবেষণারও কিছু নতুন দিশা দেখিয়েছেন। নিঃসন্দেহে তারা খুবই উপকৃত হবেন। আমি অনুরোধ করবো যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে সেটা করতে পারেন। না ইউটিউবে একটা সময়, কোশ্চেন আছে ম্যাডাম। হ্যাঁ কাইন্ডলি বলে দেবেন প্রশ্নটা ইউটিউবে। ইউটিউবে কোশ্চেন হচ্ছে, পূজা মন্ডল কোশ্চেনটা করেছে, বলছেন ইজ দেয়ার এনি রেগুলেশন রিগার্ডিং দ্য কমার্শিয়াল ইউজ অফ মাইক্রোপ্লাস্টিক? Yes, can I answer? Yes. Yes. No. Pooja, I think Pooja made the question. See, there are certain pollutants যেগুলোকে আমরা এখনো ইমার্জিং কন্টামিনেন্টস বলছি, কেমিক্যাল কন্টামিনেন্টস অফ ইমার্জিং কনসার্ন। কেন বলছি? এক নম্বর হচ্ছে তাদের মনিটর করার এখনো কোনো ডিফাইন্ড প্রোটোকল নেই। দু নম্বর, কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নেই তাদের। এই যে আমাদের বিআইএস ফলো করি আমরা বিভিন্ন প্যারামিটার্স এর জন্য, এই প্যারামিটার্স গুলো বা এই কন্টামিনেন্টস গুলোর জন্য কিন্তু এখনো কোনো বিআইএস স্ট্যান্ডার্ডাইজড বা প্রেসক্রাইবড ভ্যালুস নেই। তো microplastic is also one of the emerging contaminants which does not have any prescribed value, prescribed standardized value. নেই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ ডক্টর নওয়াজ। আবারও ধন্যবাদ জানাই। আমার একটা হ্যাঁ প্লিজ। সরি ম্যাম, বলছি আমার একটা কোশ্চেন ছিল যে ইন ফিউচার আমরা যদি মাইক্রোপ্লাস্টিকের উপর কাজ করতে চাই, মানে অ্যাজ এ এনভায়রনমেন্ট স্টুডেন্ট, তো এরপরে আমরা কিরকম ভাবে সেটা নিয়ে এগোবো? হ্যাঁ, আমি তারই কিছু মানে ডিরেকশনস দেখালাম। যেমন ধরো যে কোনো কন্টামিনেন্ট নিয়ে কাজ কিরকম হয়। একটা হয় মনিটরিং, যে আমার বিভিন্ন এনভায়রনমেন্টাল কম্পার্টমেন্টসে কিরকম আছে, কত পরিমাণে আছে। তো ইউ ক্যান গো ফর মনিটরিং ওয়ার্ক। তুমি জল থেকে সরি মনিটর স্যার, করতে ইন্টারাপ্ট পারো। করছি। আমি সেইটা জানতে চাইছি না, আমি জানতে চাইছি যেরকম ভাবে আমরা পিএইচডি বা কোনো জিনিসে কিছু করতে গেলে স্পেসিফিক বিষয়ের ওপর করি, সেরকম ভাবে আমরা যদি সেখানে মাইক্রোপ্লাস্টিকের ওপর করতে চাই বা এই ফিল্ডের ওপর কাজ করে, মানে ইন ফিউচার এটার উপরেই করতে চাই সবকিছু আর কি, তো তখন সেটা কিরকম ভাবে এগোবো? মানে তুমি এর উপর কি করে পিএইচডি করবে? হ্যাঁ। দেখো, মানে that is a completely different topic. পিএইচডি এর উপর এক হতে পারে কোনো প্রফেসর প্রজেক্ট পেয়েছে মাইক্রোপ্লাস্টিকের ওপর কাজ করার, সে তোমাকে জেআরএফ হিসেবে নিল, তুমি সেই প্রজেক্টে কাজ করলে এবং পিএইচডি রেজিস্ট্রেশন করে পিএইচডি করলে। দু নম্বর হতে পারে তুমি যে নেট জেআরএফ কোয়ালিফাই করলে এবং তুমি যার কাছে কাজ করতে যাচ্ছ তুমি নিশ্চয়ই দেখে নেবে সে মাইক্রোপ্লাস্টিকের ওপর কাজ করে কিনা, তো তুমি সেখানে গিয়ে পিএইচডি করতে পারো তার সাথে। সো it all depends on where you get your fellowship for pursuing your PhD and the professor who is working on microplastics. যেমন ধরো আমার যে প্রজেক্ট আছে সেখানে একটি স্টুডেন্ট আছে সুনন্দা বলে, সে ওড়িশা থেকে এসছে, সে কাজ করছে মাইক্রোপ্লাস্টিকের ওপর এবং সে পিএইচডির জন্য রেজিস্ট্রেশনও করছে মাইক্রোপ্লাস্টিকের ওপর। সো শি ইজ ডুইং হার প্রজেক্ট অ্যান্ড পিএইচডি ইন দ্য সেম ফিল্ড। তো তুমিও যদি ইন্টারেস্টেড হও তুমি এরকম সার্চ করতে পারো কারা কাজ করছে মাইক্রোপ্লাস্টিক্স এর উপর। ইউ ক্যান গো, ইউ ক্যান জয়েন ইউর পিএইচডি উইথ হিম অর হার। ওকে, থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ ডক্টর চক্রবর্তী। ভবিষ্যতে সেরকম প্রয়োজনে তুমি নিশ্চয়ই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারলে স্যার নিশ্চয়ই সাহায্য করবেন তোমাকে। থ্যাংক ইউ ডক্টর চক্রবর্তী। আজকে এই সেশনে আমরা তিনটি খুবই আকর্ষণীয়, খুবই গুরুত্বপূর্ণ রেলিভেন্ট টক শুনলাম একেবারে তিনটি বিষয়ের উপরে। নিশ্চয়ই আমাদের সমস্ত পার্টিসিপেন্টসরা এই তিনটি টক থেকে খুব উপকৃত হবেন এবং ভবিষ্যতে আমরা এই ক্র্যাশ কোর্সের যে উদ্দেশ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য এনভায়রনমেন্ট, সেই পথে নিশ্চয়ই আমরা সকলে মিলে এক ধাপ অন্তত এগোতে পারলাম। এই আশা থেকেই আমরা এই সেশনটা কনক্লুড করব। আমি এসআর ফতেপুরিয়া কলেজের প্রিন্সিপাল স্যার, অর্গানাইজিং কমিটি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, আইকিউএসি সেল,
কোঅর্ডিনেটর, সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্স, সমস্ত রিসার্চ স্কলার্স এবং সমস্ত স্পিকার্স এবং সব থেকে গুরুত্বপূর্ণ পার্টিসিপেন্ট স্টুডেন্টসদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই এই সেশনে অংশগ্রহণ নেওয়ার জন্য। আরো একবার আমি মনে করিয়ে দিই ফিডব্যাক ফর্মের কথা। ফিডব্যাক ফর্মটি ভ্যালিডিক্টরি সেশনের শেষে, ক্লোজিং সেরিমনির শেষে দিয়ে দেওয়া হবে। অবশ্যই 1 নভেম্বর 12 AM রাত 12টার মধ্যে ফিডব্যাক ফর্মটি যথাযথভাবে ফিল আপ করে আপনারা জমা করবেন এবং একমাত্র যারা কোয়ালিফাই করবেন ওই কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো সঠিকভাবে উত্তর দেবেন, তাদের কাছে আগামী 7 দিনের মধ্যে তাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে সার্টিফিকেটটি আপনারা পেয়ে যাবেন। সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। আমি এইবার প্রফেসর ভট্টাচার্যকে বলবো কাইন্ডলি টেক ওভার করতে সেশনটা এখান থেকে। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ প্রফেসর ডক্টর মধুরিমা বক্সি, এত সুন্দর সঞ্চালনা করার জন্য অজস্র ধন্যবাদ কলেজের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানে ওয়েলকাম। আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে আমরা চলে এসেছি। অসাধারণ একটি অনুষ্ঠান। সবাইকে যারা অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রেখেছেন, যারা এই 7 দিন ধরে অনুষ্ঠান শুনেছেন, অনুষ্ঠান পরিচালনা করতে অন্তরাল থেকে যারা সাহায্য করেছেন, তাদের সবাইকে জানাই কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটি ছোট্ট অনুষ্ঠানে যাব। যারা দীর্ঘ 7 দিন ধরে এই অনুষ্ঠান শুনেছেন, তাদের সবার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। কিন্তু অনুষ্ঠানের সময় যেহেতু স্বল্প, তাই আমরা এমন কিছু ব্যক্তিত্বকে এখন ডেকে নেব তাদের মধ্য থেকে এই অনুষ্ঠান সম্বন্ধে খুব ছোট্ট করে কিছু বলার জন্য। প্রথম আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি প্রিন্সিপাল প্রফেসর মনোরঞ্জন গোস্বামী, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়। স্যার প্লিজ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম স্যার, খুব ভালো শোনা যাচ্ছে। নমস্কার আপনাদের প্রত্যেককে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন। চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এশার ফতেপুরিয়া কলেজের সমস্ত স্টেক হোল্ডারদের, যদিও আমরা সমস্ত দীপাবলি কাটিয়ে ফেলেছি, তবুও শুভেচ্ছা জানাচ্ছি। এই প্র্যাকটিক্যালি 7 দিন নয়, যদি আমরা টোটাল দেখি তাহলে প্রায় 11 দিন বোধহয় আপনারা এটাতে যুক্ত আছেন। আর তার আগে নিশ্চয়ই আরো বেশ কয়েকদিন আপনাদের এটা আয়োজন করতে খাটতে হয়েছে। আমার খুব ভালো লেগেছে যে এইরকম একটা বিষয় নিয়ে আপনারা প্রায়, আমি যতটুকু দেখেছি, 23 জন স্পিকার জোগাড় করেছেন। এটা কিন্তু খুব কঠিন কাজ। 23 জন স্পিকার, তারপরে হচ্ছে দেখলাম প্রায় 7 জন কোর্স কোঅর্ডিনেটর প্রতিদিনের জন্য, আইকিউএসি কোঅর্ডিনেটর, জয়েন্ট সেক্রেটারি 2 জন, সেক্রেটারি। আপনারা প্রত্যেকে মিলে আমাদের এমন একটা কোর্স উপহার দিলেন। আমি একেবারেই বিজ্ঞানের লোক নই, তবুও আমার এই বিষয়টা নিয়ে একটু কৌতূহল আছে এবং আমি বোধহয় সব থেকে বয়স্ক পার্টিসিপেন্ট, আর বোধহয় আমার থেকে বড় কেউ এতে যুক্ত হননি অ্যাজ পার্টিসিপেন্ট। তো যাই হোক, আমি স্বীকার করছি যে প্রত্যেকটা লেকচার কিন্তু আমি শুনতে পারিনি। আমাদের পিনাকি বাবু জানেন, আপনাদের ব্যবস্থা এত ভালো এবং আপনাদের ব্যাক হ্যান্ডে যারা কাজ করেছেন, এই যে একটা ক্লাস যুক্ত না থাকলে একটা করে মেল আসছে, এটা খুব ভালো যে এই ব্যাপারটা আপনারা ভেবেছেন। মানে খুব ভদ্রভাবে লিখছেন, জেন্টেল রিমাইন্ডার, কিন্তু আপনারা কাউকে ছাড়ছেন না। হ্যাঁ, এইটা আমার খুব ভালো লেগেছে। শুধু দেখলাম যে আমাদের রাজ্য নয়, রাজ্যের বাইরে থেকেও আপনারা অনেক স্পিকারকে ডেকেছেন। তার মধ্যে ঝাড়খণ্ড আছে, এক্ষুনি যিনি বললেন। আমি দেখলাম যে রাজস্থান থেকে ছিলেন প্রফেসর কেশি শর্মা। ফলে এই সমস্ত বিখ্যাত লোকেদের ডেকেছেন। আমরা পরিবেশ নিয়ে একটা, যারা কিছুই জানি না বিজ্ঞানের, তাদেরও একটা ন্যূনতম ধারণা তৈরি হয়েছে। এবং এই কোর্সটা যে সমস্ত ছাত্রছাত্রীরা শুনলো, যুক্ত থাকলো, এখন তো এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তেই হয়, প্রত্যেক ছাত্রছাত্রীকেই পড়তে হয়, ফলে তাদের কাছেও খুব উপকার হবে বলে আমি মনে করি। যাই হোক, আমি আমার কথা বাড়াবো না, শুধু একটা অনুরোধ করব যে আপনাদের যেহেতু এই এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট আছে, আমাদের এটা নেই। আগামী দিনে যদি যৌথভাবে কোনো কাজ করা যায়
তাহলে আমি আগাম প্রস্তাব দিয়ে রাখলাম মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, যারা এতে যুক্ত আছেন তারাও বলবেন। আমরা যদি যৌথভাবে কোনো কাজ করি তাহলে দুপক্ষেরই ন্যাকের জন্য লাভ হবে। আর একটি ছোট অনুযোগ আছে, যারা এই কোর্স ডিজাইন করেছেন তারা সমস্ত দিকগুলোই ধরেছেন, শুধু একটা জায়গা বাদ গেছে। বর্তমান দিনে আপনারা অনেকেই জানেন যে এনভায়রনমেন্ট এবং লিটারেচারের সম্পর্ক কিন্তু অঙ্গাঙ্গী। ইকো ক্রিটিসিজম নিয়ে এখন খুব ভালো কাজ হচ্ছে, ফলে যদি ইকো ক্রিটিসিজম নিয়ে একটা সেশন থাকতো তাহলে এটা আমার মতে আরো খুব ভালো হতো। এই কথা বলে আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা, নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আগামী দিনে নিশ্চয়ই আপনারা আরো বড় প্রোগ্রাম আয়োজন করবেন এবং আমরা খবর পাবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ প্রিন্সিপাল গোস্বামী, আপনার এই মত প্রদান করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আবারও নিশ্চয়ই আপনাকে আমাদের মধ্যে কোনো না কোনো ভাবে পাবো। আচ্ছা, আমরা চলে আসছি এরপরে। আমরা অনুরোধ করব তার মতামত দেবার জন্য তমঘ্ন আচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর, জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। প্লিজ, তমঘ্ন আচার্য। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে একদম। আচ্ছা, প্রথমেই আমি এসআর ফতেপুরিয়া কলেজের প্রিন্সিপাল মহাশয় এবং যারা এই পুরো প্রোগ্রামটা যারা উদ্যোক্তা, এবং পিনাকি আমার জুনিয়র, এবং তার পেছনেও যারা মানে এতদিন ধরে এটার পেছনে কাজ করেছেন এবং এটাকে একটা এত বড় একটা প্রোগ্রামকে এত সুন্দরভাবে সাকসেসফুলি করলেন, তাদেরকে সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস আমার যেটা মনে হয়েছিল যে এই প্রোগ্রামটা একটা খুব ইউনিক এই কারণেই যে আমি প্রথম দুদিনই ছিলাম, আমি প্রথম দুদিনের প্রায় সমস্ত লেকচার গুলো অ্যাটেন্ড করেছিলাম। তো প্রথমেই যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল যে এখানকার যে স্পিকাররা তারা সকলেই কিন্তু হচ্ছে গিয়ে বেশিরভাগই নবীন, মানে আইদার তারা কলেজে পড়াচ্ছেন বা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, এবং তাদের কাছ থেকে তাদের পারসেপশন, তাদের চিন্তা ভাবনা, তাদের গবেষণা সম্পর্কে জানা এই 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 আপনাদের এই কোর্সটার মাধ্যমে কিন্তু এটা সম্ভবপর হলো। আর আরো যেটা বিশেষ করে আমার বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে কি যে পুরো মানে অনুষ্ঠানটাকে বাংলায় করাটা, এবং বারবার মনে হয় যে আমরা বোধহয় বাংলাতে বিজ্ঞান চর্চার ব্যাপারটা ভুলেই যাচ্ছি, কেননা যতই আমরা গবেষণা করি না কেন, গবেষণাপত্র ইংরেজিতে আমরা প্রকাশ করি না কেন, এটা কিন্তু মানে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে পেছনের সারিতে চলে যাচ্ছে, যেটা আপনারা খুব গুরুত্ব দিয়ে ভেবেছেন এবং এটাকে নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করে ফেললেন। তার জন্য আরেকবার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি। আর আরেকটা যেটা আমার আরেকটা খুবই ইন্টারেস্টিং এই প্রোগ্রামটার যেটা আমার লেগেছে যে ডাইভার্সিটি অফ লেকচার্স, মানে ওয়েটল্যান্ড থেকে শুরু করে মানে স্নেকস অফ ওয়েস্ট বেঙ্গল, আমার মনে আছে যে সাপেদের নিয়ে সুমন্ত কুণ্ডু মহাশয় উনি এত সুন্দর একটা টক দিয়েছিলেন। আজকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে শেষের যে টকটা, মানে ডাইভার্সিটি অফ টকটা এত ভালো ছিল, মানে সবাই মিলে পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে যে আলাপ আলোচনা হওয়া দরকার সেটাও কিন্তু খুবই ভালো হয়েছে। কিছু যে এবং আরেকটা যেটা বলবো যে যেহেতু এটা এখনকার গুগল মিট বলি বা জুম বলি বা যাই বলি না কেন, এটার জন্য সম্ভবপর হলো যে বক্তা এবং শ্রোতা তারা নিজেদের জায়গা থেকেই এটা সঞ্চালনা করতে পারলেন বা আমরা সবাই শুনতে পেলাম। এটা বিজ্ঞানেরও একটা বিশাল ব্যাপার। হয়তো পুরো জিনিসটাকে যদি আমি কলেজে করতে যাইতাম তাহলে তার খরচ খরচা থেকে শুরু করে একটা বিশাল বড় মাপের একটা হতে পারতো, কিন্তু এটাও কিন্তু মন্দ নয়। বসে বসে অনেক জিনিস শেখা গেল, জানা গেল। একটাই জিনিস আমার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে যেটা নিশ্চয়ই ভবিষ্যতে আপনারা এরকম আরো অনেক প্রোগ্রাম করবেন, যদি মানে কিছু কিছু ইন্ডাস্ট্রি থেকে, যেরকম অলরেডি ডক্টর সুশান্ত পোদ্দার ছিলেন, ইন্ডাস্ট্রি থেকে আরো কেউ যদি আসতেন, কেউ যদি এগ্রিকালচার থেকে আসতেন, কেউ যদি একদম যারা ব্যবহার করছেন তাদের থেকে কেউ যদি আসতেন, যাদেরকে আমরা একদম রুট লেভেল স্টেক হোল্ডার বলে থাকি, তো সেরকম মানে তাদের সম্পর্কে তাদের কথাও যদি আমরা শুনতে পেতাম তাহলেও খুব ভালো হতো। তো যাই হোক, নিশ্চয়ই আপনারা এগুলো পরের যে মানে পরবর্তী ক্ষেত্রে আপনারা যখন এই
কোর্সটা যখন আপনারা করবেন তখন এগুলো নিশ্চয়ই আপনারা এগুলো অন্তর্ভুক্ত করবেন, এই আশা রাখি। আপনাদের অসংখ্য অনেক ধন্যবাদ, এবং আমি আমি কামনা করব যে এটা শুধুমাত্র একটা প্রোগ্রামেই সীমিত থাকবে না, এবং এটা আরো এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর তমগ্ন আচার্য। আপনার অ্যাডভাইস আমরা নিশ্চয়ই মনে রাখবো যে পরবর্তী কোনো যখন অনুষ্ঠান হবে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে এগুলো রাখার আমরা অবশ্যই চেষ্টা করব। নেক্সট আমরা ডেকে নিচ্ছি মধুরিমা কাঞ্জি, রিসার্চ স্কলার, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ কল্যাণী। মধুরিমা প্লিজ, মধুরিমা কাঞ্জি প্লিজ। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে খুব পরিষ্কার। ধন্যবাদ এসআর ফতেপুরিয়া কলেজ এবং পুরো অর্গানাইজিং কমিটিকে আমাকে এই 7 দিনের সুন্দর কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আমরা এই 7 দিনের কর্মশালায় অনেক রিসোর্স পার্সনকে পেয়েছি, অনেক কিছু শিখেছি আমরা এই কর্মশালা থেকে, এবং এই কর্মশালায় আমি যা কিছু শিখলাম তা আমি আমার জীবনে এবং ভবিষ্যতে আমার পড়াশোনার কাজে লাগানোর চেষ্টা করব। এরকম প্রোগ্রাম আরো হওয়া প্রয়োজন, এবং তাতে আমরা এবং ছাত্রছাত্রীরা অনেক উদ্বুদ্ধ হবে এবং পরিবেশ চেতনা গড়ে উঠবে আরো অনেক বেশি করে। ভবিষ্যতে এরকম প্রোগ্রাম হলে আমি আবার অংশগ্রহণ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মধুরিমা কাঞ্জিকে। আমরা পরবর্তীতে মানে ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ করব অদিতি চট্টোপাধ্যায়, এমএসসি ফাইনাল ইয়ার, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, এনভায়রনমেন্টাল সায়েন্স। হ্যালো 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 ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ, ইয়েস, অদিতি চট্টোপাধ্যায়। হ্যাঁ ম্যাম, am I audible? হ্যাঁ, yes, you are audible. থ্যাংক ইউ ম্যাম, এই 7 দিনের সুন্দর একটা ওয়েবিনার সেশনে আমাদেরকে পার্টিসিপেট করার চান্স করে দেওয়ার জন্য। আমাদের স্যার যখন এই ফ্লায়ারটা আমাকে সেন্ড করেছিলেন, আমাদের গ্রুপে সেন্ড করেছিলেন, তখন আমি পার্সোনালি খুব হ্যাপি হয়েছিলাম, কারণ এই টপিকগুলো আমার খুব পছন্দের টপিক, এবং শুধু যে সায়েন্স রিলেটেড টপিকই এখানে ছিল তা না, একটা টপিক ছিল সোশিও রিলিজিয়াস প্র্যাকটিসেস। আমার ওই টপিকটা খুব পছন্দ হয়েছে, যে একটা মানে মিথ থাকে যে সায়েন্সের স্টুডেন্ট, এনভায়রনমেন্টের স্টুডেন্ট, মানে স্পেশালি আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স অনেকেই বলে এনভায়রনমেন্ট মানে কিরকম একটা চোখে দেখে আর কি, গ্রামের দিকে কালচার তো। কিন্তু সায়েন্সের সাথে ধর্ম যে রিলেটেড, ধর্ম যে সায়েন্সের মধ্যে ইনক্লুডেড, সেটা খুব ভালোভাবে এখানে এলাবোরেট করা হয়েছে, এবং স্পোক্স পার্সন যারা ছিলেন কম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে তারা ভেরি সিম্পল অ্যান্ড লুসিড ম্যানারে প্রত্যেকটা টপিক কভার করেছেন, যেগুলো আমাদের আপকামিং এক্সামিনেশনসে আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য প্রচুর কাজে লাগবে। নেট গেট সেট, আমরা এখন উঠতি স্টুডেন্ট, ক্যারিয়ারের অপরচুনিটির জন্য এই সেশনটা খুব 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 বেনিফিশিয়াল। কিন্তু ম্যাম আমার মনে হয় যে 45 মিনিট যে সেশনের টাইমটা ছিল, ওটা যদি 1 ঘন্টা করা যেত তাহলে আরো আমার মতে মনে হয় যে মানে বেটার হতো। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। তুমি যে এনজয় করেছো এবং খুব সুন্দর বলেছো, কখনো কোনো কষ্টে ভুগবে না কোনো তোমার সাবজেক্ট নিয়ে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট দামি, দরকারি। তো সুতরাং আমিও ওই ব্যাপারটা আমিও শুনেছি খুব সুন্দরভাবে, রিলিজিয়ানের সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে এনভায়রনমেন্ট। আর আমাদের চতুর্দিকে তো পুরোটাই তো এনভায়রনমেন্ট, পরিবেশ। আমরা তো না, সমস্ত ব্যাপারেই থাকে পরিবেশ। তো যাই হোক, তোমার ভালো লেগেছে, আমরা খুশি হয়েছি। নেক্সট আমি ডেকে নেব আমাদেরই কলেজের থার্ড সেমিস্টারের ছাত্রী, বিএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স, হানিফা খাতুন। হানিফা, তুমি কি বলবে? Good afternoon.
I am Hanifa Khatun, student of Environmental Science Department. First of all, I would like to thank our principal of Esa Fatehpuria College, Dr. Suhash Roy, for his enthusiastic support for organizing this 7-day long crash course. Special to all resource persons who gave their valued time for enlightening us on various informative topics on environment issue. Through this, we have created environmental awareness among us. They gave us the solution for various type of environmental issue. As an environmental science student, we take the responsibility to spread the environment awareness to others too. In future, they will absolutely help us in various ways. It will be our pleasure if such crash course could be held in future through which we can learn many environment-related topics. Lastly, I would like to thank the organizing team for making this seminar successful. Thank you all for joining this session. Thank you, ma'am. থ্যাংক ইউ আনিফা, তোমার এই সুন্দর বক্তব্য রাখার জন্য। আচ্ছা, আমরা এরপরে চলে আসছি। এরপর আমরা এমন দুজনকে কাছে পাবো যাদের মধ্যে একজন যিনি এই কলেজেই দীর্ঘদিন অধ্যাপনা করে গেছেন, বর্তমানে আছেন বঙ্গবাসী সান্ধ্য কলেজ কলকাতায়, আর একজন যিনি এই কলেজের এক আনন্দ ঘন মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছেন। Nini, I am joined. হ্যালো, Is it not visible? I have joined already. No? নো, আচ্ছা, আই এম কামিং স্যার। এই কলেজের সঙ্গে যিনি জড়িয়ে আছেন তিনি হলেন প্রফেসর কে.সি. শর্মা, ফর্মার ভাইস চ্যান্সেলর, MDS ইউনিভার্সিটি, আজমের, রাজস্থান, and ex-head Department of Environmental Science, Central University of Rajasthan. In September 2016, he visited our college as NAC chairperson. We, the college staffs, presumed that a chairperson, he will be very reserved and adhere to law. But when we met him personally, by the way, at that time I was IQAC coordinator. However, we are astounded with his charming and gentle personality. He is so good and so gentle. We hope, against hope, if we can get him as chairperson in our next NAC assessment. Thank you, sir. Now I will call Professor Dr. Deborshi Bhattacharya. দেবর্ষীর সম্বন্ধে বলতে গেলে পুরো অনুষ্ঠানই শেষ হয়ে যাবে, তো আমি শুধু এটুকুই বলতে পারি, দেবর্ষীর তুলনা দেবর্ষী নিজেই। আর আমার ভাবতে খারাপ লাগে, যেহেতু প্রাক্তন কলিগ হিসেবে তোকে ভাবতেই পারি না, ছোট ভাইয়ের মতো, এবং মানে কলেজের নানা বিষয়ে সে জড়িয়ে ছিল, সে বার্সার ছিল আমাদের কলেজে, তার প্রচুর লেখালেখি, পাবলিকেশন প্রচুর, বলে শেষ করা যাবে না। এবং মানে রিসেন্টলি আরো একটা পালক যুক্ত হয়েছে তার মুকুটে, সেটা হচ্ছে নানা রকম টক শোয়ে বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সে কাজ করছে, অনেক অনেক শোয়ে তাকে দেখা যাচ্ছে। তো দেবর্ষীকে আমি অনুরোধ করব, এই কলেজের সবার পক্ষ থেকে অনুরোধ করব এই অনুষ্ঠান সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। দেবর্ষী, প্লিজ। হ্যালো দেবর্ষী, হ্যালো দেবর্ষী। জয়েন হচ্ছেন, উনি জয়েন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার বলুন। জয়েন্ট। হ্যাঁ ঠিক আছে, তুই শুরু কর। ডক্টর শর্মা এসছেন নাকি? অনলাইন আছেন? কিসে বলবো, বাংলায় বলবো না ইংরেজিতে বলবো? হ্যাঁ, গুড আফটারনুন স্যার, ডক্টর কেসি শর্মা।
Good afternoon. Good afternoon. Can you recognize me? Actually, this Yeah, is yeah, I recognize you. Thank you very much. Yes, sir. My humble pranam on your feet. Thank you, thank you. My best wishes. Thank you, sir. Thanks a lot. বাংলায় শুরু করবো দিদি? হ্যাঁ হ্যাঁ, বাংলাতেই সবাই বলছে। আচ্ছা আচ্ছা। শুভদীপ প্রহর, একটা আমার এই ফতেপুরিয়া কলেজের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্সের উদ্যোগে এমন একটা প্রোগ্রাম, একটা 1 সপ্তাহ ব্যাপী প্রোগ্রাম ভাবাই যায় না, যেটা পৃথিবীর সবচেয়ে চরম বিপদ আজকের পৃথিবীতে। সেই বিপদের আশঙ্কায় এতগুলো মানুষকে একজোট করে এরকম একটা তথ্যভিত্তিক এবং তার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ভিত্তিক যে ওয়েবিনারের ব্যবস্থা করেছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ IQAC অফ এসআর ফতেপুরিয়া কলেজ, সেটা ভাবা যায় না। তার জন্য অনেক শুভেচ্ছা রইল। এখন আমি ঠিক না এনভায়রনমেন্টাল সায়েন্সের লোক, না বর্তমানে এসআর ফতেপুরিয়া কলেজের লোক, কিন্তু এসআর ফতেপুরিয়া কলেজের এই নামটা বিগত 18 বছরের ধরে শুধু আমার ব্রেড অ্যান্ড বাটার হিসাবেই ওই নামটা লেখা না, এই নামটা অ্যাকচুয়ালি আমার হার্টের সাথে মিক্স আপ হয়ে রয়েছে। সো মানে আমরা উইথ ফুল অফ এনজয়মেন্ট, আমি নিজে ব্যক্তিগতভাবে, স্যার অ্যাকচুয়ালি আই এম ট্রান্সলেটিং সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইনটু ইংলিশ, স্যার। Okay. Sir, Thank sir, you. I enjoyed. I walk now. I am not in SR Fatapuria College, Right. But sir, it is within my heart actually. And Yeah. Sir, you were there. You were one of the witness how deeply mixing our hearts we walk together with the colleagues and our senior colleagues, our beloved brothers who are junior to us. So it was really a family, and I believe that under the leadership of the existing principal, even it remains same lovable, same affectionable as it was before that. And still I believe, because I met the principal sir of this college, newly appointed. He's nice person, very gentleman person, and very cordial approach that I faced when I interacted him. তো এই ফতেপুরিয়া কলেজের সাথে একটা হৃদয়ের সম্পর্ক, যেটা একসঙ্গে আমরা মেলামেশা করে, মানে আমরা কখনো কোনো ডিফিকাল্টি ইন ফতেপুরিয়া কলেজ ওয়েদার সেমিনার, আমরা ইউজিসি স্পন্সরড করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি থেকে করা হয়েছিল, হিস্ট্রি থেকেও করা হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এর আগে যা করা হয়েছিল, কখনো আমরা না এগুলোকে কোনো খুব কঠিন কাজ হিসেবে আমরা মনে করিনি। কারণ আমরা এত ফ্যামিলিয়ার এবং এত ব্যাপারগুলোকে সহজভাবে নিয়ে, হালকাভাবে নিয়ে আমরা এখন কঠিন করিনি। মানে আমরা তো যে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতাম, বা এখনো যারা করে আমার ওই পুরনো কলেজে যারা সহকর্মীরা রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার সব ক্ষেত্রেই তো 100% উপযোগী না, বা 100% আপ টু ডেট নয়। তবু এই লিমিটেশন গুলোর মাথায় রেখে কিভাবে কি সহজে যে ওয়ান আফটার অ্যানাদার হার্ডেলস উই ক্রস, সেটা ব্যাখ্যা করা যাবে না। সেটা যারা এসআর ফতেপুরিয়া কলেজে চাকরি করেছে তারাই বুঝতে পারবে how cordial we were. And I believe, again I repeat, I reiterate the sentence, still I believe that the relationship between the teachers, non-teachers, principals, management, and the beloved students remains same as I saw 2.5 years back in I used to pronounce it as our institution, my institution, because it is in my heart, sir. So I cannot forget that to use that particular word that as it was in our institution. So I appreciate in all respect the SR Fatapuria College, its management, its authority, its teachers council, its non-teachers, its beloved innumerable students. And I wish that SR Fatapuria will in coming days they will cross a crazy ocean. But so I'm taking the sentence that Mr. Nelson Mandela used when he came to our country. The shore is in, we have yet to cross over a crazy ocean, but the shore is in sight and the victory is certain. So I do believe from the core of my heart that victory is certain. SR Fatapuria College will achieve many more goals in the future,
and my affection to my junior colleagues and my respect to my senior colleagues and principal sir and overall Professor K.C. Sharma. Actually, we met him for 3-4 days during the NAC. He was chairman of the NAC visiting team, and a so cordial person. And we received, actually, words are inadequate to express my feeling. On those days, we received so cooperation, so blessing, so way out that he pointed out for us, and so cordial person. I never seen, I seen very few such person in my life. So it is, I am telling from my heart actually. So now I request to Dr. K.C. Sharma, ex-Vice Principal, MDS College, Ajmer, University of Rajasthan, to deliver his valuable speech for us, for which we are eagerly waiting. Sir, may I request you to deliver your lecture, sir, for us. Sir, can you hear me? Yeah, I can hear. I'm visible or not? Yeah, you are not visible, sir, but you are audible. Audible, you are. Why? Just you are open actually. Your camera is not off, sir. It's on. I would suggest you to, sir, to leave the meeting first and rejoin. Okay. পিনাকি দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে, অসাধারণ প্রোগ্রাম হয়েছে। থ্যাংক ইউ স্যার, আপনি আসতেও আমরা খুব কৃতজ্ঞ আপনার প্রতি। না না, কৃতজ্ঞতার কিছু নেই, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা অ্যাজ পার্ট অফ মাই ডিউটি। কারণ এটা আমার এই কলেজ, আমি জীবনের 18টা খুব গুরুত্বপূর্ণ বছর কাটিয়েছি এবং খুব আনন্দের সাথে এবং খুব দুর্দান্ত সব সহকর্মীদের সাথে আমরা কাটিয়েছি, যারা শুধু কলিগ নয়, যারা শুধু কলিগ নয়, তারা কিন্তু কেউ দিদি, কেউ দাদা, কেউ ভাই, সবাই হৃদয়ের মানে প্রত্যেকটা কর্নারে তারা আটকে রয়েছে। অনেকদিন পর আপনারা দেখতে পেয়ে খুশি হইলাম। আরে নমস্কার আলী হোসেন সাহেব, নমস্কার। নমস্কার স্যার। ভালো আছি রে, ভালো আছি। ঠিক আছে না, ভালো আছি, সবাই ভালো থাকিস ভাই, সবাইকে শুভেচ্ছা। স্যার এসে গেছে। স্যার, ইউ আর ভিজিবল বাট নট অডিবল। ইউ আনমিউট, স্যার, ইউ প্লিজ আনমিউট ইউর সাউন্ড। Yes. হ্যাঁ বলুন, বলুন। আচ্ছা, হ্যাঁ বলুন দিদি। Is it okay? Yes sir, yes sir. Yes sir. So, good afternoon all, and thank you, Dr. Devasis Bhattacharya. I remember your college, a very good hospitality, a like family environment you created in this institution. I still remember. When I was informed by the head of department, Pinaki Bose, at that time I was in US. So I wanted to join earlier, but I could not. And I came here in India in 22nd, and then I told him that I'll join the last day. So this is the last day, and I'm thankful to the principal, Dr. Subhash Roy, principal, Mr. Pinaki Bose, who is the head of the department, Dr. Milan Mandal, coordinator of IQSC, for inviting me, to remember me here and to meet you all. So thank you very much for this. Secondly, I want to congratulate you that your program had been a very successful event. As I was looking for the list of the participants, list of the resource person particularly that you invited in different organizations, very good organizations, very experts you invited for different topics, in fact. The topic of the crash course is understanding the environment. Of course, we understand the environment, but what is the need to understand? It was 1962, I think, that an American biologist, Rachel Carson, who published a book that is named Silent Spring.
and C indicated that we are going to damage our environment to a greater extent. And then a number of conventions take place by the United Nations. In 1972, there was a convention in Stockholm, then in Rio de Janeiro and other places also. The recent convention in Paris, that was held in 2016, and it was decided that by the 2050, we have to maintain the constant temperature 1.5 degrees centigrade of this earth. Otherwise, there will be a lot of damage to our human life. So, environment is very important nowadays. I think it is culminated to a bigger problem, that is climate change. Climate change is one of the important problem nowadays that we are working for that. Environment, if you see, environment is, there are 4 components of environment: atmosphere, biosphere, lithosphere, hydrosphere, and these components are interrelated to each other. If you disturb one component, it affects the other component sequentially, so that will damage the entire system. And if we go step by step, what is the basic problem of the environment? That basic problem is for developing countries, for underdeveloped countries, that is the population explosion. Population explosion is the main reason. I think some resource person might have talked this problem also. If you see the population explosion during the last some couple of years, in 1993, it was 5.69 billion, right? 1993, it was 5.69 billion population, whereas 2020, it increased by 7.69 billion. And the capacity of our Earth is already crossed in 1987. The population increase after 1987, that is not supported properly because our carrying capacity is not that, like we don't have much resources. Of course, the land is there. You can get a space, you can get a room on the earth. But what's about the food? What about the resources? What about the water, forest, minerals, etc.? So that is the problem. And population has created the another problems of urbanization, industrialization, and for that the energy is required. Now we are looking the sources of energy, alternative sources of energy, because fossil fuel is very limited and it causes the carbon dioxide emissions. Carbon dioxide emissions during the last 50 years, that has been increased to a level that it has been created a lot of problem. That about 79% of greenhouse gases is emitted by the America and Europe. Now listen, there's a problem. 79%, while rest of the carbon is created by other countries. So in fact, the developed countries are the culprit to create the environment problem, to create the climate change. So, and climate change affect the water resources, uneven distribution of water. आपने देखा होगा कहीं पर बरसात ज्यादा हो रही है, कहीं पर बरसात कम हो रही है. Some flooding there, landslides are there. So there are extreme events are taking place. So that is also a problem of environmental, climate change. Now, one thing is the biological diversity. We talk about the biological diversity. That is also replaced. Some animals are replaced to other places where the temperature is low, because temperature is increasing due to the carbon dioxide emissions.
So that is another replacement of the plants as well as the animals. A lot of researches has been taken place on biological diversity, effect of climate change on biodiversity, effect of climate change on water resources, effect of climate change on weather shifting. Sometimes, there are early, winter is there. Sometimes late winter is there. So this affects the development of the plant, development of the animals. So I was talking about the last conference, that is United Nations Framework on Climate Change in Paris, held in 2016. And there were bifurcation of the countries, developed countries and developing countries. In that particular conference, where the America, they left and they were not cooperating because they say that we don't want to spend much more because the populated countries, they have created this and that. But after some time in 2021, Biden has, accepted, and he joined the convention, and the decisions made by the convention that in 2050, there will be the zero emission of carbon dioxide. In 2030, there is 50% emission has been reduced. So I have seen in America that they are taking a lot of efforts in reducing the carbon dioxide. For example, electric vehicles. By 2030, more than 50% vehicles will be that electric vehicles. So, but in our country also, step by step, not in 5-10 years, but may take much more time. Now, after that, the conference, very important conference, is being held, to be held in Misr. The place is Sharm el-Sheikh in Misr. That is, I think, after a few days, that convention will be taking place. And in that convention, there will be a review on the Paris Convention, that what will happen and what are the things are going on. So, environment is a very complex thing. This connected to many, many sectors, that population, that agriculture, the hydrology, that biology, all kind of subjects, they are interrelated, and you must study all these important aspects. The UGC has, given the framework for the graduate students. We also, when I was there in the university, we also conducted such type of refresher courses, and we allotted the topics to different experts, that this topic is for you, this topic is for you, and the entire syllabus was covered within 15 days. So I think you must also think for this. It is 6-month program, but you can complete within a month also by inviting different people. What is the message to give for the environment? It is, again, I think the Gandhian philosophy is workable here. What is Gandhian philosophy? Ahimsa, no, killing of any animal, plants, animals, all that. Ahimsa is the basic principle that we can save the environment, because, in the ecosystem, every plant is important, every animal is important, every microbe is important. Sometimes we say that this is the animal, it's not useful for us, we can kill it. No, that is the role in dynamics of the environment, in regulation of the environment. There is a role of every plant, every animal. If you delete or if you kill any animal, any part, then there is a disturbance in the environment, there's a disturbance in the ecosystem, and we cannot get the best services, because we are taking the services from the ecosystem. We are taking the food, we are taking the
water, forests, all things we are getting from the ecosystem. And there are some hidden services, for example, the water, the conservation of water and rains and all that. So there are important services of the ecosystem that we get. So we must maintain the natural cycles in the ecosystem. And that is the message, that we should not think that this animal is important and this animal is not important. All animals are important. All plants are important. All microorganisms are important. Right? So, and lastly, I will say that there was a philosopher, Devil and Sessions. There was a very good book, Devil and Sessions. They say that they gave a concept that is the biodemocracy. What is biodemocracy? You know what is the democracy? Democracy is the Prajatantra, the people, you know. So biodemocracy means the democracy of the organisms, whether the plants and animals. And they say that every plant and animal has the right to exist on this earth. There is a home for all plants and animals, all living things. So we must not destroy all these. And lastly, I'll say that the efforts taken up by your department, by your college, that is remarkable. Nowadays, to organize the 7 days program, 7-day crash course is very difficult. And, you know, to maintain the audience for all 7 days and to give all support, that is very, very important. So my best wishes, I wanted to give a lecture on some topic on the environment, but maybe sometimes if you invite me, I'll give wonderful topics. I'll give my research work is based on the climate change. My research is based on the biological diversity, particularly of the Aravallis. There are a lot of research papers I have published. There are 35 students has worked for PhD degree under my supervision. So we have taken a varied nature of problems, environment problems in the northern India. We have also recently we have completed a project with the Swedish government, that National Institute of Hydrology and Meteorology, Sweden government, and we completed this project. This project was on the impact of climate change on Luni River Basin. Luni River is in the Rajasthan, and it is being, finished nowadays. So what is the impact of the climate change in the coming years? We studied it. We studied the water resources of different reservoirs in Rajasthan, particularly in some rivers also, and we have given the good results for that. So sometime if you call me, then we'll be able to arrange more lectures. I'll give the lectures. I'm interested in that. So again, one of my teachers said that if you are the last speaker, you should speak less. So I think I have not taken much of time, and thank you very much for inviting me and for calling me. Thank you very much. Yes. Hello. Hello. Thank you, sir. Thanks a lot, sir. Thanks a lot on behalf of SR Fatehpuria College and all of the person who met you on those days, 3-4 days, and we'll remember it, sir. Your company, your affection that we got from you till date and even after date. So stay well, sir. Stay safe, stay well, and stay connected, sir. Thank you very much. Thank you. Thank you very much. Thank you. Now, Shonali. Thank you, sir, for your great money. We are grateful to you for your attendance, for your speech. Thank you. Thank you.
এরপরে আমরা চলে যাব প্রবীরের কাছে। প্রবীর ভোট অফ থ্যাঙ্কস জানাবে। আর তার আগে আমি একটা কথা বলে দিই, সমস্ত স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট যারা, ফিডব্যাক ফর্ম পাওয়া যাবে এই অনুষ্ঠান শেষ হবার পরে, এবং সেটা জমা হবে আগামীকাল রাত্রি 12টার ভেতরে জমা করতে হবে। তো যাই হোক, আমি এখন এই অনুষ্ঠান এত সুন্দর হয়েছে যে কিছু বলার অপেক্ষা রাখে না। আমি প্রবীরকে বলবো ভোট অফ থ্যাঙ্কস জানাবার জন্য। ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম খুব হ্যাঁ, ভালো শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক। গুড আফটারনুন এভরিওয়ান। Good afternoon, everyone. It is an honor for me to extend vote of thanks. আরে তোমাকে তো দেখতেও চাই আমরা। দেখতে চাইছেন? ওকে। হ্যাঁ, সবাই পার্টিসিপেন্ট আমরা দেখতে চাইছি তো। Yes, I. Thank you, Roshida. It is an honor for me to extend vote of thanks of this week-long crash course. On behalf of the Department of Environmental Science and the IQAC of SR Fatehpuria College, I would like to extend my heartfelt gratitude to Professor Dr. Krishna M. Agarwal, who gave his wonderful inaugural speak. My sincere thanks to Professor K.C. Sharma for his valedictory note, his valuable suggestions. Thank you, sir. I would like to thank our principal, sir, Dr. Suhas Roy, for his constant help and guidance to make this event a success, a grand success. I'm also thankful to Dr. Milan Mondol, the coordinator of IQAC, SR Fatehpuria College. I am very much thankful to all the resource persons who presented their research paper here. There are 21 participants. I am mentioning their name: Shumanto Kundu, Dr. Joyjit Mujumdar, Dr. Somdeep Ghosh, Dr. Sushanto Poddar, Dr. Ruma Banerjee, Dr. Krishanu Sarkar, Dr. Orno Banerjee, Mr. Shubhajit Chakraborty, Dr. Rajeshwari Roy, Dr. Priya Banerjee, Dr. Subinoy Mondol, Ms. Suchismita Saha, Dr. Tirthankar Poldik, Dr. Sandipon Pal, Dr. Shobhasachী Mukhopadhyay, Dr. Somnath Sen, Dr. Sukanto Naik, Dr. Tarakeshwar Senapati, Dr. Moumita Sinha, Dr. Piyal Bhattacharya, and lastly Dr. Sukalyan Chakraborty. I would like to thank all the session coordinator. I'm not mentioning their name. I just obviously mention some name. There, Mr. Tohidul Islam Mondol from Department of Bengal, SR Fatehpuria College, Mr. Ghulam Murtuza, Department of History, SR Fatehpuria College, Mr. Apurbo Kole, Mr. Otonu Patro, Mrs. Kaushali Chottoraj from the SR Fatehpuria College, Mr. Fazle Noor from SR Fatehpuria College, and Dr. Madhurima Bokshi. My sincere thanks to Mrs. Sonali Bhattacharya ma'am and Dr. Devashree Bhattacharya. You came and joined our last session. Very thanks to you. I would like to thank the technical support team, especially Mr. Srikanto Boshak. I would like to thank all the teaching and non-teaching staff of our college, principal of two colleges who gave their valuable suggestions today. And lastly, at the end, I would like to take the opportunity to thank Professor Pinaki Bose, Head Department of Environmental Science, Mrs. Kaushali Chottoraj and Ms. Alimara Khatun for organizing such a grand, successful event. And thank you all for being with us. Thank you.
Thank you very much. Thank you. Thank you, sir. Thank Thank you. Thank you. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. ওকে, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। তো যারা পার্টিসিপেন্টরা আছেন তাদের গুগল মিটের যে চ্যাট বক্স এবং ইউটিউবের চ্যাট বক্সে আমরা ফিডব্যাক লিংক দিয়ে দিয়েছি। ওই ফিডব্যাক লিংকের সঙ্গে কিছু প্রশ্নমালা থাকবে। ওই প্রশ্নমালাতে সঠিক যারা উত্তর দিতে দেবেন তাদের কাছেই আগামী 7 দিনের মধ্যে তাদের রেজিস্টার্ড মেলে তাদের সার্টিফিকেট পৌঁছে যাবে। এবং আরো একটি কথা, এটা হচ্ছে ওই ফিডব্যাক ফর্ম ফিল আপ করে জমা দেবার লাস্ট সময় আগামীকাল রাত্রি 12টার মধ্যে। থ্যাংক ইউ অল।